এবার আমরা চলে আসে যে আমরা এই যে জিনিসটা করব, তাহলে একটা আমরা দেখলাম যে বেসিক একটা জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের কি কি প্রিরিকোসাইটস রয়েছে। যদি বলি প্রিরিকোসাইটস কি কি জানতে হবে, তো আলটিমেটলি বললাম যে এইচটিএমএল আর সিএসএস জানতে হবে। এইচটিএমএল সিএসএস না জানলে আমরা জাভাস্ক্রিপ্টকে নিয়ে একাই কাজ করতে পারি না। কারণ আমরা বলেছিলাম এটা প্রথমে, যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ বা এমন একটা টুল, নিজে সে কাজ করে না, সে একটা অবজেক্টের উপর কাজ করে, যেটা ডকুমেন্ট অবজেক্ট মডেল বলি আমরা, ঠিক আছে। তো সেটা এইচটিএমএল যেটা আমরা পড়েছিলাম অনেকটা ক্লাসে পড়েছি, সিএসএস অনেকটা ক্লাসে পড়েছি, বা যাদের পড়া আছে, আমরা সেটাকে ধরে নিয়ে অ্যাজুম করবো যে এইচটিএমএল সিএসএস বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, দেন জাভাস্ক্রিপ্টটাকে পড়বো। এটার জন্য আমার এটা শুধুমাত্র দরকার রয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, কি কি লাগবে যদি টুলস বলি আমরা, টুলস বলতে আমাদের শুধুমাত্র একটা লাগবে, হচ্ছে একটা ব্রাউজার, ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার মানে হচ্ছে যে কোনো একটা, আমরা যেটা বলি, যেখানে আমরা গুগল ক্রম বলি বা মজিলা বলি বা সাফারি বলি, এনি ওয়ান, তাহলে আমি মজিলাটাই প্রেফার করছি। তো গুগল ক্রম করো, যাই করো, এনিথিং, বা সাফারি করো, মানে কোনো ইস্যুস নেই তার মধ্যে, একটা ব্রাউজার থাকতে হবে। তো আমরা জাভাস্ক্রিপ্টকে তো এখনো পড়িনি, যখন পড়বো জাস্ট একটা ব্রিফ করে একটু বুঝে নিই আমরা যে কিভাবে এটা শুধুমাত্র একটা টুল এইখানে। আরেকটা টুল হচ্ছে যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি কোড এডিটর। আমরা কোড এডিটর প্রথমে পড়েছিলাম যে কোড এডিটর হচ্ছে যে কোনো একটা এমন একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যেখানে আমরা কোডটাকে লিখি, যেটা টেকনিক্যালি বলি আমরা এখানে আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। মানে এমন একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যেখানে কোড লেখার জন্য তার বিশেষ কিছু টুলস থাকে, যেরকম একটা গ্যারেজ থাকে, বা গাড়ি রিপেয়ারিং করার সেন্টার, বা ম্যানুফ্যাকচারিং করার একটা কোম্পানি বা ফ্যাক্টরি, যেখানে সমস্ত জিনিসগুলো থাকে ম্যানুফ্যাকচারিং করার জন্য, তার মেশিনারিজ, মেকানিক্স বা টুলস। তো এগুলো কোড লেখার জন্য এটা একটা রেকমেন্ডেড, মানে এটা দিয়েই যে করতে তা কিন্তু না, যে কোনো একটা নোটপ্যাডের মধ্যে যদি আমরা জানি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে এক্সটেনশন হয়, যেমন এইচটিএমএল ফাইলের ডট এইচটিএমএল হয়, সিএসএস ডট সিএসএস হয়, তো ওই এক্সটেনশন যদি ফলো করি আমরা যে কোনো নোটপ্যাড বা একটা কমন ফাইলের মধ্যে লিখেও কাজ করতে পারি। কিন্তু তার এক্সপিরিয়েন্সটা আর কোড এটা লেখার মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যে আমরা সেম যে এক্সাম্পলটা বললাম, যে একটা গাড়ি যদি রিপেয়ারিং করতে হয়, সেটা গ্যারেজে রিপেয়ারিং করাটা উচিত, কারণ গ্যারেজের মধ্যে সমস্ত মেকানিক আছে, তার জিনিসপত্রগুলো পেয়ে যায়, ওর মধ্যে যদি কোনো টুলস দরকার হয় সেটা ওখানে থাকে অ্যাভেলেবেল, তো ইনস্ট্যান্ট ওটা সলিউশন একটা খুব কম সময়, আমি বলতে পারি র্যাপিড যদি ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে ওটা বেস্ট ওয়ে। তো এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, নাথিং বাট আর টুল আর সফটওয়্যার, যেটা আমাদেরকে কোড লেখার এক্সপিরিয়েন্সটাকে, যদি বলি একটা ইউআই দেয়, একটা ইউজার ইন্টারফেস দেয়, প্লাস ইউজার এক্সপিরিয়েন্স দেয়, যে আমাদেরকে একটা ভালো একটা লুক এন্ড ফিল করিয়ে দিতে পারে কোড লেখার জন্য। বাস এইটুকুই দরকার দুটো আমাদের জাভাস্ক্রিপ্টের জন্য। তাহলে আমরা পরপর যাই, আমি তাহলে স্ক্রিনটাকে শেয়ার করি। এবার দেখো, তাহলে ব্রাউজার তো তোমাদের কাছে আছে, এটা বলার দরকার নেই, তোমার এত দূরে যখন কোর্স করতে এসেছিল ব্রাউজারও থাকা উচিত একদম, ঠিক আছে। আমরা ভিএস কোড যদি বলো, ভিজুয়াল স্টুডিও কোড, ঠিক আছে, ভিএস কোড জাস্ট ইনস্টল লিখবে, যেভাবে তুমি যেভাবে করো না কেন, আলটিমেটলি তোমাকে code.visualstudio.com তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে। এটা মাইক্রোসফটের একটা সফটওয়্যার। তো এখানে ক্লিক করবে, যে ফার্স্ট লিঙ্কটা আছে, ফার্স্ট লিঙ্কটা ম্যাক্সিমাম আছে, আদারওয়াইজ তুমি এই লিঙ্কটাকেও মনে রাখতে পারো, যে code.visualstudio.com/ডাউনলোড। এগুলো নোটের মধ্যে নেই, মানে এগুলো যেহেতু একদম বেসিক বলে যা দেখাচ্ছে, এগুলো এর মধ্যেই, এগুলো নোটের মধ্যে পাবে না, কারণ নোটের মধ্যে এত বেসিক নেই কিছু, কিভাবে লোড করতে হয়। এটা আসার পরে দেখো তোমাকে বলে দিচ্ছে যে তুমি কোন প্ল্যাটফর্মে চাইছো। তিনটে প্ল্যাটফর্ম দিচ্ছে আমাকে, উইন্ডোজ, একটা হচ্ছে তোমার লিনাক্স বেসড, আর হচ্ছে ম্যাক বেসড। তো তোমার যা সিস্টেম থাকবে, যদি উইন্ডোজ থাকে উইন্ডোজ, লিনাক্স থাকে লিনাক্স, ম্যাক থাকে ম্যাক, জাস্ট ওই প্রথমে ফাইলটা ডাউনলোড করে নাও। উইন্ডোজ তো উইন্ডোজ, ঠিক আছে, জাস্ট ডাউনলোড করবে। আমি জাস্ট ম্যাকেরটা দেখাচ্ছি, আমি যে ম্যাকে রয়েছে এখন। তো তোমার যদি না পারো করতে, তখন নেক্সট ক্লাসে, বেশিক্ষণ লাগবে না, একই প্রসেস, সবকিছু একই, ঠিক আছে। জাস্ট ফাইলটা ডাউনলোড হয়ে যাক, ডাউনলোড হয়ে গেলে নেক্সট 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 কন্টিনিউ, ওইটা সব একই রয়েছে। যেগুলো আলাদা থাকবে মনে রাখবে, যেগুলো আলাদা থাকে উইন্ডোজ থেকে ম্যাকে, আমি সেই সময় সেই দিনগুলোতে আমি উইন্ডোজ ল্যাপটপে করাই, যাতে ওই প্রবলেম গুলো না হয়ে যায়। আর যেগুলো সবই সেম, সেখানে যেখানে অপারেটিং সিস্টেমটা কোনো ম্যাটার করে না, ম্যাক্সিমাম ক্লাসগুলো আমার, যেহেতু মেইন কম্পিউটারটা আমার এটাই ইউজ করি আমি, তো যখন লাগবে মনে হবে যে এই কোডটা উইন্ডোজ জন্য অন্য হয়ে যায়, তখন আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এটা কপি হচ্ছে, কপি বলতে ডাউনলোড হচ্ছে, এটা যতক্ষণ ডাউনলোড হোক, তাহলে এটা একটা ডাউনলোড হচ্ছে, ভিজুয়াল স্টুডিও কোড। আরেকটা আমরা, এটা হচ্ছে কোড লেখার জন্য, এটা কোড লেখার জন্য যে লাগবে একটা সফটওয়্যার, মানে এডিটর বলতে পারো, একটা গ্যারেজ বা একটা ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে একটা জায়গা, যেখানে আমরা যদি রিপেয়ার ফিপেয়ার করি, আমরা খুব ইজিলি রিপেয়ার করতে পারবো, সব জিনিসগুলোর মধ্যে রয়েছে। মিনস আমার কোড লিখতে গিয়ে সে হেল্প করবে, অ্যাসিস্ট করবে, একটা ভালো এক্সপিরিয়েন্স দেবে, যে তুমি কোড ঠিক লিখছো না ভুল লিখছো, তো অনেকগুলো দিক থেকে আমাকে হেল্প করে। বাস এই জন্যই এগুলোকে একটা আইডি বলা হয়, যেটা ইন্টেলিজেন্ট কোড এডিটর এগুলো, ঠিক আছে।
এটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট যা ডাউনলোড হবে তোমার আলটিমেটলি এটাকে তুমি আনজিপ করবে। আমি যেহেতু ম্যাকে আছি, আমার ম্যাকে বাই ডিফল্ট আনজিপ হয়ে যায়, তো এই প্রসেসটা তোমাদের থাকবে না। তোমরা যে সফটওয়্যারটা নামাবে আনজিপ করবে, যেহেতু ম্যাক অটোমেটিক্যালি করে দেয়, আমার জাস্ট করে দিচ্ছি আনজিপ। আনজিপ করে আমাকে সফটওয়্যারটা একবারই দেখিয়ে দেবে, দেখিয়ে দিয়েছে এটা। এবার জাস্ট এটাকে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে যেভাবে খুলতে হয় ভেরিফাই করছে। এগুলো এগুলো ম্যাকের ব্যাপার, যে যে স্ক্রিনটা আসবে আমি তো দেখাচ্ছি যে কোন স্ক্রিন তোমরা পাবে। তোমরা যখন ডাউনলোড করবে একটা জিপ ফাইল আসবে, আনজিপ করবে ফার্স্ট যে কোনো সফটওয়্যার দিয়ে, যেটা করো উইনজিপ দিয়ে বা উইনরার দিয়ে, যা যা করো, করার পর তোমার দেখবে একটা ফাইল থাকবে এক্সিকিউটেবল ফাইল, ওই ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করার পর তোমার এই পেজটা দেখতে পাবে। কোন পেজটা দেখাচ্ছে, যেটা আমার এখন আসবে। ও আমার তো ইনস্টলডই আছে, ওই পেজটাকে একবার দেখালো না, ঠিক আছে। নেক্সট পার্টটা হচ্ছে যদি আমার জাভাস্ক্রিপ্ট দেখি, তো নোড জিএসটা, ঠিক আছে। ঠিক আছে, এটা করে নিও, একদম সিম্পল। তারপর একটা সফটওয়্যার জাভাস্ক্রিপ্টের জন্য আমরা দেখবো যে ওটাকে রান করতে গেলে আরেকটা যে ওয়ে আজকের ডেটে আছে, যে জেনে রাখা দরকার। তখন তোমরা কি করবে, এই যে নোড জিএস, এই নোড জিএসটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা বা ওই পার্টটা, যে পার্টটার জন্য ব্রাউজারের মধ্যে জাভাস্ক্রিপ্ট রান করে আজকের ডেটে, ওই পার্টটাকে বাইরে বার করতে হবে। যার জন্যই আমরা রিয়াক্টের মতো অ্যাপকে ডেভেলপ করতে পারি বাইরে, বা আমরা এক্সপ্রেসের মতো কোনো জিনিসকে কোড করতে পারি। মানে জাস্ট জাভাস্ক্রিপ্টকে আমরা ব্রাউজারের বাইরে ডেভেলপ করা, ব্রাউজারের বাইরে ওটাকে রান করা, ব্রাউজারের বাইরে ওটাকে এক্সিকিউট করার আমরা পাওয়ার পেয়ে যাই এই নোডের জন্য। এটা এই সাইটটা খুললে দেখবে দুটো অপশন পাবে, একটা হচ্ছে এলটিএস লং টার্ম সাপোর্ট, আর একটা হচ্ছে কারেন্ট। কারেন্টটা হচ্ছে বিটা ভার্সন, তো ওটা খুব একটা রেকমেন্ডেড হয় না। রেকমেন্ডেড সবসময় হয় যে লং টার্ম সাপোর্ট বা যেগুলো হচ্ছে টেস্টেড। ঠিক আছে, জাস্ট এটা ক্লিক করবে, এখানেও সেম তোমার একটা ফাইল চলে আসবে, আর নেক্সট 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 করবে। আমার এখানে ডাউনলোড হচ্ছে এটা। না, এটা রেকমেন্ডেড হচ্ছে এলটিএস। এলটিএস মানে হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে কিছু না, ডিফারেন্সটা হচ্ছে যে তুমি দুটোই যে কোনো একটা করতে পারো, ঠিক আছে, কেউ মানা করছে না। ব্যাপারটা কি হয় না, ব্যাপারটা এটা হয়, সাপোজ মনে করো যে তুমি একটা দোকানে খাবার খেতে গেছো। এবার ওই দোকানে খাবারটা, দোকানে বলছে যে আজকে আমি না একটা নতুন আইটেম বানিয়েছি, কিন্তু এই আইটেমটা না এখন না কেউ টেস্ট করেনি কিরকম হয়েছে। কিন্তু আরেকটা খাবার আছে যে সকাল থেকে আমার লুচি তৈরি করছে, লুচিটা সবাই খেয়ে যাচ্ছে, ওটা টেস্টেড। তো তুমি নিশ্চয়ই যদি ভাবো যে না আমি নতুন খাবারটা খাবো, নিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি হয়তো টেস্ট করে বলবে, কেন ওর মধ্যে বাগ থাকতে পারে, যে ওর মধ্যে নুনটা বেশি আছে, এই বেশি আছে, এই বেশি আছে। কিন্তু যে টেস্টেড, অনেক লোক ফিডব্যাক দিয়ে দিয়েছে, ওটাকে গ্রান্টেড করে দেওয়া হয়েছে যে এর মধ্যে কোনো বাগ নেই, সেইগুলো হয় তোমার রেকমেন্ডেড বা লং টার্ম সাপোর্ট, বা ওটা হচ্ছে টেস্টেড। আর কারেন্ট মানে হচ্ছে সবসময় বলছে বিটা ভার্সন। বিটা মানে হচ্ছে আমরা টেস্ট করছি, এখন ডেভেলপাররা টেস্ট করছে, নোড জেএস নিজেই বলছে এখনো যে এটা কিন্তু স্টেবল নয়, এখনো এর মধ্যে কিছু কম্প্যাটিবিলিটি ইস্যুস আছে। তো তুমি, আমরা যদি অ্যাজ এ ডেভেলপমেন্ট কারেন্ট ইউজ করি তাও করতে পারি, নাহলে রেকমেন্ডেড হচ্ছে সবসময় যে এলটিএস, যেটা ওরাও বলে রেকমেন্ডেড করতে, রেকমেন্ডেড বলছে যে এটাকে করা উচিত। তো আমি এখানে এতে আসি, নোডে এলাম, বাস এই ইউনিটে তোমাদেরও আসবে, সিম্পল নেক্সট নেক্সট করে যাবে, যা দেবে তোমাকে। তোমার উইন্ডোজে হয়তো একটা ইয়েস নো আসবে, ঠিক আছে। আমার এখানে একটা পাসওয়ার্ড জিজ্ঞেস করে, তোমার এখানে জিজ্ঞেস করবে যে রান করতে চাও কিনা। আর সবসময় উইন্ডোজে ওই যেটা বললো যে রাইট ক্লিক করে অ্যাডমিন, আলটিমেটলি কি হয়, তুমি যে অ্যাডমিন, ওই অ্যাডমিন মোডে খুলতে চাইছো, সেই অ্যাক্সেসটা দিতে হয়, যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ওটা করলে কি হয়, তুমি অ্যাডমিনের যে প্রিভিলেজ গুলো পাও, তুমি যদি অ্যাডমিন হয়ে ঢুকেছো, তার প্রিভিলেজ গুলো পাবে। কিন্তু অনেক সময় কি হয়, কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে অ্যাডমিনের প্রিভিলেজ দরকার হয়, অ্যাডমিন ছাড়া সে করতে পারে না, অ্যাডমিন ছাড়া সে এটা করতে পারবে না। তো উইন্ডোজকে বলে দেওয়া যে ভাই আমি নিজে অ্যাডমিন, তুমি অ্যাডমিনের মোডে ওইটাকে ইনস্টলেশনটা করে আমাকে দাও। আলটিমেটলি আমরা নোটটা বাই ডিফল্ট ইনস্টল হয়েছে কিনা এখন কি করে বুঝবো। এবার তোমরা যদি উইন্ডোজে আছো, বা যদি ম্যাকে আছো, বা যদি টার্মিনালে আছো, সবার ক্ষেত্রে একই অপশন, একই সবকিছু, ওই জন্য এই প্রসেসটা আমি দেখাতে পারলাম। আর ভিএস কোড যেহেতু ম্যাকের মধ্যে অন্যভাবে হয়, এক্সিকিউটেবল ফাইল রান করে না এখানে, ঠিক আছে, ডিএমজি ফাইল রান করে। এবার দেখো নোট জেএসটা ইনস্টল হলো কিনা, তুমি যে কোনো, তোমাদের যদি উইন্ডোজ থাকে তো কমান্ড প্রম্পট খুলবে, বা খুলবে উইন্ডোজ পাওয়ার সেল, বা যদি গিট ব্যাশ থাকে তো গিট ব্যাশ, মানে যে কোনো একটা সিইউআই, গ্রাফিক ক্যারেক্টার ইন্টারফেস যেটাকে বলি আমরা সিইউআই, ওখানে যাবে। ওখানে গিয়ে যেহেতু আমরা নোটটাকে গ্লোবাল ইনস্টল করেছি, তখন কি হবে, আমরা একটাকে বলি গ্লোবাল আর একটাকে বলি আইসোলেটেড। আইসোলেটেড মানে হচ্ছে সাপোজ তোমার একটা কম্পিউটারের মধ্যে, যেমন আমরা আমাদের বাড়িতে কি হয়, আমাদের বাড়িতে 3-4টে ঘর থাকে, রুম থাকে, বেডরুম থাকে, ডাইনিং রুম থাকে, কিচেন থাকে। এগুলো কিন্তু আইসোলেটেড। কেন আইসোলেটেড? কিচেনের মধ্যে যেটা রান্না ফান্না হচ্ছে সেটা বেডরুমে কিন্তু হচ্ছে না। এবার তুমি ভাবো, তোমার ওই পার্টিশন গুলো নেই, আর কিচেনটা আছে ওখানে কিন্তু পার্টিশনটা নেই। এবার তুমি ভাবো যে কি রান্না হচ্ছে, ওর ফ্লেভার চলে আসে বেডরুমের মধ্যে, বেডরুমে বসে আছি তো ওদিকে পড়াশোনা করছে, টিভি দেখছে, সব সব মিক্স হয়ে গেল। এবার তুমি আলাদা করে কিচেনের মধ্যে কিছু যদি করো, সেটা কিন্তু আর আলাদা করে হলো না, তোমার একটা পুরো ঘরের মধ্যেই তৈরি হয়ে গেল। বা আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ তোমার খাবারের মধ্যে 4টা-5টা আইটেম রয়েছে। এবার 4টা-5টা আইটেম তৈরি করার সময় আমি একই পরিমাণে সল্ট দিয়েছি, তাহলে সব খাবারের মধ্যে একই টাইপের সল্ট চলে আসছে।
তো এগুলো কিন্তু আইসোলেটেড হলো না। আইসোলেট মানে হচ্ছে তুমি কম্পিউটার ল্যাঙ্গুয়েজে যদি বলি, তো তুমি যে প্রজেক্টটা বানাচ্ছ মিনস একটা ফোল্ডার, তো মেনলি একটা ফোল্ডার হয়, ডিরেক্টরি হয়, তার মধ্যে সবকিছু তৈরি হয়। ওই ডিরেক্টরির মধ্যে তুমি যা যা ইনস্টল করবে, যা যা প্যাকেজ ইনস্টল করবে, যা যা ভার্সন ইনস্টল করবে, ওই সফটওয়্যারের জন্য ওই ফোল্ডারটা আইসোলেট থাকবে। এবার তুমি যদি অন্য কোনো ফোল্ডারে একটা অন্য প্রজেক্ট বানাও, তার জন্য যে সফটওয়্যার তৈরি বানাবে, তার রিকোয়ারমেন্টটা অন্য হবে। মানে একই, মানে এই নোড ওই নোড আলাদা হতে পারে। এখন কিন্তু তা না, এখন কিন্তু আমার পুরো নোড সিস্টেমে চলে এলো, যেহেতু নোডটাকে আমরা আলাদা আলাদা করি নিই। নোড হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট, ঠিক আছে। সাপোজ তোমার একটা প্রজেক্টের মধ্যে দরকার যে এই ভার্সন লাগবে, আর অন্য প্রজেক্টে অন্য ভার্সন লাগবে। এবার তুমি ওই সফটওয়্যারটাকে যদি গ্লোবালি ইনস্টল করে দাও, তাহলে তুমি আর ভার্সনটা চেঞ্জ করতে পারবে না। তখন আমরা কি বলি, যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দাও চ্যাঙ্গোর ক্ষেত্রে বা পাইথনের ক্ষেত্রে। আর তুমি এই সফটওয়্যার গুলোকে, এই ভার্সনস গুলোকে আমার এই পার্টিকুলার ফোল্ডারের মধ্যেই অ্যাপ্লিকেবল করো। এই ফোল্ডারের বাইরে যাতে কোনো অস্তিত্ব না থাকে, তাহলে কি হবে, অন্য ফোল্ডারে আমি আমার নিজের মতো করে কিছু ইনস্টল করতে পারবো অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। তো এখন কি হলো, এটা বোঝানোর লজিক ছিল এটাই, যে নোড এখন আমরা গ্লোবালি ইনস্টল করলাম। গ্লোবালি মিনস আমরা যে কোনো টার্মিনালে যে কোনো কমান্ড প্রম্পট থেকে তোমাকে পার্টিকুলার কোনো ফোল্ডারে ঢুকতে হবে না। তুমি যে ফোল্ডারে আছো এখন, তোমার সি ড্রাইভের মধ্যে যে কোনো ফোল্ডার থাকো না কেন, তুমি ওখানে যাও, ওখানে সিম্পলি লেখো নোড, কিছু লিখতে হবে, নোড হাইফেন ভি লিখলে একটা লাইন পাবে। আর শুধু নোড লিখলে তোমার নোড ইনস্টল আছে কিনা তোমার দেখিয়ে দেবে। তো নোড লিখলাম, দেখো একটা লম্বা চড়া পেজ খুলবে। তাহলে এখানে দেখো নোড হাইফেন ভি, ঠিক আছে, চলে এলো, ভার্সনটা দেখে দিচ্ছে, মানে আমার কিন্তু রয়েছে। কারণ আমরা জানি কমান্ড প্রম্পটে বা টার্মিনালে কি হয়, যখন কিছু পাওয়া যায় না, নট ফাউন্ড বলে, এরর দিয়ে দেয়। তো চেক করে নিলাম ওর নোটটা আছে কিনা। নোডের সাথে দেখবে আরেকটা প্যাকেজ ইনস্টল হয়েছে, তাকে বলি এনপিএম, ঠিক আছে। এনপিএম চেক করে নি, এনপিএম হাইফেন ভি, একটা এনপিএম ওর মধ্যে সঙ্গে দিয়েছে, ঠিক আছে। এনপিএমটাও একটা ভার্সন আছে। এনপিএমটা কি, ঠিক আছে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি বা কোনো প্যাকেজ ইউজ করি বা তার ফ্রেমওয়ার্ক ইউজ করি, যখন ওগুলোর মধ্যে কিছু আরো এক্সট্রা কিছু প্যাকেজ বা লাইব্রেরি কিছু নিয়ে আসতে হয়, তখন আমরা ডিরেক্টলি ওই ল্যাঙ্গুয়েজ থেকে বলতে পারি না। যেরকম সিপিইউ কে কিছু বলতে গেলে ল্যাঙ্গুয়েজকে বলতে হয়, ল্যাঙ্গুয়েজ সিপিইউ কে বলে দেয়, ওইরকমই ওই ল্যাঙ্গুয়েজকে ডিরেক্টলি বলতে পারবো না। তারা বলে তুমি, আমার একটা ম্যানেজার আছে, আমার একটা ম্যানেজার রয়েছে, ব্যাংকে গেলে ব্যাংক ম্যানেজার হয়, বা অন্যান্য অফিসে গেলে তারা টিম লিড, যে কোনো যে ম্যানেজারকে তুমি বললে, ম্যানেজার তোমার এই কাজটা করবে। এই নোড হচ্ছে অ্যাকচুয়ালি আমার প্যাকেজটা। কিন্তু নোডকে যদি কাজ করাতে হয়, তখন আমাকে বলতে হবে তার ম্যানেজারের নাম, তার ম্যানেজারের নাম হচ্ছে এনপিএম। যে এনপিএম লোড করলাম বা বাই ডিফল্ট লোড হয়ে গেল, এটা হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। মানে নোডের মধ্যে যদি কিছু কাজ করতে হয়, এর মধ্যে মানে সাপোজ আমাকে রিয়াক্ট লোড করতে হবে বা অন্য কিছু প্যাকেজ আপডেট করতে হবে, তখন আমাকে কাকে বলতে হবে, তখন বলতে হবে এনপিএম কে, যে এনপিএম এই কাজটা আমার করে দাও। HTML কোড একমাত্র এক্সিকিউট হয় ব্রাউজারে, এটা এটা একদম, মানে এর কোনো অল্টারনেট নেই। নাম্বার টু, সিএসএস এর কোড একমাত্র এক্সিকিউট হয় ব্রাউজারের মধ্যে, এটার কোনো অল্টারনেট নেই। কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড একমাত্র এক্সিকিউট হয় ব্রাউজারে, এটা 2008 পর্যন্ত ঠিক ছিল। 2008-এর পর কনসেপ্টটা হলো যে ওখানেও রান করে আর ওর বাইরেও রান করে। যে পার্টটার জন্য রান করতো, ওই পার্টটাকে আমরা বাইরে ইনস্টল করে নিলাম নোডটাকে। তো নোডটা আমার খুব একটা হেল্প করবে না যখন যদি ভবিষ্যতে তোমরা রিয়াক্ট পড়ো বা অ্যাঙ্গুলার পড়ো বা এক্সপ্রেস পড়ো বা মানস্টেক মিনস্টেক যা করবে। মানে তুমি জাভা স্ক্রিপ্টের যদি অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়, তখন তো তৈরি কি করে করবে, জাভা স্ক্রিপ্টের কোড লিখবে কি করে? জাভা স্ক্রিপ্টের কোড তো চলে হচ্ছে ব্রাউজারে। তখন তোমার এই নোডের মধ্যে লিখতে হবে। নোড তোমাকে ফ্যাসিলিটি দেবে যে ঠিক আছে, জাভা স্ক্রিপ্টের পুরো ফাইলটা তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি কোডটা লেখো। তো আমাদের ওইটা লাগবে না, যেহেতু আমরা মিনস্টেক মানস্টেক বা নোড এক্সপ্রেস রিয়াক্ট কিছু করছে না এই কোর্সে। শুধুমাত্র এক দুটো সিনট্যাক্স আমরা পরে দেখে নেবো। আজকে দেখে নিলাম কিভাবে ইনস্টল করতে হয়, আর ওর মধ্যে কিভাবে ওই জাভাস্ক্রিপ্টের ওই কোডটাই, যেটা কনসোলে আমরা লিখবো, যখন জাভাস্ক্রিপ্টের কোড ব্রাউজারে লিখতে হয়, ওইটা ওই সময় নোড হলে কিভাবে লিখতাম, জাস্ট একবার দেখে নেবো। তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে জাভাস্ক্রিপ্টের কোড শুধুমাত্র ব্রাউজারে রান করে না, যে কারণে রান করে সেই কারণটাকে যদি আমরা ইনস্টল করে নিতে পারি, তাহলে আমরা ওটা করতে পারবো। জাভাস্ক্রিপ্টকে আমরা যদি বুঝতে হয়, তাহলে একটা বলেছিলাম যে আমরা দেখবো অ্যাজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এক নম্বর হচ্ছে যে অ্যাজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক। এর মধ্যে আমরা কি দেখেছিলাম, এর মধ্যে আমরা অনেকগুলো কম্পোনেন্ট বুঝেছিলাম, যেগুলো হয়, একটা হয় ডেটা, নাম্বার টু হয় ডেটা টাইপস, নাম্বার থ্রি হয় ভেরিয়েবল, যেখানে স্টোর করতে হয় রেফারেন্স গুলো, মেমোরি রেফারেন্স গুলো, ঠিক আছে। তারপর হয় আমাদের কাছে অ্যারে, যেখানে আমরা বলি যে মাল্টিপল এলিমেন্ট আমরা স্টোর করতে পারি। তারপর হয় আমাদের কাছে একটা কনসেপ্ট জাভাস্ক্রিপ্টেই পসিবল, যেটা হয় অবজেক্টস বা অবজেক্ট, ঠিক আছে। আর একটা কনসেপ্ট হয় ক্লাসের। তারপর হচ্ছে ক্লাস যদি বাদ দিই, আর একটা হয় এর সাথে ফাংশন, ফাংশন অ্যান্ড ক্লাস। কিছু টুলস ইউজ করি আমরা, টুলস গুলোকে বলি আমরা কন্ডিশনাল। কন্ডিশনাল টুলের মধ্যে পড়ে হচ্ছে ইফ এলস,
দেন আমরা কিছু লুপস পড়ি, যেমন অনেকগুলো কাজ বারবার একই জিনিস করতে হয়, তখন আমরা বলি কিছু লুপ ইউজ করা, তার নাম হচ্ছে ফর, বা আমরা হোয়াইল, ডু হোয়াইল। এছাড়া কিছু লুপ আরো আছে, যেগুলো জাভাস্ক্রিপ্টের মধ্যে কিছু স্পেশাল থাকে, যেগুলোকে ফর অফ বলা হয়, ফর ইন বলা হয়, ঠিক আছে, বা ফর ইচ লুপ হয়, ঠিক আছে। এগুলো ম্যাক্সিমাম এগুলো একদম অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টে ইউজ করি, আদারওয়াইজ সবই হচ্ছে ফরের ক্যাটাগরি, ঠিক আছে, ফরের টাইপস। এগুলো হচ্ছে লুপস বুঝি আমরা। এই লুপস বাদে লুপস, কন্ডিশনাল, এগুলো বাদে কিছু আমরা দেখেছি যে অপারেটরস কিছু হয়, যেগুলো নিয়ে আমরা কাজ করি। মানে আমরা প্রোগ্রামগুলো লেখার জন্য কিছু অপারেটরস লাগে, যে প্লাস মাইনাস করা বা লেস দেন করা, মিনস অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, এগুলো নিয়ে আমরা বুঝেছিলাম। তো এর মধ্যে আমরা আগের দিন ডেটা কোনটাকে বলে, এখানে ডেটার টাইপ কোনগুলোকে বুঝবো, যে কোন টাইপের ডেটা, এটা বুঝেছিলাম, যে কোনটা স্ট্রিং, কোনটা ইন্টিজার, কোনটা বুলিয়ান, কোনটা অবজেক্ট, কোনটা ফাংশন, এগুলো বুঝেছিলাম। ভ্যারিয়েবল মানে হচ্ছে যেগুলো স্টোর করি আমরা, রেফারেন্স গুলোকে যদি x=5 বলি, তাহলে 5 ভ্যালুটাকে স্টোর করা হচ্ছে এক্স এর মধ্যে, তো এক্স হচ্ছে একটা মেমোরির মধ্যে রেফারেন্স, মেমোরি রেফারেন্স, এটা পড়েছিলাম। যখন মেমোরি রেফারেন্সের কথা বলি, তখন মেমোরি রেফারেন্স বলতে এইটার মধ্যে কি একটা ভ্যালু আছে, যদি একটা ভ্যালু হয় তাহলে এইটাকেই বলি আমরা প্রিমিটিভ। মিনস একটা কন্টেনারের মধ্যে এক সময় একটা জিনিস থাকতে পারে। যখনই আমরা x=, যদি বলি মাল্টিপল ডেটা রয়েছে, তাহলে বলেছিলাম একটা অ্যারে লিখতে হয়, পড়িনি এখনো, অ্যারে লিখতে হয়, মাল্টিপল ভ্যালু থাকতে পারে এর মধ্যে, ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে। তখন আমরা বলি এই এক্সটাই হচ্ছে আমাদের মেমোরি রেফারেন্স, কিন্তু এই এক্সটা হয়ে যায় তখন একটা অ্যারে। অ্যারে মিনস হচ্ছে এমন একটা কন্টেনার বা এমন একটা বাক্স বা এমন একটা পাত্র, যে পাত্রের মধ্যে অনেকগুলো ডেটা একসাথে রাখা আছে। তো আমরা এগুলোকে দেখেছিলাম, কোনটা প্রিমিটিভ, কোনটা নন প্রিমিটিভ। নন প্রিমিটিভকে বলা হয় অ্যাকচুয়ালি কমপ্লেক্স, জাভাস্ক্রিপ্টে কমপ্লেক্স, সরি, কমপ্লেক্স বা নন প্রিমিটিভ, এইগুলো আমরা, এটা মোটামুটি একটু ডেটা, ডেটা টাইপ, ভেরিয়েবল, এগুলো আমরা দেখেছিলাম। কিছু পড়েছিলাম, জাস্ট একবার ব্রিফ করে নিই। আমরা দেখেছিলাম যে যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি জাভাস্ক্রিপ্টে, তখন আমাদের কিছু আমাদের স্কোপ থাকে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হয়, সবসময় যখন আমরা ভেরিয়েবলের স্কোপ বলি, ভেরিয়েবলের স্কোপ মানে যে ভেরিয়েবলটার মধ্যে আমরা কিছু স্টোর করাচ্ছি ডেটাকে ফর টাইম বিং, তাকে আমরা বলি ভেরিয়েবলটা, যেমন x=, এত y=, এত। এই স্কোপটা সবসময় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক না কেন, বাই ডিফল্ট কি হয়, ফাংশনাল স্কোপ। মানে আমরা বুঝি যে সবসময় একটা প্রোগ্রামিং এর মধ্যে ফাংশনটা সব থেকে বেশি ইউজ হয়। যেটা আমরা ক্লাস বলি, তাও ক্লাসের মধ্যে ফাংশন ইউজ হয়, আর ফাংশন নিজে একটা ফাংশন, ফাংশনের মধ্যে আবার ইউজ হতে পারে অ্যারে। তো অ্যারে বা ডেটা বা এইগুলো হচ্ছে, এগুলো টুলস বলতে পারি আমরা। তো মেইন জিনিসটা কি, মেইন জিনিসটা হচ্ছে একটা ফাংশন। যদি আমরা বলি একটা প্রোগ্রামিং এর মেইন কি হয়, তাহলে মেইন প্রোগ্রামের মধ্যে হচ্ছে, যদি আমরা ক্লাসের এক্সাম্পল বলি, তো ক্লাস কন্টেন করে দুটো জিনিসকে, একটা হচ্ছে ফাংশন, মানে অনেকগুলো কোডকে একসাথে রেখে দেওয়া হয়েছে, আর কিছু অ্যাট্রিবিউট, মানে কিছু আলাদা আলাদা প্রপার্টি, যখন এই প্রপার্টি গুলোকে আমরা অ্যাড করি। তো এই দুটোকে যখন আমরা অ্যাক্সেস করতে হয়, তো আলটিমেটলি ক্লাসের মধ্যে ফাংশনের অ্যাট্রিবিউট যদি বলি, তাহলে এই যে ফাংশনটা লিখলাম, এই ফাংশনটার মধ্যে যদি আমরা কিছু ভ্যারিয়েবলস লিখি, তখন ভ্যারিয়েবল গুলোর স্কোপ কেমন, ওই স্কোপটা বোঝানোর জন্য আমরা দেখেছিলাম যে বাই ডিফল্ট সমস্ত ল্যাঙ্গুয়েজে কি হয়, ফাংশনাল স্কোপ হয়। মানে আমরা ফাংশনের মধ্যে যদি কিছু লিখি, সাপোজ এটা ফাংশন, আমি এটাকে ইরেজ করে দিই একটু। যদি একটা ফাংশন আমরা পড়েছিলাম আগের দিন, যে কিভাবে ফাংশন লিখতে হয়, সেটা বুঝেছিলাম। যে একটা ফাংশনের কিওয়ার্ড লিখতে হয়, তার মনে করে ABC লিখতে হয়, এবার একটা ফাংশনের নাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মিনস এটা ওর ইনপুট নেওয়ার জায়গা, প্যারামিটার, কার্লি ব্র্যাকেট ওপেন, কার্লি ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার যদি আমি এটাকে এর মধ্যে যদি x=5 লিখি, তাহলে আমার জাভাস্ক্রিপ্ট কি বলে, জাভাস্ক্রিপ্ট বলে তুমি ওই যে ভ্যারিয়েবলটা লিখেছো, ওই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে গেলে তিন ভাবে ডিক্লেয়ার করতে পারো। একটা হচ্ছে ভার, এটা ওল্ড কনসেপ্ট, একটা হচ্ছে লেট, নিউ কনসেপ্ট, একটা হচ্ছে কনস্ট, এটাও নিউ কনসেপ্ট। তো আমরা কি বলেছিলাম, ভ্যারকে যদি আবার ডিক্লেয়ার করতে হয়, এটা বাই ডিফল্ট কি হয়, বাই ডিফল্ট হয় এটা ফাংশনাল স্কোপ, ফাংশনাল স্কোপ। আর এটাকে আমরা রিডিক্লেয়ার ডিক্লেয়ার অ্যান্ড রিঅ্যাসাইনমেন্ট, রিঅ্যাসাইনমেন্ট করতে পারি, দুটোই আমরা করতে পারি। যখনই আমরা লেটের কথা বলি, তখন আমরা রিডিক্লেয়ার করতে পারি না, রিডিক্লেয়ার করতে পারি না, কিন্তু রিঅ্যাসাইনমেন্ট আমরা করতে পারি, এটা করতে পারি। যখন কনস্টের কথা বলি, তো আমরা রিডিক্লেয়ারও করতে পারি না, আর রিঅ্যাসাইনমেন্ট ও করতে পারি না। এটা আমরা আগের দিন দেখলাম, এগুলো বুঝলাম একটু। এটা যদি স্কোপের কথা বলি, এটা তো একটা ডিক্লারেশনের স্কোপ। স্কোপের কথা বললে, যে লেট লিখি, কনস্ট লিখি, ভার লিখি, যদি এই জায়গাতে লিখি, এখন যদি আমি ভার লিখি, ভার এক্স, তো এর যা স্কোপ, মিনস ফাংশন এখান থেকে শুরু, এই লাইন থেকে শুরু, সব লাইন যদি নাম্বার 1 হয়, আর লাইন নাম্বার যদি এটা 20 হয়, তো 1 থেকে 20-এর মধ্যে যে কোন জায়গায় আমি এক্স কে ইউজ করি, আমি এক্স কে ইউজ করতে পারবো। সাপোজ এর মধ্যে একটা ব্লক আছে, সাপোজ এখানে একটা ব্লক আছে, মিনস ইফ ইফ দিয়ে কিছু লেখা আছে, মনে করো ইফ ব্লক।
ইফ দিয়ে পড়ছে ব্লক করছি, এর মধ্যে ব্লক, আবার একটা ব্লক, মানে ফাংশনের মধ্যে অনেক মাল্টিপল ব্লকস থাকবে, যার মধ্যে কিছু কোড, এর মধ্যে কিছু কোড, এর মধ্যে কিছু কোড থাকবে। তো যদি ভার দিয়ে লিখি তাও আমি সবগুলোর মধ্যে পাবো, যদি এই জায়গাতে আমি লেট দিয়েও লিখতাম তাও আমি একই জিনিস পেতাম, আর যদি এটাকে আমি কনস্ট দিয়েও লিখতাম তাও কিন্তু আমি স্কোপ হিসেবে তিনটা একই জিনিসে পেতাম। কিন্তু কনসেপ্টটা হচ্ছে যদি আমি এই ভারটাকে এখানে না লিখে আমি যদি এইখানে লিখতাম, এই ব্লকের মধ্যে যদি আমি ভার লিখতাম তাও কিন্তু আমার একই, মানে এইখানে ভার লেখা আর এখানে লেখা, আমি কি করব এখানে ভার লিখলেও মিনস এই লাইন নাম্বার 1 থেকে লাইন নাম্বার 20 মধ্যে এক্স কে পাবো। কিন্তু ভার বলছে ফাংশনের মধ্যে তুমি যেখানে ডিক্লেয়ার করো না কেন আমার স্কোপ হচ্ছে ফাংশনাল। আর যদি ফাংশনের বাইরে বলে দিই আমি ওকে, তাহলে হচ্ছে এটা গ্লোবাল। যদি এক্স ইকুয়াল টু 10 ছিল এখানে, বা এক্স ইকুয়াল টু 5 যদি লিখতাম, আমি যদি সেমই লিখি ভার এক্স হচ্ছে 5, তাহলে এই 5টা কিন্তু গ্লোবাল হয়ে গেল। মিনস এই 5টাকে আমি বাইরে ইউজ করতে পারি, এই ফাংশনের মধ্যে যে কোনো জায়গায় ইউজ করতে পারি, ইভেন ব্লকের মধ্যে ইউজ করতে পারি। দ্যাট ইজ কল্ড গ্লোবাল স্কোপ। এটা গ্লোবাল স্কোপ সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা বাইরে লিখি তখন গ্লোবাল স্কোপ হয়ে যায়। ফাংশনের মধ্যে যদি লিখি, মানে ফাংশন স্টার্ট হলো তার মেইন লাইনে, তখন সেটা বাই ডিফল্ট কি হয়ে যায় ফাংশন স্কোপ। কিন্তু জাভাস্ক্রিপ্ট বলে যে তুমি যদি ব্লকের মধ্যে লেখো, এবারে এই যে ভার ইকুয়াল টু এক্স লিখেছিলাম এই জায়গাটা দেখো, এই ব্লকের মধ্যে যদি এখানে আমি যে লিখতাম এটাকে এইভাবে লেট এক্স ইকুয়াল টু 5, তাহলে এই এক্স এর ভ্যালুটা এই ব্লকের বাইরে, মানে এই ইফ এর বাইরে কিন্তু এক্সিস্ট করতো না। মিনস আমি এখানে একটা এক্স লিখতাম এক্স ইকুয়াল টু 5, তো এই এক্সটা আলাদা, আবার এখানে একটা এক্স লিখতাম ওই এক্স কিন্তু আলাদা, দুটোই কিন্তু এক্স, মানে একই ভেরিয়েবলের নাম কিন্তু এটা আলাদা আলাদা। কেন? আমরা বলেছিলাম যে এক্স ভ্যালুকে হোল্ড করছে না, এক্স হচ্ছে একটা রেফারেন্স। তো এই রেফারেন্স যদি ভার হয় এখানে, তো ভার বলে এক্স এর রেফারেন্সে 5 স্টোর হয়েছে, আর এই লেট বলে যে এক্স রয়েছে, এই লেট বলে এক্স তার রেফারেন্সে একটা অন্য ভ্যালু স্টোর হয়েছে, এগুলো রেফারেন্স। এখানে যদি লেটের জায়গায় যদি আমরা কনস্ট লিখতাম তাও আমরা একই দিতে পেতাম। তাহলে লেট আর কনস্ট হচ্ছে দুটোই আমাদের ব্লক স্কোপ, মিনস ব্লকের মধ্যে আমরা দুটোকে ইউজ করতে পারি, ব্লকের বাইরে তাদের এক্সিস্টেন্স নেই। শুধু লেট আর কনস্টের পার্থক্য হচ্ছে এটা যে লেটকে আমরা রিঅ্যাসাইন করতে পারি, আর কনস্টকে আমরা রিডিক্লেয়ারও করতে পারি না, রিঅ্যাসাইনও করতে পারি না, বাস এটুকুই। বাকি দুটো যে অ্যাসাইনমেন্টটা যদি বাদ দিয়ে দিই অ্যাসাইনমেন্ট পারপাসটা, তাহলে মেন হচ্ছে স্কোপটা। জাভাস্ক্রিপ্ট বলে তুমি এই স্কোপটাকে নিয়ে কাজ করতে পারো। তো এটার আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম, তোমরা একটা এক্সাম্পল হয়তো নোটটা দেখেছিলে। আমি যদি এক্সাম্পল নোটটা বলি তাহলে এই এক্সাম্পলটা আমরা পড়েছিলাম। আমি যদি এই এক্সাম্পলটাকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো এখানে, জাস্ট এক্সাম্পলটাকে বুঝে নিই। এই এক্সাম্পলটার একটা অন্য এক্সাম্পল তোমাদের নোটে ছিল, এটা সেকেন্ড এক্সাম্পল, যে আমরা এই লেট কনস্ট ভার এই মানে এইটার মধ্যে অনেকগুলো জিনিস জানার আছে জাভাস্ক্রিপ্টের মধ্যে। মানে এটার পরে আমরা শুধু ফর লুপ দেখবো, ইফ এলস দেখবো, কিছু ক্লাস আর অবজেক্ট দেখলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, তো আমরা ওইগুলোকে আজকে অনেকটাই কভার করবো, যেহেতু আমরা বলেছিলাম 4 দিনের মধ্যে জাভাস্ক্রিপ্টের বেসিকটা বুঝবো। তো প্রথম দিন জাভাস্ক্রিপ্ট কেন ওটা বুঝেছি, আজকে আমরা কিছুটা টুলস দেখবো, যে ফর লুপ কি করে লিখতে হয়, বা ইফ এলস একটু লিখতে হয়, যতটা হয় আছে সম্ভব। একটু যদি না হয় আমরা একটা দিন এক্সটেন্ড করবো, আবার কোনো অসুবিধা নেই, তো চেষ্টা করবো। আর পরের দুটো ক্লাসে আমরা একটা ক্লাসে দেখবো ডম, আর পরেরটা দেখবো আমরা অ্যাজাক্স। এটা এই প্যাটার্নে আমরা যাবো। তাহলে এই এক্সাম্পলটা দিলে আমরা অনেক কিছু বুঝতে পারবো, লেট কনস্ট ভার বুঝতে পারবো, তার মধ্যে কিভাবে আমরা কনসোল লক কাজ করে সেটা বুঝতে পারা, আর কিভাবে আমরা ব্লক কোনটাকে বলছি। তাহলে দেখো এক্সাম্পলটাকে, যে লেট বলে একটা আমরা ভ্যারিয়েবল নিয়েছি, সাপোজ এই গ্লোবাল ভারের নাম এক্স, আমরা নামটা যেহেতু গ্লোবাল ভার লিখেছে মানে আমরা বুঝতে পারবো যে এটাকে আমরা গ্লোবাল ভার বলছি, মানে গ্লোবাল ভ্যারিয়েবল বলছি। তো লেট এক্স ইকুয়াল টু মনে করো 100, তাহলে এটার স্কোপটা কত দূর, এই স্কোপটা হচ্ছে গ্লোবাল স্কোপ, মিনস এই প্রোগ্রামটার মধ্যে যত লাইন থাকুক না, যে যতগুলো ফাংশন থাকুক না কেন, সব ফাংশনের মধ্যে, সব ব্লকের মধ্যে আমি এই গ্লোবাল ভারকে ইউজ করতে পারবো। কেন? এটা ফাংশনের বাইরে, দেখো এটা হচ্ছে ফাংশন, এটা পুরো ফাংশন, আমরা ফাংশনের বাইরে লিখেছি, মানে সমস্ত, সাপোজ একটা ফাংশন রয়েছে এর মধ্যে 100খানা ফাংশন থাকতো, তো ফাংশনের মধ্যে লিখিনি, আমরা ফাংশনের বাইরে লিখেছি যেখানে প্রোগ্রামটা শুরু হচ্ছে। দ্যাট ইজ কল্ড গ্লোবাল স্কোপ। তাহলে জাভাস্ক্রিপ্টকে আমরা যদি বুঝি, তাহলে জাভাস্ক্রিপ্টকে আমরা মেইন জাভাস্ক্রিপ্ট জায়গা বলি উইন্ডো অবজেক্টে, বা আমরা ব্রাউজার সাইডে বলি, বা ফ্রন্ট এন্ডে বলি, তাহলে আমরা 3 ভাবে ইউজ করতে পারি। একটাকে বলি আমরা অ্যাজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেভাবে কাজ করে সেভাবে আমরা এটাকেও ইউজ করতে পারি। নাম্বার 2 হচ্ছে আমরা এটাকে বলতে পারি ডম ম্যানিপুলেশন করতে আমরা ইউজ করি। ঠিক আছে, ডম ডম ম্যানিপুলেট। আমি যদি একটা ছোট্ট, আমি দুটো বক্স করে তাহলে বুঝতে পারবো। আমি যদি সাপোজ মনে করো নাম লিখি, সাপোজ আমি যদি বলি এখানে যে আমি এখানে জেএস লিখি, ঠিক আছে, এখানে পিএইচপি লিখি, এখানে পাইথন লিখি, আমি তিনটেরই এক্সাম্পল নিচ্ছি তাহলে আমরা বুঝতে পারবো। জাভাস্ক্রিপ্টকে যদি আমরা এইভাবে লিখি যে আমরা কিছু আরো নাম দিই, এখানে নাম গুলো কি নাম দেবো, আমরা এটা বলতে পারি যে একটা ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড একটা বলতে পারি আমরা ব্যাক এন্ড, একটাকে বলতে পারি আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবি, ডেটাবেসে কাজ করা। তাহলে আমরা কি বুঝেছিলাম যে জাভাস্ক্রিপ্টকে আমরা ফ্রন্ট এন্ডে ইউজ করি, পিএইচপি হচ্ছে কমপ্লিটলি ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ, ফ্রন্ট এন্ডে কাজ হয় না,
ফুল স্টেক মানে অন্য জিনিস, কিন্তু ওর পারপাসটা বলছি। সবসময় মনে রাখবে লারাভেল হচ্ছে একটা ফুল স্টেক অ্যাপ্লিকেশন, যেটা ফ্রন্ট এন্ডও তৈরি হয়, ব্যাক এন্ডও তৈরি হয়, সবই তৈরি হয়, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড বোথ। কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়াল পারপাস কি ওটা নিয়ে বলছি আমি। ওই ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়াল পারপাস হচ্ছে ব্যাক এন্ড, ডিবি দিয়েও কাজ হয় না, ডিবির জন্য কাজ করে না, বা ফ্রন্ট এন্ডের জন্য কাজ করে না। পাইথন আছে ব্যাক এন্ডের জন্য, এটা ফ্রন্ট এন্ডে কাজ হয় না, ডিবিতেও কাজ হয় না। তাহলে জাভাস্ক্রিপ্টটি এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে ফ্রন্ট এন্ডে তো বুঝলাম, এই ফ্রন্ট এন্ডের পার্টগুলো লিখলাম এখানে, যে ফ্রন্ট এন্ডের মধ্যে কি, ফ্রন্ট এন্ডের মধ্যে কাজ করে সে অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে যদি আমি না বলি, তাহলে এই পিএইচপিটাও একই, অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু যদি এই ফ্রন্ট এন্ডের সাথে কম্পেয়ার করি, তো ফ্রন্ট এন্ডের মধ্যে যখন জাভাস্ক্রিপ্টকে বলা হয় যে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, যেহেতু পিএইচপি কে বলা হচ্ছে ব্যাক এন্ড, তো একটাই কাজ ব্যাক এন্ড। কিন্তু জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডের থেকেও সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করলো, যেরকম পিএইচপি করে অ্যাজ এ ব্যাক এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন করে ওখানে ওখানে কিন্তু একটা ডম ম্যানিপুলেশন বা ডমকে ম্যানিপুলেট করার ক্ষমতা সে রাখে। ডম কোনটা? আমরা সবসময় জানি ফ্রন্ট এন্ডের মধ্যে যা কোড থাকে আমাদের, আমরা এটা পড়ে এসেছি লাস্ট 10টা ক্লাসের মধ্যে, যে HTML ট্যাগ যাকে বলি আমরা, ওই ট্যাগের মধ্যে সবকিছু থাকে, হেড ট্যাগ, তারপর বডি ট্যাগ, বডির মধ্যে সমস্ত ট্যাগ মিনস সমস্ত কোড। আমরা যদি বলি এখানে HTML অ্যান্ড CSS, সব কোডগুলো এর মধ্যে ঢুকে আছে, সিএসএস এর মধ্যে, HTML এর মধ্যে। তো এই পুরো র্যাপারটাকে, HTML ট্যাগ স্টার্ট, HTML ট্যাগ এন্ড, এই র্যাপারটাকে বলছি আমরা এখানে একটা ডকুমেন্ট, মানে HTML ডকুমেন্ট। এই ডকুমেন্টটা জাভাস্ক্রিপ্ট নিজের ভাষায় বলছে যে আমি বলবো এটাকে অবজেক্ট। কারণ আমরা আগের দিন একটু পড়েছিলাম, অবজেক্ট মানে এমন একটা র্যাপার যার মধ্যে সমস্ত জিনিস রয়েছে। যে একটা আমরা কি বললাম, যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটো জিনিসই থাকে, একটা হচ্ছে ফাংশনস, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটস। যে কোনো অবজেক্টের এই দুটো জিনিস থাকে, একটা অবজেক্টে কিছু কাজ করতে পারে, একটা অবজেক্টে কিছু তার নামকরণ থাকে, তার কালার থাকে, কিছু না প্রপার্টিস থাকে বলতে গেলে। তো প্রপার্টিস আর ফাংশন দুটো মিলেই হয়। তাহলে যখনই আমরা সব জিনিসগুলোকে র্যাপার করে দেবো, মানে ওর বাইরে আর কিছু নেই। যেমন একটা ক্যাপসুল, আমরা যে ক্যাপসুল খাই, ক্যাপসুলের মধ্যে ডিফারেন্ট টাইপের মেডিসিন একসঙ্গে থাকে, কিন্তু এটা মিক্স হয় না। ওই জন্য ক্যাপসুল আর ট্যাবলেটের মধ্যে পার্থক্য রয়েছে। তো এই উপস এর মধ্যে যে আমরা বলি এনক্যাপসুলেশন, যখন আমরা পড়বো একটু দেখবো, এনক্যাপসুলেশন যখন এটা মেনলি আমরা পাইথনে বুঝবো, এনক্যাপসুলেশনের মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মেথড, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাট্রিবিউট, ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটারকে আমরা একসাথে রাখছি, কিন্তু মিক্স হচ্ছে না। যখন দরকার আমি কল করে নেবো, কাজ করে নেবো, কিন্তু ওটাকে অ্যাজ এ র্যাপার, মানে এই র্যাপারটাকে আমি বলছি একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে আমি কোথাও পাঠিয়ে দিলাম, এবার এই অবজেক্টটা পাঠিয়ে দিলাম, সে বললো আমাকে এই ফাংশনটা দাও, ABC দাও, সব বার করে দিল, মানে আমরা একটা পাত্র যেখানে আমি সব মিক্স করে দিলাম। তো যেহেতু জাভাস্ক্রিপ্ট একটা উপসের সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, তো সব জিনিসকে অবজেক্টই বলে। তো HTML ট্যাগ ওপেন, HTML ট্যাগ ক্লোজ, যেটা ডকুমেন্ট বলছি, জাভাস্ক্রিপ্ট বলছে নিজের ভাষায় যে আমি এটাকে বলবো ডকুমেন্টের অবজেক্ট। তো এই অবজেক্টটাকে কাজ করার জন্য সে একটা মডেল বানায়। মডেল বলতে কিরকম, যে প্রথমে থাকে HTML, তার ব্রাঞ্চ থাকে একটা বডি, একটা মেয়ে, একটা হেড, যে ট্যাগ গুলো। আবার এর মধ্যে আর অনেকগুলো ডিপ ট্যাগ থাকতে পারে, এখানে ডিপ আছে, এখানে সেকশন ট্যাগ, মানে এই যে মডেলটা বানাচ্ছো, এই মডেলটাকে, এটা হচ্ছে মডেল। আর যেহেতু এটা অবজেক্ট, একটা ডকুমেন্টের অবজেক্ট, এক কথায় বলছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। মিনস HTML ট্যাগ স্টার্ট, HTML ট্যাগ এন্ড এর মধ্যে HTML আর CSS গুলোকে সে ম্যানিপুলেট করতে পারে। মিনস কিছু HTML এর ট্যাগকে হাইড করা, HTML ট্যাগকে ক্রিয়েট করা, CSS চেঞ্জ করা, এই জিনিসগুলো পিএইচপি পারে না, পাইথন পারে না, কোনো ল্যাঙ্গুয়েজই পারে না, পারে একমাত্র জাভাস্ক্রিপ্ট। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো সবাই, তার সাথে জাভাস্ক্রিপ্ট হচ্ছে এই ডমকে ম্যানিপুলেট করার ক্ষমতা রাখে। নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে একটা ক্ষমতা আছে যাকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস ইন নেচার, যাকে আমরা এক কথায় বলি অ্যাজেক্স, AJAX, অ্যাজেক্স। অ্যাজেক্সের কনসেপ্টটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট বলছে আমার কাছে এমন একটা ফিচার আছে, যে ফিচারটাতে আমি সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি হয়, সিঙ্ক্রোনাস হয়। সিঙ্ক্রোনাস মানে মনে করো সাপোজ পিএইচপি একটা কোড লিখেছো পিএইচপিতে, তো পিএইচপিতে যদি কোড লিখি, সাপোজ তোমার 10খানা লাইন আছে, একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, এরকম 10 নম্বর লাইন রয়েছে। ও কি করবে, এক লাইন নামে এক্সিকিউট করবে, 2 নম্বরে আসবে, 2 নম্বরে এক্সিকিউট 3 নম্বরে আসবে, 3 নম্বরে 4 নম্বরে আসবে, এবং 10 নম্বর লাইন চলে যাবে। যেহেতু এটা ইন্টারপ্রিটেড সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, মিনস ইন্টারপ্রিটার বেসড, তো পাইথন ইন্টারপ্রিটার বেসড, পিএইচপি ইন্টারপ্রিটার বেসড, আর জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রিটার বেসড। তো তিনটের মেকানিজম একই, কিন্তু পিএইচপি পাইথনে তো এইভাবে রান করে, জাভাস্ক্রিপ্টে এইভাবে রান করে, কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্য কোথায়? জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা ফিচার আছে পাওয়ার অ্যাজেক্সের, মিনস অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট। মানে এর ফুল ফর্ম যদি দেখো, তো মানে হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, ASYNCHRONOUS, অ্যাসিঙ্ক্রোনাস। J ফর জাভাস্ক্রিপ্ট, A ফর অ্যান্ড, আর এক্স ফর XML, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা এটা বুঝি আমরা কি লিখেছি। এই যে অ্যাসিঙ্ক্রোনাস কথাটা এলো, অ্যাসিঙ্ক্রোনাস মানে হচ্ছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হচ্ছে সিঙ্ক্রোনাস। মিনস আমি তোমাকে একটা ফ্লিপকার্টে আগে তোমাকে এক্সাম্পল দিয়েছিলাম, যে ফ্লিপকার্ট তুমি একটা অর্ডার দিলে, বা আর একটা এক্সাম্পল দিই, সাপোজ তুমি বললে যে তুমি তোমার বন্ধু আছে, তার সাথে দেখা করতে যাবে, ঠিক আছে? তুমি বাড়ি থেকে বেরোলে একটা স্টেটমেন্ট, তুমি বন্ধুকে বললে তুমি ওই মলে থাকো, আমি আসছি। বাস ধরলে বা অটো ধরলে, গাড়ি ধরলে যাচ্ছ।
হঠাৎ করে তোমার একটা অন্য বন্ধুর সাথে রাস্তায় দেখা হয়ে গেল, ঠিক আছে, দেখা হয়ে গেল, তার সঙ্গে কথা বলতে লেগে গেলে, এবার দেখা গেলো ও বললো ভাই আমার সঙ্গে তো একটা কথা বলো না, চলো একটা চাটা খেয়ে নি, ঠিক আছে, করতে করতে তুমি কি করলো, ওই বন্ধুটাকে ফোন করে বললে যে তো মলে ওয়েট করছিল, যে তুমি একটু দাঁড়াও, আমি এর সাথে একটা দেখা করনি, অনেকদিন পর দেখা হয়েছে তো, আমি একটু আধা ঘন্টা লেট হবে, এর সাথে দেখা করো, তোমার কাছে আসছি। দ্যাট ইজ অ্যাসিঙ্ক্রোনাস। মিনস এক নাম্বারটা এক্সিকিউট হয়ে গেল, এবার 2 নম্বর দরকার ছিল কিন্তু 2 নম্বরটা করলে না, তোমার 3 নম্বর স্টেটমেন্টে নতুন বন্ধুরা ঢুকে গেল, তুমি তার সাথে কাজ করছো, এখন 2 নম্বরটাকে হোল্ড রেখে দিয়েছো, যে এর সাথে যখন কাজটা হয়ে যাবে তখন তুমি 3 নম্বর যাবে, বা 3 নম্বরের কাজটা হয়ে যাবে আবার 2 নম্বরে ফেরত আসবে, যেটাই হোক না কেন তুমি যেভাবে ট্রিট করো। তো এটাকে যদি আমি বলি যে তুমি একটা ফ্লিপকার্টে অর্ডার বুক করলে, বলেছে 2 দিন পর আসবে, তাহলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করবে, 2 দিন পর্যন্ত ওখানে আটকে থাকবে, যে 2 দিনটা হয়ে যাবে প্রোগ্রাম ডেলিভারি, প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে, তারপর 3 নম্বর লাইনে আসবে। দ্যাট ইজ কল্ড সিঙ্ক্রোনাস ইন নেচার, মানে একের পর এক হওয়া যেরকম হয় ডেলি লাইফে বা রিয়েল লাইফে বা জাভা স্ক্রিপ্টে এটা হয় না, যেটা জাভা আমরা তো তা করি না। সাপোজ ওটা কাজ করতে এলাম, ইন্টারভিউ দিতে এসছো মনে করো, তো ইন্টারভিউ তোমার টাইম ছিল 11টার সময়, তুমি ইন্টারভিউতে বললো, ইন্টারভিউয়ার বললো এক কাজ করো আধা ঘন্টা টাইম লাগবে, তুমি কি করবে, আধা ঘন্টা হয়তো বসে থাকতে পারো, বা আধা ঘন্টা তুমি নিজে ফোন কল করে নিলে, হোয়াটসঅ্যাপ করে নিলে, নিচে চা খেয়ে চলে এলে, দ্যাট ইজ কল অ্যাসিঙ্ক্রোনাস। ওই ওই আধা ঘন্টাটা আসার আগে তুমি অন্য কাজও করলে, তো এরকম তুমি 1 নম্বর কাজটা করে নিলে, 2 নম্বর কাজ তোমার করার ছিল, 2 নম্বর কাজ তুমি ওয়েটিং এ ফেলে দিয়েছো, 3 নম্বর কাজে যাচ্ছ, কিন্তু 2 নম্বরটা তুমি মনে রেখেছো, যখন তুমি তোমার 3, 4, 5, 10 সব হয়ে যাবে, তুমি আবার 2 নম্বরে ফিরবে, 2 নম্বরটা আবার কমপ্লিট করবে, এই যে ফিচারটা এটা অ্যাসিঙ্ক্রোনাস। এটা বুঝলাম যে জাভাস্ক্রিপ্ট, তাহলে জাভাস্ক্রিপ্ট রান করতে গেলে এর যে ইন্টারপ্রিটার, কোথায় থাকে, ব্রাউজারের মধ্যে বিল্ট ইন থাকে। তুমি যে কোনো ব্রাউজার নাও না কেন, গুগল ক্রোম নাও, মোজিলা নাও, সাফারি নাও, যা নাও না কেন, সবার মধ্যে কিন্তু এই ইন্টারপ্রিটারটা বিল্ট ইন থাকে, এটাকে আমরা বাইরে বার করতে পারি না, আমরা পারতাম না, এখন পারা যায়, বাইরে বার করা যায় না। তাহলে জাভাস্ক্রিপ্টের কোডকে যদি রান করাতে হয়, তো কোথায় রান করাবো, একটা জায়গা হচ্ছে ব্রাউজার নিজে। তো আমি তো বুঝলাম স্যার ঠিক আছে ব্রাউজার রান করাতে পারবো, তাহলে আমি লিখবো কোথায় কোডটা যদি টেস্ট করতে হয়, ওই জায়গাটা কোথায়, ইন্টারপ্রিটার তো পাওয়া যায় না আপনি বলছেন, যেমন পিএইচপির কোড ইন্টারপ্রিটার পাওয়া যায়, পাইথনের কোড ইন্টারপ্রিটার পাওয়া যায়, আমি কোড রান করাতে পারি ওখানে, এটা কোথায় রান করাবো, ব্রাউজারে রান করাবো। তো ব্রাউজার তো আউটপুট দেওয়ার জায়গা, তাহলে কোথায় পাবো, তাহলে ব্রাউজারের মধ্যে একটা জায়গা আছে, যেরকম আমরা দেখেছিলাম আগের দিন পড়ছিলাম যে পাইথনের জন্য জুপিটার থাকে, জুপিটার হচ্ছে সেল অ্যাক্সেস দেয়, বা পাইথন ইনস্টল করলে দেখবে একটা আইডিএলই বলে সফটওয়্যার ছিল, মনে করে দেখো আইডিএলই, আইডিএলইটা হচ্ছে ওর কোড লেখার জায়গা, মিনস যদি আমি এইভাবে বলি যে সোর্স কোড, সোর্স কোড মানে তুমি যেখানে লিখছো কোডটা, স্যার ভিএস কোড হোক বা যাই হোক না কেন, আইডিয়ালি ফাইডিয়ালি যাই হোক না কেন, সোর্স কোড যেখানে তুমি সিনটেক্স মানে লিখছো, এই কোডটা চলে গেল ফার্স্ট তোমার ইন্টারপ্রিটারে, ইন্টারপ্রিটার চলে যাবে তোমার ওএস এ, অপারেটিং সিস্টেম যেখানে তুমি কাজ করছো, ওএস চলে যাবে তোমার হার্ডওয়্যারে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লো, হার্ডওয়্যার মানে হচ্ছে সিপিইউ, সিপিইউ র্যাম ট্যাম যা রয়েছে ওখানে চলে যাচ্ছে। তাহলে এই ইন্টারপ্রিটারের জায়গাটা কোথায়, এটাই হচ্ছে তোমার পাইথন, এটাই হচ্ছে পিএইচপি। তো এটাতে আসার আগে তোমার কি করতে হয়, সোর্স কোড লিখতে হয়, তুমি সোর্স কোড ভিএস কোডে লিখছো, ভিএস কোডে সেভ করে দিলে, আর তুমি পিএইচপি পাইথনের এক্সটেনশন নাম দিয়ে সেভ করলে, ভিএস কোড জানে আমাকে এখানে যেতে হবে, ইন্টারপ্রেট চলে যাচ্ছে, যে ইন্টারপ্রেট হয়ে যাচ্ছে ও চলে যাচ্ছে ওএস কে, বলছে হ্যাঁ দেখো আমি তোমার সোর্স কোড জেনারেট করে দিয়েছি মেশিন ল্যাঙ্গুয়েজে, এবার তুমি নিজের মতো করে হ্যান্ডেল করো, কারণ ইন্টারপ্রেটার ডাইরেক্টলি হার্ডওয়্যার কন্ট্রোল করতে পারে না, তার তো কাজ ওএস এর কাজ, তোমাদের উইন্ডোজ 10 বলো বা যাই বলো, ওটা ওএস এর কাজ, ওএস কে দিয়ে দেয়, ওএস এটাকে নিয়ে চলে এখানে দিয়ে দেয়, এর সেম ওয়েতে রিটার্ন হয়, এভাবে আমরা এখানে দেখতে পাই রিটার্নটা ওয়ান বাই ওয়ান। তাহলে আমরা যদি এটা বুঝি যে তাহলে জাভাস্ক্রিপ্টকে যদি আমাদেরকে রান করাতে হয়, তাহলে আমরা আজকের ডেটে জাভাস্ক্রিপ্টকে কোথায় কোথায় ভাবে কিভাবে লিখবো কোডটা, আর কোথায় আমরা রান করাবো, ঠিক আছে। তাহলে আমরা একটু বুঝি, হুম, আমরা একটু বুঝি দাঁড়াও, হুম। তাহলে একটা হচ্ছে ব্রাউজার, যেভাবে আমরা জানি যে এইচটিএমএল এর কোড যদি লিখতে হয় রান করাতে, কোথায় রান করাতে হয়, এইচটিএমএল এর কোড একমাত্র রান করে ব্রাউজারে, মনে রাখবে ব্রাউজার ছাড়া এইচটিএমএল এর কোড রান করা যায় না, এন্ড সিএসএস, এই দুটো কোড একমাত্র ব্রাউজার রান করে, এর সাথে আগে জাভাস্ক্রিপ্টটা ছিল, ও জাস্ট ওখান থেকে বেরিয়ে গেছে একটু, ঠিক আছে, তো এখানে বললেও ভুল হবে না, আজকের ডেটেও ভুল হবে না। তো ব্রাউজারের মধ্যে রান করা যায়, কোডটা লিখবো কোথায়, যেমন এইচটিএমএল এর কোড আমরা লিখি ভিএস কোডের মধ্যে, বা যে কোনো একটা কোড এডিটর আমরা কি করি, এই এইচটিএমএল এর মধ্যে ইনজেক্ট করি আমরা সিএসএস, তাহলে আলটিমেট যখন এইচটিএমএল কোডটা রান করে, কোথায় রান করে, ব্রাউজারের মধ্যে। তো ব্রাউজারের মধ্যে যখনই যায়, তখন ব্রাউজার জানে যে আমি তো এইচটিএমএল কে বুঝি, মানে ট্যাগস গুলোকে বুঝি, আমি সিএসএস কে বুঝি, মিন সিএসএস এর কোড গুলোকে বুঝি, আর আমি স্ক্রিপ্ট কেও বুঝি, আমি সবগুলো বুঝি, বা 3টে কাছে রান করে আমাকে দিয়ে দিচ্ছে। তাহলে ব্রাউজারের থ্রুতে আমরা রান করব, তাহলে একটা বুঝলাম রান করার জায়গাটা বুঝলাম, এর ব্রাউজারে যদি আমাকে রান করাতে হয়, যেহেতু কোনো ইন্টারপ্রিটার নেই, তো জাভাস্ক্রিপ্ট বলছে আমাকে যদি তুমি কোড করো বা ডিবাগ করো বা টেস্ট করো, আমি তোমাকে দুভাবে তোমাকে দিতে পারি, তো এটা হচ্ছে তোমার এক্সিকিউট করার জন্য,
এক্সিকিউট। এবার যদি বলি যে তুমি কোড লিখবে, ঠিক আছে, তুমি ডেভেলপমেন্ট পারপাসে বলছো আর কি, আলটিমেটলি সব তো ডেভেলপমেন্ট, রান তো করে এক্সিকিউট ওখানে। ডেভেলপমেন্টে যদি বলি তাহলে আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমরা ব্রাউজারের মধ্যেই করতে পারি। কেন? ব্রাউজার তো আমরা বুঝলাম যে ওখানে রান করে, নিশ্চয়ই ওর মধ্যেই ইন্টারপ্রেটারটা আছে। এর মধ্যে যে ইন্টারপ্রেটারটা আছে সেই ইন্টারপ্রেটারটা হচ্ছে, তার নাম হচ্ছে কনসোল। আমরা দেখবো কি বার করতে হয়। কনসোল বলে একটা জায়গা আছে, যেটা বলতে পারি আমরা পাইথনের যে আমরা পড়েছিলাম জুপিটারটা কার্নেল, এটাও একটা কার্নেল। মিনস এই কনসোলটা ডিরেক্টলি ইন্টারপ্রেটার না, আমাকে ইন্টারপ্রেটারটা একটা ইন্টারফেস দিচ্ছে আইডিয়াল এর মতো। তো তুমি এখানে লেখো, আমি ডিরেক্টলি এটা ব্রাউজারকে হ্যান্ড ওভার করে দেবো। আর ব্রাউজার কি করে, যে ভিএস কোডের যে ইঞ্জিনটা আছে, ভি9 বলছে বা ভি8 বলছে, যে ইঞ্জিনটা, জাস্ট এইটুকু জেনে রাখো যেটার জন্য জাভাস্ক্রিপ্ট রান করছে, তাকে হ্যান্ড ওভার করে দিচ্ছে। তাহলে একটা জায়গা হচ্ছে ব্রাউজারের মধ্যেই একটা জায়গা আছে কনসোল বলে, সেখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, লিখতে পারি আমরা থ্রু এসটিএমএল। যদি থ্রু এসটিএমএল লিখে, মানে এসটিএমএল এর মধ্যে আমি জাভাস্ক্রিপ্টকে ইনজেক্ট করে দিই, তাহলে এসটিএমএল যখন রান করে ব্রাউজারে রান করে। আর ব্রাউজারে মানে হচ্ছে আলটিমেটলি ওখানে, মানে আমি কনসোল দিয়ে করি তাও ব্রাউজারে আসবে, আর এসটিএমএল দিয়ে করি তাও ব্রাউজারে আসবে, ঠিক। নাম্বার থ্রি হচ্ছে যদি আমরা বলি, তাহলে বলতে পারি নোড, যেটা আজকের ডেটে পসিবল, 2008 পর থেকে নোডে আমরা যদি কাজ করি, তাহলে নোডের মধ্যেও আমার ব্রাউজারও লাগছে না আর এসটিএমএলও লাগছে না। নোড ইন্ডিপেন্ডেন্ট, মানে যেটার জন্য দেখো এসটিএমএল যদি রান করি, তো এসটিএমএল কি হচ্ছে, এসটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্টকে লিঙ্ক করা মানে হচ্ছে এসটিএমএলটা ব্রাউজার গিয়ে রান করছিল, তো ব্রাউজারের মধ্যে ইঞ্জিনটা আছে। আর কনসোল হচ্ছে ব্রাউজারের একটা পার্ট, তো যখন ব্রাউজারের মধ্যে কনসোল লিখছি, এই কনসোলটা অলরেডি কি করছে, ব্রাউজারে গিয়ে রান করছে, তো ব্রাউজার আলটিমেটলি ব্রাউজারই রান করছিল। তাহলে একটা অপশন হলো ব্রাউজার নিজে, সেটা আমরা কনসোল দিয়ে দিই বা আমরা এসটিএমএল দিয়ে দিই। আর একটা হচ্ছে নোড। দুভাবে জাভাস্ক্রিপ্টের কোডকে আজকের ডেটে রান করানো যায়। তো এটা হচ্ছে ইউনিভার্সালি ট্রুথ, এটাই ছিল। নোডটা হচ্ছে অ্যাডভান্স, যেখানে যেখানে এর থ্রুতে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক, যেমন বা লাইব্রেরি বলতে পারো, রিয়াক্ট বলতে পারো, বা যাই বলো, এগুলো রান যখন করে তখন নোডের হেল্প দরকার হয়। রিয়াক্ট কাজ করে অন্য একটা কনসেপ্টে, যাকে বলি আমরা ES6, ঠিক আছে। তো এইগুলো অলরেডি কি করে, এইগুলো কাজ করার সময় রিয়াক্টে জাভাস্ক্রিপ্টের অনেকগুলো থার্ড পার্টি লাইব্রেরি, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দরকার হয়। তো যেহেতু আমরা রিয়াক্টের কোড যখন লিখবো, তখন রিয়াক্টের কোড লেখার জন্য তো জাভাস্ক্রিপ্ট রান করাতে হবে। তখন আমরা এই নোড মানে হচ্ছে তার রান টাইম এনভায়রনমেন্ট, মানে পুরোপুরি জাভাস্ক্রিপ্টটাকে ব্রাউজার থেকে বার করে নিয়ে চলে এলাম সিস্টেমে, আর এর উপর আমরা নোডকে রান করাবো, এর উপর রিয়াক্ট রান করাবো, এর উপর সব কিছু করাবো, এটা অন্য কনসেপ্ট। তাহলে আমরা এইটুকু বুঝলাম, জাভাস্ক্রিপ্ট রান করতে গেলে আমার এই ইন্টারপ্রিটারটাকে পেতে গেলে আমরা দুভাবে পেতে পারি। একটা হচ্ছে কনসোল, যেটা ব্রাউজারের মধ্যে ইনবিল্ট, আর একটা হচ্ছে HTML ফর্ম দিয়ে, যেখানে HTML কে বলবো এই কোড রান করিয়ে দাও, আমরা দুটো জিনিসই দেখবো, ঠিক আছে। এবার আমরা বুঝি, তাহলে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা যখন দেখলাম প্রথম যে x=5, ঠিক আছে, এক্সাম্পলটাকে নিই, আমরা অনেকগুলো আগে তাহলে থিওরি বুঝি, একটু একসঙ্গে থিওরিগুলো বোঝার পর প্র্যাকটিক্যালি একটু দেখছি আমরা, ঠিক আছে। x=5, তাহলে আমরা কি বুঝলাম, যে 5 এর ভ্যালুটা একটা মেমোরি রেফারেন্স x এর মধ্যে স্টোর করানো হয়েছে, এটা আমরা একটু স্ট্যান্ডার্ড বুঝেছিলাম। যে x এর ভ্যালু 5 না, যে আমরা 5টাকে x এর মধ্যে স্টোর করেছি, কারণ একই প্রোগ্রামের মধ্যে দুবার x থাকতে পারে, যে এই x5 আর এই x10, তখন তুমি বুঝতে পারবে জাভাস্ক্রিপ্টের একমাত্র সম্ভব বোঝাটা, যে আচ্ছা x কিন্তু ভ্যালু না 5-এর বা 10-এর কোনো স্টোর করছে না, x এর মেমোরি রেফারেন্স, যে একই ভেরিয়েবলের নামে দুটো এলিমেন্ট কিন্তু থাকতে পারে, এই ডিফারেন্সটা আমরা বুঝবো। তো সমস্ত ল্যাঙ্গুয়েজ, যদি তোমরা কেউ আগের ল্যাঙ্গুয়েজ পড়েছো বা নাও পড়ে থাকো, যে কোনো ল্যাঙ্গুয়েজ যখন আমরা লিখি, তো দুভাবে লিখতে পারি। একটা হয় ডাইনামিক্যালি টাইপড। আমরা কোনটা পড়ছি, আমরা পড়ছি হচ্ছে তোমার ডেটা অ্যান্ড ডেটা টাইপ। মানে যেটা আমরা বলি যে বাড়িতে যদি আমি একটা বিস্কিট নিয়ে আসি, তো বিস্কিটটা হচ্ছে আমার ডেটা। আর বিস্কিটের টাইপ কি, বিস্কিট টাইপ হচ্ছে একটা খাবার জিনিস বা হার্ড জিনিস বা স্ট্রং জিনিস বা একটা সলিড জিনিস। যদি বলি আমরা অয়েল, তো অয়েলটা হচ্ছে খাবার জিনিস, ওটা ডেটা, অয়েলটা হচ্ছে ডেটা, আর টাইপটা কি হবে, লিকুইড। তো একটা খাবার হয় মিনস যেটা, যেটা জিনিসটা, আর তার টাইপটা কি। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে তাই, যেটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলছি যে যেটাকে আমি নিয়ে কাজ করব, সেই ডেটাটা কি, আরেকটা হচ্ছে সেই ডেটাটা কি টাইপের, এই দুটো জিনিস আমরা ইউজ করে থাকি। তো আমরা ডেটা বলতে কোনটাকে বুঝি, ডেটা বলতে বুঝি হচ্ছে যেটাকে নিয়ে আমরা কাজ করি, যেটা হতে পারে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা, কোনো একটা অ্যারে হতে পারে, কোনো একটা অবজেক্ট হতে পারে, কোনো একটা ফাংশন হতে পারে, যা যা আমরা দেখেছি যে যেগুলো ভাবে আমরা স্টোর করতে পারি, সবই ডেটা। আর ডেটাগুলো কি টাইপের, যেমন যদি x=, যদি লিখি একটা খাবার জিনিস বা একটা লিকুইড, তো লিকুইড হয়ে গেল। x= যদি লিখি এটা কোনো হার্ড জিনিস, হার্ড হয়ে গেল। তো ডাইনামিক্যাল টাইপ মানে হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুভাবে রান করে, একটা হয় স্ট্যাটিক্যালি টাইপ, একটা হয় ডাইনামিক্যালি টাইপ। যে সি++, জাভা, এগুলো হচ্ছে স্ট্যাটিক্যালি টাইপ। মিনস আমাকে বলে দিতে হবে যে 5টা যে টাইপের ডেটা,
সেটাকে তুমি এখানে রাখবে। সাপোজ যদি আমি লিখতাম এইভাবে যে এক্স ইকুয়াল টু অয়েল, সাপোজ এক্স ইকুয়াল টু যদি অয়েল হয়, তো অয়েলটা কি জিনিস? লিকুইড। আমাকে বলতে হবে এক্স কে, এক্স তুমি না লিকুইড জিনিস হোল্ড করার টাইপটাকে নাও, তাহলে বলতে হবে এখানে সামনে অয়েল, অয়েল এক্স। তো এটাকে আমি নন টেকনিক্যালি বললাম। সাপোজ যদি কোনো নাম্বার রাখতে হয় তাহলে বলবো আমি আইএনটি মিনস ইন্টেজার এক্স, এক্স ইকুয়াল টু 5। তাহলে বুঝে যাবে আচ্ছা এক্স হচ্ছে একটা ইন্টেজার টাইপের কন্টেনার, যেখানে শুধুমাত্র আমি নাম্বার রাখতে পারি, মানে একটা ফুল নাম্বার রাখতে পারি, হোল নাম্বার রাখতে পারি। তো এটা রাখতে গেলে আমি এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি, এটাকে বলা হয় স্ট্যাটিক্যালি, মিনস আমি বলে দিচ্ছি কন্টেনারকে তুমি এই কন্টেনারে এই ছাড়া কিছু রাখা যাবে না। সাপোজ তোমার বাড়িতে একটা চিনি রাখার কৌটো আছে মনে করো, তুমি যদি বলো যে এর মধ্যে চিনি ছাড়া কিচ্ছু থাকবে না, দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক্যালি টাইপ। আর ডাইনামিক টাইপ মানে হচ্ছে তুমি ওকে বলবে না যেটা চিনি রাখার জন্য, তুমি বলবে এই নাও পাত্র, এই নাও জিনিস, তুমি জিনিসটা যে টাইপের রয়েছে তার সাথে পাত্র বানিয়ে নাও। যদি আমি তোমাকে ওয়াটার দিই, তুমি একটা কাঁচের বোতল প্লাস্টিকের বোতলে ভরে নেবে। যদি বিস্কিট দিই তাহলে তুমি একটা জারে রেখে নেবে। যদি চাল দিই তো কোনো একটা ড্রাম বা এসে রেখে নেবে, ও নিজে ডিসাইড করে নেবে। ডাইনামিক্যাল টাইপটা কি হয়, আমরা ওকে ডেটা টাইপটা বলি না, যে এক্স ইকুয়াল টু আমার হতে পারে কোনো একটা নাম, স্ট্রিং, এটা পড়বো আমরা স্ট্রিং। তো ও বুঝে যাবে আচ্ছা এটা একটা নাম রাখতে হবে, তো এক্স কে বলে দেবে সে আমি এখন স্ট্রিং হয়ে গেছি। আবার পরের লাইনে যদি গিয়ে বলে দিই এক্স ইকুয়াল টু 5, ও বলবে আচ্ছা এক্স একটা নাম্বার, নাম্বার রাখতে হবে। আবার যদি বলে দিই এখানে একটা এক্স ইকুয়াল টু ফাংশন, তাহলে কি বলবো আচ্ছা একটা ফাংশন। যদি বলে দিই একটা অ্যারে, তাহলে একটা অ্যারে হয়ে যাবে এক্স, সবই এক্স কিন্তু এখানে। তো এক্স পাল্টাচ্ছে না, এক্স পাল্টাচ্ছে যে আমি আমি এখন একটা জিনিসকে স্টোর করছিলাম, ওই জিনিসটা কি টাইপের ছিল সেই টাইপের মতো আমাকে হয়ে যেতে হলো। আমি কিন্তু বাই ডিফল্ট ওকে ফোর্সফুলি বললাম না, ও ডাইনামিক্যালি মানে যে ডিফাইন করবো আমরা তার হিসেবে যদি নিজেকে চেঞ্জ করে নেয়, দ্যাট ইজ কল্ড ডাইনামিক্যাল টাইপ। তো জাভাস্ক্রিপ্টে হচ্ছে ডাইনামিক্যাল টাইপ। এটা অনেক ল্যাঙ্গুয়েজে বলা হয় লুজলি টাইপ। তো লুজলি টাইপ আর রেগুলার টাইপ একই জিনিস। লুজলি টাইপ বলতে লুজলি মানে ও স্ট্যাটিক্যালি না, ফিক্সড না। আর এইটাকে একদিক থেকে এটা অ্যাডভান্টেজ বলতে পারো, কিন্তু আজকের ডেটে এটা একটা সমস্যা দাঁড়িয়েছে ডাইনামিক্যাল টাইপটা। ঠিক আছে, তো এইটাকে সর্ট আউট করার জন্য তো নাম শুনেছো হয়তো টাইপ স্ক্রিপ্টের। যে নাম শুনেছো ভালো, যে না শুনে থাকো, টাইপ স্ক্রিপ্ট হচ্ছে একটা জাভা স্ক্রিপ্টেরই সুপার সেট, যেখানে এই টাইপটাকে যে যে এলিমেন্টটাকে রাখবে, ওই যে এলিমেন্টটা কোন কন্টেনারে রাখবে, ওই কন্টেনারটাকে ফিক্স করে দেওয়া, যে এটা হচ্ছে আটার কন্টেনার, এর মধ্যে আটা ছাড়া কিচ্ছু রাখতে পারবে না। তুই ফিক্স করে দাও পুরো প্রোগ্রামের মধ্যে। যখনই ওই কন্টেনারটা ইউজ করবে এক্স কে, এক্স মানে হচ্ছে ভাই এর মধ্যে তুমি আটা রাখতে পারবে আর কিছু রাখতে পারবে না। আরেকটা হলো যে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এটা অয়েলের বোতল, তুমি অয়েল ছাড়া কিছু রাখতে পারবে না। তো এটা একটা একটা তুমি স্ট্রিক্টলি বলছো ওকে, তুমি নিজেকে বদলাবে না কিন্তু। জাভাস্ক্রিপ্ট বলে, পিএইচপি বলে, পাইথন বলে, সবই ডাইনামিক টাইপ। ভাই আমি আমি জানি না কি রাখতে হবে, তুমি যা জিনিস দেবে আমি সেটাকে ওইভাবে তৈরি করে দেবো। সাপোজ তুমি ভাবতে পারো যে আমার কাছে একটা প্লাস্টিক আছে মনে করো, একটা প্লাস্টিকের র্যাপার আছে, তুমি আমাকে জল বললে, তো আমি সঙ্গে সঙ্গে প্লাস্টিকের র্যাপারটাকে একটা বোতলে সেপ দেবো আর জলটা রেখে নেবো। যেহেতু তুমি বলবো আমার কাছে না একটা চাল আছে, আমি সঙ্গে সঙ্গে প্লাস্টিকের র্যাপারটা একটা ড্রাম বানাবো আর চালটা রেখে নেবো। আমি ডাইনামিক্যালি বুঝতে পেরে যাবো তুমি কি দিচ্ছ, তার রেসপেক্টে আমি ওই কন্টেনারটাকে তৈরি করবো ডাইনামিক্যালি। তো এটা হচ্ছে ডাইনামিক্যাল টাইপ। এই কনসেপ্টটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, হয় যেটা স্ট্যাটিক্যালি বলতে পারি বা ডাইনামিক্যালি। এটা ছাড়া জাভাস্ক্রিপ্টে আর একটা কনসেপ্ট আছে যাকে বলা হয় ভ্যারিয়েবল স্কোপ। মানে এটা বলার জন্যই আমি অতটা বললাম। ভ্যারিয়েবল স্কোপ, ভ্যারিয়েবল স্কোপ মানে হচ্ছে যে সাপোজ যেটা বললাম যে এক্স ইকুয়াল টু 5, এই 5টা পুরো প্রোগ্রাম, একটা প্রোগ্রাম, তো সাপোজ একটা প্রোগ্রাম শুরু হচ্ছে। মনে রাখবে যে একবারে প্রোগ্রামিং বা শেখা যায় না বা মনে করা যায় না, আস্তে আস্তে বুঝতে হবে। যদি অল্প বুঝতে পারছো ওয়েল এন্ড গুড, বুঝে বুঝে শুরু যাও। যদি প্রোগ্রাম হয় সাপোজ প্রোগ্রামের লাইন নাম্বার 1, এটা এটা লাইন 1, এটা লাইন 2, এরকম করে করে ডট 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 অনেক রয়েছে, এটা হচ্ছে লাইন 100। এইবারে ভেরিয়েবল স্কোপ মানে হচ্ছে যেটা জাভাস্ক্রিপ্টে একমাত্র আছে, অন্য কোথাও আর বাই ডিফল্ট থাকে না। জাভাস্ক্রিপ্ট বলছে যে তুমি তো এক্স ইকুয়াল টু 5 লিখবে, যেহেতু আমি ডাইনামিক্যালি টাইপ, আমাকে বলতে হবে না এক্স কি টাইপের, সামনে ওকে বলতে হবে না আমি আইএনটি না স্ট্রিং না কি বলতে হবে না, আমি নিজেই বুঝে যাবো তুমি কি রাখছো। 5 রাখলে ভাববো তুমি নাম্বার রাখছো, তার জন্য কন্টেনার বানাবো। তুমি 5-এর জায়গায় যদি কোনো অবজেক্ট দিয়ে দাও, তো অবজেক্ট রাখার জন্য একটা কন্টেনার বানাবো, অটোমেটিক ডাইনামিক্যালি বানিয়ে নেবো, নো ইস্যুস, বুঝলাম এটা। নাম্বার 2, ভেরিয়েবল স্কোপ বলছে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হয়, সমস্ত প্রোগ্রাম আমরা কি বুঝলাম যে দুটো জিনিস হয়, একটা হয় ফাংশন আর একটা হয় অ্যাট্রিবিউট। আমি ফাংশনটার এক্সাম্পল নিই, যেটা এটা দিয়ে সব সমস্তকে ড্রাইভ করে বা ডিরাইভ করে। তো যখন ফাংশনাল দিয়ে কোনো জিনিসকে রান করানো হয়, তো সাপোজ একটা ফাংশনাল স্কোপ যাকে বলা হয়, ফাংশনাল স্কোপ এটা সব ল্যাঙ্গুয়েজে কমন ইনক্লুডিং জাভাস্ক্রিপ্ট। কিভাবে হয়, ফাংশনাল স্কোপ বলে সাপোজ একটা প্রোগ্রাম শুরু হচ্ছে, আমি এক্সাম্পল এখানে আবার নিই, এখানে প্রোগ্রাম শুরু হচ্ছে, আমি প্রোগ্রাম শুরু হচ্ছে এখানে লিখলাম এক্স ইকুয়াল টু 5, আবার এখান থেকে একটা ফাংশন শুরু হলো, এটা একটা ফাংশন, এই কার্লি ব্র্যাকেট শুরু কার্লি ব্র্যাকেট ক্লোজ, এটা বলেছিলাম এটা স্কোপ বলা হয়। তো ফাংশন এবিসি নাম দিয়ে দিই, এবিসি ফাংশনের মধ্যে অনেকগুলো লাইন লেখা আছে। আবার হয়তো একটা ফাংশন আছে এখানে,
ঠিক আছে, ফাংশন এক্স ওয়াই জি, এটা হতে পারে একটা ফাংশন, এর মধ্যে অনেক কোড লেখা আছে। এই সমস্ত মনে করো অনেকগুলো ফাংশন মিলে একটা প্রোগ্রাম, আর প্রত্যেকটা ফাংশনের বাইরে একটা ভ্যালু রাখা আছে, মানে একটাই ভ্যালু হতে পারে 100টা, যাই হোক না কেন, কিন্তু ফাংশনের বাইরে, ফাংশনের মধ্যে কোনো এক্স কে লিখিনি, হয় এক্স কে এখানে লিখি বা এক্স এখানে লিখি, আলটিমেটলি ফাংশনের বাইরে আছে, ঠিক। তো এই জিনিসটাকে বলা হয় প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, একে বলা গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ মানে হচ্ছে যে ওই এক্সটাকে তুমি সব জায়গায় ইউজ করতে পারবে। মিনস, যদি আমি নন টেকনিক্যাল এক্সাম্পল বলি, সাপোজ এটা আমার যে বাড়ি যদি হয়, আমার বাড়িতে একটা হল রুম আছে, একটা হল, আর এটা আমার একটা তিনটে বেডরুম আছে মনে করো, একটা এক্সাম্পল নাও, এটা বেডরুম 1, বেডরুম 2 আর বেডরুম 3, এটা আমার হাউস। আমার নিকনেম আছে একটা মনে করো, ডাকনাম। ওই ডাকনামটা আমার এই বাড়ির মধ্যে সবাই চেনে। তুমি হল থেকে ডাকো তাও সারা শব্দ দেবো, বি1 থেকে ডাকো তাও সারা শব্দ দেবো, বি2 থেকে বি3 যেখান থেকে ডাকো সারা শব্দ দেবো। বাড়ির বাইরে আমার নামটা জানেই না, তবে ডাকবো কি করে আমাকে কেউ, ঠিক। তো বাড়ির বাইরে যদি বলি তো ভালো নাম, গুড নেম আছে আমার। তো বাড়ির মধ্যে যেটা রয়েছে মানে হাউস, একে বলি আমরা এই বাড়ির স্কোপ। মানে বাড়ির মধ্যে যে কেউ ডাকুক না কেন আমি ওই নামে সারা দিই, দ্যাট ইজ কল ফাংশন। মানে একটা ফাংশনের মধ্যে তুমি যে কোনো জায়গায় আমাকে ডাকতে পারো, আমি তাহলে সারা শব্দ দেবো। এর ফাংশনের বাইরে আমার কোনো অস্তিত্ব নেই ডাক নামের, ঠিক। তাহলে এটাকে বলছে এই বাড়িটা, এই ফাংশনটাকে, এই ফাংশনটা শুরু হলো এখান থেকে, এন্ড হলো এখান থেকে। এর মধ্যে যদি কিছু লিখি আমি, এই ফাংশনের মধ্যে, কিন্তু ফাংশনের বাইরে যদি লিখি, বাইরে বলতে আমার গুড নেম, যে আমার নাম, আমার নাম সন্দীপ হয়, গুড নেম কেন, এটা বাড়ির বাইরে রয়েছে, আধার কার্ডে ভোটার কার্ডে তোমরা জানো, মানে বাড়ির বাইরে এটা। তাহলে এইটাকে সবাই অ্যাক্সেস করতে পারে, দ্যাট ইজ কল গ্লোবাল স্কোপ। মানে বাইরে যদি কেউ লোক বলে তাও ইউজ করবো, ইভেন বাড়ির মধ্যেও যদি সন্দীপ বলে কেউ ডাকে আমি তাও সারা শব্দ দেবো, কেন, দ্যাট ইজ গ্লোবাল স্কোপ। তো এই যে x=5 লিখলাম না, এটা সব ল্যাঙ্গুয়েজই পসিবল। সব ল্যাঙ্গুয়েজ বলে তুমি যদি এখানে লিখে দাও, তাহলে তুমি এই এক্সটাকে তুমি এখানে কল করো, যে সপোজ মনে করো এখানে রয়েছে, যে এখানে একটা স্টেটমেন্ট রয়েছে y=10 + x, তো কত হবে বাইরে ভ্যালু, 10 + 5 15 হবে, কারণ এক্সটা টানবে এখান থেকে, যেহেতু গ্লোবাল স্কোপ, এক্স এখানে অ্যাভেলেবেল। আমি এখানে যদি লিখি z=20 + x, তাহলে এক্স কে আমি এখানেও পেয়ে যাবো, এটা একটা গ্লোবাল স্কোপ। এটা হচ্ছে গ্লোবাল, সব ল্যাঙ্গুয়েজে আছে, কোনো অসুবিধা নেই। নাম্বার 2, জাভাস্ক্রিপ্ট বলে এটা তো কমন, এটা কোনো অসুবিধা নেই। নেক্সট ফাংশনাল, এটাও কোনো প্রবলেম নেই, জাভাস্ক্রিপ্ট বলে আমার কাছে এটাও আছে, যার কাছে সবাই ছিল, কি ছিল, ফাংশনাল স্কোপ। মিন ফাংশনের মধ্যে আমি যদি বলি এখানে যে সাপোজ p=10, তাহলে p=10 কে আমি এর মধ্যে ইউজ করতে পারবো। আমি যদি এই ফাংশনের মধ্যে বলি যে c=10 + p, তাহলে আমি এটা করতে পারবো না। কেন, এই p এর ভ্যালুটা হচ্ছে আমি এখানে ডিফাইন করেছি, মিনস ফাংশন, মানে বাড়ির মধ্যে, যে এই রুমের মধ্যে, এই রুমের মধ্যে, বা এই রুমের মধ্যে, বা হলের মধ্যে ডিফাইন করেছি আমি, তাহলে আমি এর বাড়ির বাইরে মানে এই জায়গা থেকে আমি ওকে অ্যাক্সেস করতে পারবো না, দ্যাট ইজ কল্ড ফাংশনাল স্কোপ। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যাল দেখবো, কোডের মধ্যে সব প্র্যাকটিক্যাল দেওয়া আছে। তাহলে ফাংশনাল স্কোপ কি হলো, তুমি যেটা ফাংশনের মধ্যে ডিফাইন করছো, তাহলে তুমি ফাংশনের মধ্যে পি ইউজ করতে পারো, এখানে তুমি ইউজ করে পাবে। সাপোজ তুমি লিখলে y=10 + p, এখানে পাবে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে একটা আরো ব্লক আছে মনে করো, আর এখানে পাবে, মানে আলটিমেটলি এই কার্লি ব্র্যাকেট মানে এই ফাংশনটা শুরু আর এই ফাংশনটা ক্লোজ, মানে মিনস বাড়ি শুরু বাড়ি শেষ। ওর মধ্যে যতগুলো রুম হোক না কেন, সে b1 3টে বেডরুম হোক আর 3000 বেডরুম হোক, কোনো অসুবিধা নেই, মানে এই ফাংশনটা স্টার্ট লাইন আর এই ফাংশনটার এন্ড লাইন, এর মধ্যে যতগুলোই তোমার ভিতরে আরো ফাংশন হোক বা ভিতরে কোনো আরো ব্লক হোক, কোনো অসুবিধা নেই, ফাংশনের মধ্যে ফাংশন থাকতে পারে, কিন্তু এই মেইন ফাংশনের মধ্যে যদি লিখেছে p10, তাহলে সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, কিন্তু ফাংশনের বাইরে ওকে ইউজ করা যাবে না, মানে এই ফাংশনের বাইরে আমরা ইউজ করতে পারবো না। এইটাও হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজে আছে, দ্যাট ইজ কল ফাংশনাল স্কোপ। মানে তুমি যদি পি কে এখানে লিখে রাখো, আর এই পি ক্যারেক্টার এখানে লিখে রাখো, ঠিক আছে, p=100, যদি এখানে তুমি পি কে প্রিন্ট করাও না, এই এক্সাম্পলটাতে এখানে কিন্তু 10 + p কত, 10 + 10 মানে মিনস ওয়াই কিন্তু 20, ওয়াই কিন্তু 110 না, মানে কত, 110 না, কারণ এই পি টানছে না, এই পি টানবে, কেন ও একে চেনে, এখানে যে না পায় তাহলে সেখানে যাবে। এটাকে বলে স্কোপ চেন, পরে পরে পরের এক্সাম্পলে পড়বো আমরা স্কোপ চেন কোনটাকে বলে। স্কোপ চেন যেটা একটু বলে রাখে, পরে একটা লিঙ্ক করে দেবো। স্কোপ চেন মানে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ সে বুঝবে, যেমন যদি তিনজন থাকে, যে একটা গ্র্যান্ডফাদার, একটা ফাদার, একটা সান, তিনজন যদি থাকে, তো সান যদি কিছু বলে যে বাবা আমাকে কিছু দাও, তো বাবার কাছে যাবে, বাবা বলে আমার কাছে নেই, তো সে দাদু কাছে যাবে, দাদু বলে আমাকে দাও, কিন্তু দাদু বা বাবা সানের টাকা অ্যাক্সেস করতে পারে না। যেটা ইঞ্জিনিয়ারলি হয়, যখন কোনো আমরা ইনহেরিডেন্ট কোনো ফিচার্স পাই, তো ছেলে বাবারটা পায়, বাবা বাবারটা দাদুরটা পায়, এভাবে, বা ছেলে দুটোই পেতে পারে। ওইরকমই যখন তুমি এইখানে কিছু লিখছো, তো এই এই যে না পাই এ চলে যাবে এর উপরের লুপে, যদি পাই তো পাই, না পেলে গ্লোবাল লুপে, মানে একদম প্রোগ্রামের বাইরে কিছু আছে কি তো পেলো, আর যদি না পেলো তখন সেই এররটা দেয়। তো এটাকে একটু বুঝতে যেও না, এখন জাস্ট বোঝো যে ফাংশনাল স্কোপ সমস্ত প্রোগ্রামে থাকে, জাভাস্ক্রিপ্টও আছে। নাম্বার 2, গ্লোবাল স্কোপ সব প্রোগ্রামে থাকে, এখানেও আছে। তাহলে এখানে এক্সট্রা কি আছে এবারে বুঝি। জাভাস্ক্রিপ্ট তখন বলার উদ্দেশ্য ছিল আমার কি, বলার উদ্দেশ্য ছিল এখানে জাভাস্ক্রিপ্ট বলছে 2015 পর্যন্ত, মানে 14 এর লাস্ট পর্যন্ত যা ছিল তাই ছিল।
15-এ যখন ES6 এলো, একমা স্ক্রিপ্ট 6, ঠিক আছে, ES6, ইএসএ আসলে অনেকগুলো সিনট্যাক্স এসেছে, নতুন নতুন অনেক ফাংশন এসেছে, মেথড এসেছে, যাকে বলা হয় মডার্ন জাভাস্ক্রিপ্ট। এবারে বুঝি যে আমরা কি বললাম, গ্লোবাল স্কোপ সমস্ত ল্যাঙ্গুয়েজে থাকে, যেটা আমরা সমস্ত ফাংশনের বাইরে যদি ডিক্লেয়ার করি তাহলে ওটা গ্লোবাল হয়ে যায়। ফাংশনাল হয় যদি ফাংশনের মধ্যে লিখি, তাহলে পুরো ফাংশনের মধ্যে ওটাকে আমি ইউজ করতে পারি। যে ফাংশন যে আমার যদি বাড়ি হয়, তা বাড়িটা হচ্ছে ফাংশন, আর পুরো পৃথিবীটা হচ্ছে গ্লোবাল। তো পৃথিবীর বাইরে, আমার বাড়ির বাইরে যদি কিছু থাকে সেটা আমি ইউজ করতে পারবো, দ্যাট ইজ গ্লোবাল অ্যাক্সেস। আর আমার বাড়ির মধ্যে থেকে যদি আমাকে অ্যাক্সেস করতে হয়, দ্যাট ইজ ফাংশনাল অ্যাক্সেস। কিন্তু একটা কনসেপ্ট চলে আসে জাভাস্ক্রিপ্ট একমাত্র দেয়, সেটাকে বলা হয় ব্লক স্কোপ। ব্লক স্কোপ মানে হচ্ছে, যে একটু আগে এক্সাম্পলটা বললাম, যে আমার বাড়ির মধ্যে যে 3টে রুম আর একটা বেডরুম, হল রুম যদি ছিল 4টে রুম। এবার যদি ভাবো কনসেপ্টটা যদি এইভাবে জিনিসটা হয়, যে আমার হল রুমের মধ্যে এটা যদি হল হয় আর একটা বেডরুম হয়, B1, B2 আর B3। এবার মনে করো জাভাস্ক্রিপ্ট বলছে যে এটা তো ছিলই, ঠিক আছে, বলছে এবার তুমি যদি এইখানে যদি বলো যে একটা কিছু তুমি ভ্যালুকে অ্যাসাইন করলে, মানে আমার নাম এক্স, আমার নাম হচ্ছে 5, তাহলে বলছে যে তুমি এই যে রুমটার মধ্যে তুমি ইউজ করছো, এই এই ডাক নামটা বা এক্স এর 5টাকে তুমি B2তেও করতে পারবে না, B1ও করতে পারবে না, হলেও করতে পারবে না। দ্যাট ইজ কল্ড ব্লক স্পেস স্কোপ। মিনস তুমি যেখানে যে এক্সিকিউশনটা করতে চাইছো, ওই এক্সিকিউশনের বাইরে ওর কোনো অস্তিত্ব নেই। মানে এই x=5, তুমি আবার যদি এখানে x=10 লেখো, দুটো আলাদা নাম কিন্তু একই, এক্স এক্স, গন্ডল হবে না। এটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেই। এটাকে একটা বুঝি এবার কি কি করে বুঝলাম বা কি করে হয় এটা। তাহলে আমরা কি করি, 2015 পর্যন্ত আমাদেরকে জাভাস্ক্রিপ্ট বলতো যে তুমি যে x=5 লিখছিলে, এটাকে এইভাবে লিখবে না, এটা প্রথম দিন থেকে লেখা উচিত ছিল না। বলতো যে যখন আমরা আইএনটি লিখি বা স্ট্রিং লিখি, সেটা অন্য জিনিস, যেটা টাইপটাকে বোঝায়। আমরা কি পড়ছি, স্কোপ, মানে এই এক্সটাকে ইউজ কোথায় করতে পারবো, কত দূর করতে পারবো, তার ডেফিনেশনটা লেখার জন্য আমাদেরকে একটা দিত, কিওয়ার্ড দিত, তার নাম হচ্ছে ভার, VAR। মিনস ভার মানে কোনো টাইপ না, ভার হচ্ছে স্কোপ। মিনস এক্স এর স্কোপ হচ্ছে ফাংশনাল, এটা লিখতে হতো। এটা লেখো বা না লেখো দুটোই কিন্তু ফাংশনাল। তো জাভাস্ক্রিপ্ট বলে, ভাই তুমি কষ্ট করতে যেও না, আমাকে ভার লিখে দাও, তাহলে আমাকে কষ্ট করে বুঝতে হবে। তুমি যদি ভার নাও লেখো, তোমার কোনো এরর আসবে না, কিন্তু নট রেকমেন্ডেড। যেমন অনেক সময় পড়ি না, যে অনেক সময় ট্যাগ ফ্যাগ ইউজ করতে লিখতে হয়, ট্যাগ ক্লোজ করতে হয়। তো অনেক সময় ব্রাউজার নিজে বুঝে যায়, কিন্তু ব্রাউজারকে বোঝানোটা উচিত আমাদেরকে সবকিছু দিয়ে। যখন বাটন ট্যাগ বলে তাও লিখতে হয় টাইপ ইকুয়াল টু সাবমিট, যাতে ওকে কনফিউজ না করে, ও যাতে আমার কোডটাকে পড়ে নিয়ে এক্সিকিউশনটা করে দেয়। জাভাস্ক্রিপ্ট বলে যে বাই ডিফল্ট 2015 পর্যন্ত ভার কিওয়ার্ডটা ইউজ করবে, যেখানে তুমি কি পাবে, একটা স্কোপ পাবে যদি ফাংশনের বাইরে ডিক্লেয়ার করো, দ্যাট ইজ কল্ড গ্লোবাল স্কোপ, সব ল্যাঙ্গুয়েজের মতো। আর যদি ফাংশনের মধ্যে যদি ইউজ করো, দ্যাট ইজ কল্ড ফাংশনাল স্কোপ। এটা ছিল অলরেডি ফাংশনাল স্কোপ। তো গ্লোবাল ছিল, ফাংশনাল ছিল। 2015-তে বললো যে আমি তোমাকে দুটো কিওয়ার্ড দেবো, একটা কিওয়ার্ড দেবো লেট, একটা কিওয়ার্ড দেবো কনস্ট। এবার বুঝি এটা কাজ কি। লেট আর কনস্ট বলছে তুমি ওই এক্স লিখছিলে 5, তার আগে তুমি যে লেট লাগিয়ে দাও তাহলে আমি অন্যভাবে বিহেভ করবো, আর যদি তুমি কনস্ট লাগিয়ে দাও তাহলে আমি অন্যভাবে বিহেভ করবো। কি বিহেভ করবো বুঝি এবার। তাহলে আমরা এটা বুঝলাম যে গ্লোবাল স্কোপ, ফাংশনাল স্কোপ ছিল, তারপর এসছে একটা লোকাল স্কোপ। এইবার দেখো আমি তিনটে ডিফারেন্স বুঝি, তিনটে ডিফারেন্স বুঝলে তোমরা বুঝতে পারবে। তাহলে একটা হচ্ছে ভার, একটা হচ্ছে লেট, একটা হচ্ছে তোমার কনস্ট। যদি অল্প বুঝে, যদি বুঝে যাও না, তাহলে কিন্তু প্রোগ্রামিং গুলো করতে খুব একটা অসুবিধা হবে না। লেট আর একটা হচ্ছে কনস্ট, ঠিক আছে। এবার দেখো যে তিনটা একটা বুঝি, যে তিনটা কেন বার করা হয়েছে আর কি পারপাসে, তারপরে একটা এক্সাম্পল দেখবো। আমরা এক্সাম্পল দেখার আগে কিছু কোড দেখবো, আরো কিছু দেখবো, তারপর আমরা এক্সাম্পল দেখবো। তাহলে একটা হতে পারে, আমরা বললাম যে স্কোপ দিয়ে, একটা হচ্ছে স্কোপ, আর একটা বললাম স্কোপ একটা মিনস, আর একটা হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট, এটা দুটো আলাদা জিনিস, আর স্কোপ আলাদা জিনিস দুটোর ক্ষেত্রেই। তাহলে ভ্যার বলছে আমার স্কোপ প্রথমে ছিল হচ্ছে গ্লোবাল, যে তুমি যদি প্রোগ্রাম বাইরে লেখো, সাপোজ আমি এটা প্রোগ্রাম এটা বানাচ্ছি, এখানে একটা প্রোগ্রাম লিখছি, এখানে সাপোজ এটা প্রোগ্রাম, যে var x=5, আর এখানে একটা ফাংশন আছে, ফাংশন ABC, আর এখানে রয়েছে y=x+10। সিম্পল, মানে একটা ব্লক, একটা রাখলাম আর কিছু রাখলাম, বাস এইটুকু। তাহলে কি হবে, y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 10 আর 5কে ও অ্যাড করবে, কেন, ও এক্সটা বাইরে রয়েছে, মিনস এটা গ্লোবাল স্কোপ, মানে এক্স সব জায়গায় আছে, এটা ছিল কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, বুঝলাম স্যার, এটা কোনো অসুবিধা নেই। নাম্বার 2, ও বলছে ভারকে ফাংশনাল স্কোপও তুমি ইউজ করতে পারো। ফাংশনাল কি করে? এবার যদি আমি এখানে লিখতাম যে ওয়াই এক্স ইকুয়াল টু, এর মধ্যেই এক্স ইকুয়াল টু এখানে লিখতাম সাপোজ ভার এক্স ইকুয়াল টু 10, এর মধ্যেই এই এক্সটা কিন্তু এখানে আছে কিন্তু অলরেডি, এই এক্স থাকা সত্ত্বেও আমি একটা এক্স লিখলাম, তখন কিন্তু এক্স ভ্যালু হয়ে যাবে 10 আর 10 20 হয়ে যাবে। কেন? এইটার ভ্যালুটা ও এখান থেকে নিচ্ছে, লোকাল, মানে ফাংশনাল স্কোপ। যদি আমি এক্সটা এখানে লিখি তাহলে এই এক্সটা পুরো ফাংশনের মধ্যে থাকবে, ও এটা কাজ দেখবেই না। যদি এক্সটা না পায় তাহলে সে বাইরে বেরোবে, কারণ বাইরে যেহেতু রয়েছে। আর যদি এটাও না থাকে এখন, তাও কিন্তু অ্যান্সার 20 আসবে। এটা হচ্ছে ফাংশনাল স্কোপ। মিনস এই ভার এক্সটা এবার এই পুরো এই ব্র্যাকেট শুরু আর ব্র্যাকেট ক্লোজের মধ্যে যে কোন জায়গায় ইউজ করি না কেন, আমি এক্স এর ভ্যালু 10 পাবো। ও কিন্তু এইটাকে আর চেনে না। তো এটা ফাংশনাল স্কোপ, এটা কমন ছিল স্যার, বুঝলাম, কোনো অসুবিধা নেই। এইবারে লেটের কনসেপ্ট বুঝি কি বলছে। তো লেট বলছে যেভাবে আমরা ভারকে লিখতাম গ্লোবাল, বলছে আমিও গ্লোবাল, কোনো অসুবিধা নেই। তুমি যদি এইভাবে লিখে দাও লেট এক্স ইকুয়াল টু 5, আর আবার একটা ফাংশন যা ছিল যেমন ছিল, বলছে আমি একই, আমার কোনো চেঞ্জেস নেই। ঠিক আছে, আমিও গ্লোবাল। বলছে তুমি তো ফাংশনাল লিখে দাও আমাকে, আমি তাও একই, কোনো চেঞ্জেস নেই, এটাও একই। নাম্বার থ্রি বলছে তুমি যদি ফাংশনের মধ্যে কোনো ব্লক বানাও, ফাংশনের মধ্যে মনে করো দেখো, এবার এবার এক্সাম্পলটা চেঞ্জ করি। 3 নম্বরটা যে অ্যাড করলো সেটাকে বুঝিয়ে যাবে। এটা নোট নোট কোড সোর্স কোড তোমাদের সব দেওয়া আছে, প্রোগ্রাম তো রান করলেই সব বুঝতে পারবে। এখন হয়তো আজকে বুঝতে পেরে যাবে যে কেন এরর গুলো আসছে যদি না ইউজ করলে। এবার দেখো, এবার বলছে যে আমি যদি এখানে ফাংশন ছিল একটা, ঠিক আছে, এই এক্স ইকুয়াল টু ভার এক্স ইকুয়াল টু 5 ছিল, আমি একটা একটা ফাংশন লিখলাম, ফাংশন ABC। এইবারে এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ হয়েছে। এবার মনে করি এখানে অনেকগুলো আবার ব্লক আছে, সবাই একটা ইফ ইফ ব্লক রয়েছে। ইফ আমরা ইফ টিপ পড়িনি এখনো, একটা ইফ ব্লক রয়েছে। ইফের মধ্যে একটা ব্লক কোড রয়েছে। এখানে বলা আছে যে এক্স ইকুয়াল টু 10, ঠিক আছে। আবার এখানে ব্লক আছে, আবার বলা হচ্ছে এক্স ইকুয়াল টু 20, ঠিক আছে। আর এখানে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 10, মনে করে এক্সাম্পল নিচ্ছি, জেড ইকুয়াল টু এক্স প্লাস 15, মানে এগুলো আমরা চাইছি আর কি। এবার দেখো এইখানের x10, এইখানের x20, আবার এখানকার x5, তিনটে বিহেভ তখনই আলাদা করবে যদি আমি এই এক্সটাকে লেট দিয়ে দিই এখানে, এই লেট এক্স, মানে হচ্ছে এই এক্স শুধুমাত্র এই ব্লকের মধ্যে এক্সিস্ট করে। মিনস এই এক্স আলাদা, এই এক্স আলাদা। আবার যদি এইখানে একটা লেট এক্স দিয়ে দিই তাহলে এই 20 আলাদা আবার, তাহলে এই ব্লকটা আলাদা হয়ে গেল, এই ব্লক আলাদা হয়ে গেল, এই ভারটা তো আছেই। মিনস একই নাম এক্স এর, কিন্তু আমি লেট দিয়ে সবকে আলাদা আলাদা করে দিলাম, ব্লক স্কোপ করে দিলাম। মিনস এই ইফের বাইরে তোমার কোনো অস্তিত্ব নেই। মিনস ওই বেডরুমের মধ্যে তোমার নাম দিয়েছিলাম, ওই বেডরুমের বাইরে তোমার নাম নেই, তাহলে একটা অ্যাড হয়ে গেলো এখানে ব্লক স্কোপ, যেটা ভারের মধ্যে ছিল না। ব্লক মানে হচ্ছে তুমি যে কোনো ব্লক হোক না কেন, ইফ হতে পারে, হোয়াইল হতে পারে, ফর হতে পারে, মানে কার্লি ওপেন কার্লি ক্লোজ, কোথায়? ফাংশনের মধ্যে। ফাংশনের মেন ব্র্যাকেটের মধ্যে না, ফাংশনের মেন ব্র্যাকেটের মধ্যে থাকলে সেটা ফাংশনের স্কোপ হয়ে গেল। ফাংশনের মেন ব্র্যাকেটের মধ্যে যে কোনো ব্লক থাকে, মিনস বড় তোমার বাড়ির মধ্যে যে রুম গুলো আছে, বেডরুম গুলো, সেটা হচ্ছে বাড়ির মধ্যে বাড়ি, মানে ঘরের মধ্যে ঘর আর কি। তো একটা ফাংশনের মেন ব্র্যাকেট যখন অন হয়, সাপোজ এটা ফাংশন, এর যে মেন ব্র্যাকেট, এই মেন ব্র্যাকেট তো হচ্ছে ফাংশনাল স্কোপ। এখানে যদি আমি এক্স লিখে দিই তাহলে এটা ফাংশনাল হয়ে গেল। কিন্তু একটা কার্লি ব্রেক ওপেন কার্লি ক্লোজ, কার মধ্যে? এর মধ্যে, ফাংশনের মধ্যে একটা ব্লক আছে। এই ব্লকের মধ্যে লেট লিখি, তাহলে ওই এক্সটা এইখানে সম্ভব। যদি ওটাকে আমি কনস্ট লিখি, কনস্টটা আসছি, তাহলে এখানেই সম্ভব। যদি এইখানে ভার লিখে দিই, কন্ডা দেখো, যদি ভার লিখে দিই তাহলে কিন্তু এক্স এই ফাংশনের মধ্যে সব জায়গায় সম্ভব। কারণ ভার লেখা মানে হচ্ছে ফাংশনাল স্কোপ। মিনস ও কি করবে, ভার লিখেছি আমি এই জায়গাটা, মনে করো তুমি 100 নম্বর লাইনে লিখেছো, কিন্তু কনসেপ্টটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে কি করে, জাভাস্ক্রিপ্টে বলা হয় হোস্টিং, HOSTING, হোস্টিং এর নেচার। হোস্টিং শুধুমাত্র দু জায়গায় কাজ করে, একটা ভারে কাজ করে আর একটা কাজ করে ফাংশন। এটা মানে যে না বুঝতে থাকো আমি বলছি। হোস্টিং কাজ করে ভার আর ফাংশনের মধ্যে। এর মানে কি? হোস্টিং মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট বলে যে তুমি যদি ভার কিওয়ার্ড দিয়ে যদি কিছু করো, তো আমি অ্যাজুম করে নেবো ওটা একদম প্রোগ্রামের প্রথম লাইনে লেখা আছে, মানে ওই ফাংশনের প্রথম লাইনে লেখা আছে, নাম্বার 1। আর যদি ফাংশন তুমি যদি ইউজ করছো, আমি ফাংশনসটাকেও প্রোগ্রামের প্রথমে ধরে নেবো, একদম প্রোগ্রামের প্রথম লাইনে। মানে হচ্ছে সমস্ত ল্যাঙ্গুয়েজে কি হয়, প্রোগ্রামকে প্রথমে ডিফাইন করতে হয়। ডিফাইন মিনস লিখতে হয়, মানে তুমি ম্যাগি বানাচ্ছো তো ম্যাগিটাকে বানাতে হবে আগে, তারপর তুমি খাবে, তাই তো? তো ডিফাইন দেন কল। জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে তুমি ফাংশনটাকে আগে কল করে নাও, মানে আগে খাবারটা খেয়ে নাও, তারপর তুমি বানাও। তো এই কনসেপ্টটা কাজ কি করে, জাভাস্ক্রিপ্ট বলে আমি শুধু ভার আর ফাংশনের জন্য হোস্টিং ইউজ করি। হোস্টিং মানে হচ্ছে
জাভাস্ক্রিপ্ট নিজে এতটা স্মার্ট সে বুঝে যাবে যদি ভার কিওয়ার্ড রয়েছে আমি পুরো প্রোগ্রামের প্রথমে নিয়ে চলে আসবো। তুমি যে কোন লাইনে লেখো না কেন, কোন একটা ব্লকের মধ্যে লিখেছো কোনো অসুবিধা নেই, আমি ভাববো ওটা লাইন নাম্বার 1-এ আছে। মানে কি হয়ে গেল, লাইন নাম্বার 1 থাকা মানে হচ্ছে এই জায়গাটা রয়েছে এখানে x=5 পুরো প্রোগ্রাম মাঝখানে, তাহলে কি হয়ে গেল ফাংশন স্কোপ হয়ে গেল, তাহলে ভারটাও এখানে চলে আসবে ভার্চুয়ালি। আমরা লিখেছি অন্য কোনো লাইনে, তাহলে ভার লেখার গন্ডগোলটা হচ্ছে এইটা যে আমরা কোথাও কন্ট্রোল করতে পারবো না। যদি এই এক্স থেকে আমি চাইছি না অন্য কোথাও, কিন্তু আমি এক্সটাকে অন্য কোথাও চাই ভার দিয়ে লিখতাম, তো সব জায়গায় পসিবল। তাহলে দেখো এক্স কে এখানেও লিখি, এখানেও লিখি, এখানেও লিখি, এখানেও লিখি, সব এক্স কিন্তু আলাদা আলাদা হয়ে গেল, খুব ভালো ফাইন কন্ট্রোল পেলাম, দ্যাট ইজ কল ব্লক। এই তিনটে পুরো জিনিস কনস্টে সম্ভব। এবার দেখো কনস্টে তাহলে আমি গ্লোবালও পাবো ফাংশনাল পাবো, যেটা বুঝলাম। ব্লক মানে হচ্ছে যে যে জায়গাতে আমি লিখবো ওই জায়গার বাইরে আমি কোথাও ওকে পাবো না, ওই ভ্যালুকে। এই জায়গাটা করার জন্য লেট বার করা হয়েছে। এছাড়া আরেকটা বলা হয় যে ডিক্লারেশন অ্যাসাইনমেন্ট। সাপোজ আমরা বলি না যে x=5, এর মানে কি বললাম, এক্স কে ডিক্লেয়ার করলাম। এবার যদি ভার কিওয়ার্ড দিয়ে লিখি, আমি বুঝতে পারলাম যে ভার বা লেট বা কনস্ট লিখতে হবে। স্কোপ জাভাস্ক্রিপ্ট বলে যে কোনো একটা ইউজ করতেই হবে তোমাকে, হয় ভার ইউজ করো বা লেট ইউজ করো বা কনস্ট ইউজ করো, এই তিনটের মধ্যে একটা ইউজ করতে হবে। না ইউজ করা মনে হচ্ছে ভারকে ওই নিয়ে নেবে। আর যদি ভারকে নিয়ে নেয় তাহলে আমরা লেট আর কনস্ট ইউজ করলামই না, তাহলে তো আমরা জাভাস্ক্রিপ্টের মডার্ন জাভাস্ক্রিপ্টের একটা ফিচার লেট কনস্টকে ইউজই করলাম না। তাহলে কি বুঝলাম, যে আমাদেরকে এই ভার লেট কনস্টের মধ্যে একটা ইউজ করা উচিত ব্রাউজারকে বোঝানোর জন্য যে স্কোপ কত দূর। এটা কিন্তু টাইপ না, কিন্তু বলি দিও না, দিস ইজ নট আ টাইপ, এটা হচ্ছে স্কোপ। যে আমি আমার যদি এক্স যদি একটা মনে করো টর্চ হয়, টর্চ বাড়িতে টর্চ টর্চ তখন পাওয়া যায় না, আমি এক্সাম্পলটা নিলাম টর্চ হয়, তো টর্চকে আমি ভার দিয়ে রাখলাম, এর মানে হচ্ছে টর্চটা যে কোনো রুম থেকে অ্যাক্সেস করা যায়, মানে ওটা সবার জন্য। মানে কেউ বলতে পারবো না যে আমার মেয়ে বললো বাবা এটা আমার, ও বলবো না, ও বললো সবার জন্য। যদি লেট দিয়ে বলে দিতাম কোনো একটা রুমের মধ্যে রাখা আছে, তাহলে যার রুমে আছে টর্চটা ওরই, ঠিক আছে। আর কনস দিয়ে লিখলে ওই টর্চটা ওরই। শুধু লেট কনসের মধ্যে কিছুটা পার্থক্য আছে, এটা বুঝি। তাহলে একটা হলো তোমার স্কোপ, আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। সাপোজ var x=5 লেখাই যায় আর বুঝলাম। আর আমরা এটাও পড়েছি ভ্যালু তো আমি রিঅ্যাসাইন করতেই পারি। আমি যদি পরের লাইনে এসে যদি লিখি যে x=6, যেভাবে লিখি না কেন, প্রোগ্রাম দিয়ে লিখি, প্রোগ্রাম নিজে করিয়েছে, আমি লিখেছি, এনি হাউ, তাহলে এটা পসিবল। তো var দিয়ে লিখলে এটাকে বলে রিঅ্যাসাইনমেন্ট, যে আমি এক্স এর ভ্যালুকে রিঅ্যাসাইন করলাম, দ্যাট ইজ পসিবল। তাহলে যদি আমি var বলি তাহলে এক নম্বর হচ্ছে রিঅ্যাসাইনমেন্ট, এটা পসিবল। তাহলে আমি লিখতে পারি ইভেন রিডিক্লিয়ারেশন মিনস আমি আরেকবার নিচে এসে কোথাও ভার x=10 এইভাবে লিখতে পারি। আমি তো এখানে শুধু এক্স লিখেছিলাম, এর মানে কি এক্স যা ছিল তাই, ভার ছিল ভারই ছিল, আমি ভার লিখেও আরেকবার ভার লিখে আমি বলতে পারি যে x=10, এইটাও পসিবল। মিনস রি অ্যাসাইনমেন্ট অ্যান্ড রিডিক্লারেশন পসিবল, যেটা আগে ছিল 2015 পর্যন্ত ছিল, মানে এর মধ্যে নতুন কিছু নেই, যা ছিল, ঠিক আছে। এইবারে লেটের কনস্ট বলছে যে না আমরা এটা আর করতে দেবো না। লেট বলছে তুমি লেট লিখে যদি x=5 কে লেখো, মানে এটা বাদ দিয়ে বলছি, স্কোপ বাদ দিয়ে, স্কোপ তো বুঝে গেছে এখন। লেট গ্লোবাল হতে পারে, লেট ফাংশনাল হতে পারে, লেট ব্লকও হতে পারে, কিন্তু ভার কখনো ব্লক হতে পারে না। যেমন সব সব লেটই ভারের মতো, কিন্তু সব ভারই লেটের মতো না, ঠিক। তো লেট যদি x=5 হয় তাহলে আমি x=10 লিখতে পারি, এটাকে বলা হয় রি অ্যাসাইনমেন্ট। তাহলে আমি 2 নম্বরে লিখলাম রি অ্যাসাইনমেন্ট, সরি এখানে রি অ্যাসাইনমেন্ট, এটা পসিবল। এটা না করতে বলে কাজ কি করবো আমরা, রিঅ্যাসাইন পসিবল, কিন্তু রিডিক্লিয়ার আমি আরেকবার বলছি কোনো কোথাও গিয়ে লেট x=10, মানে আরেকবার বলছি এর স্কোপটা বলছি, তাহলে আরেকবার স্কোপ দেওয়া যাবে না, মানে রিডিক্লিয়ার করা যাবে না, এটা একটা রেস্ট্রিকশন। যে আমরা কোথায় একবার বলে দিয়েছি পুরো প্রোগ্রামের মধ্যে এর যা স্কোপ ছিল সে ব্লকের মধ্যে হোক বা ব্লকের বাইরে হোক, যেখানে ইউজ করছি তাকে ওই জায়গাতে আরেকবার ইউজ করতে পারবো না, ওর বাইরে ইউজ করতেই পারি। তারপর ব্লকের মধ্যে তুমি লেট x5 লিখেছো আর ফাংশনের বাইরে লিখছো, তো করতে তো দুটো আলাদা আলাদা এলিমেন্ট হয়ে গেল, যেটা বুঝলাম এখন একটু আগে। যে তুমি যদি একটা রুমের মধ্যে কাউকে অ্যাসাইন করছো সেই ভ্যালু আলাদা, আর রুমের বাইরে করছো সেই ভ্যালু আলাদা, সেটা লিখতেই পারো, কিন্তু একই জায়গা তুমি বলতে পারো না যে লেট x=5 আবার লেট x=10, এটা বলতে পারো না, এটা বলতে পারো x=10। তাহলে রিডিক্লারেশনটা আমরা এখানে করতে পারবো না। কনস্টে কি বলছে, যে কনস্টে যদি আমি বলে দিই, কনস্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্ট না, এটা একটা ভেরিয়েবল। যে কনস্ট যদি বলে দিই আমরা যে x=10, তাহলে এ বলছে তুমি যদি একবার আমাকে এভাবে লিখে দাও তাহলে আমি শুধু অবজেক্ট ছাড়া, হ্যাঁ অবজেক্ট ছাড়া আমি তোমাকে আর চেঞ্জ হতেও দেবো না। মিনস আমি আরেকবার তুমি যদি কেউ প্রোগ্রামে এইভাবে লেখে x=11 আমি এটাও করতে দেবো না, আর শুধু x=12 যদি কোথাও লিখি আমি তাও আমি করতে দেবো না। মিনস রিডিক্লিয়ার আর রিঅ্যাসাইন দুটোই করতে হবে, তুমি একবার বলে দিয়েছো আমি ফিক্স হয়ে গেছি, জাস্ট লাইক কনস্ট্যান্ট। কিন্তু এটা কনস্ট্যান্ট না, মনে রাখবে,
এটা অনেকে ইন্টারভিউতে কনফিউজ করে দেয়, কনস্ট্যান্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট আজীবন সত্য, ওটা কিন্তু না। কনস্ট মানে হচ্ছে আমরা অ্যাসাইন করতে পারবো না, আমরা ডিক্লেয়ার করতে পারবো না। প্রোগ্রামিং এর থ্রুতে, অবজেক্টের থ্রুতে চেঞ্জ হতেই পারে। একটা অবজেক্ট এক্স এর মধ্যে একটা অবজেক্ট আছে, তো অবজেক্ট তো চেঞ্জই হবে ডেটাবেস দিয়ে, ইনফরমেশন দিয়ে, তখন তো চেঞ্জ হয়ে গেল, ওটা অন্য জিনিস। আমরা অ্যাজ এ ইউজার রিঅ্যাসাইনমেন্ট করতে পারবো না, রিঅ্যাসাইনমেন্ট করতে পারবো না। আমরা অ্যাজ এ ইউজার ওটাকে ডিক্লিয়ার করতে পারবো না, আমরা পারবো না। প্রোগ্রামের থ্রুতে যদি এটা চেঞ্জ হয় ভ্যালু হতেই পারে। তাহলে এটা কনস্ট্যান্ট মানে ওই কনস্ট্যান্ট না যে বলে দিলাম যে এক্স ইকুয়াল টু 10, পুরো প্রোগ্রামে এক্স ইকুয়াল 10 থাকবে, তা কিন্তু না। আমরা এটাকে আর যদি কনস্ট দিয়ে লিখি, তাহলে আরেকবার কোথাও গিয়ে এক্স ইকুয়াল টু 11 এটাও করতে পারি না, আর কোথাও কোনো একটা লাইনে গিয়ে কনস্ট এক্স ইকুয়াল টু 12 এটাও করতে পারি না। কোথায়? ওই ব্লকের মধ্যে। যদি এটা ব্লক হয় তার মধ্যে করতে পারবো না, যদি ফাংশন হয় তার মধ্যে করতে পারবো না, যদি গ্লোবাল হয় তার মধ্যে করতে পারবো না। তিনটে স্কোপ। যদি আমি তিন জায়গায় লিখি একই এক্স ইকুয়াল টু 10, তিন জায়গায়, একটা ব্লকের মধ্যে, একটা ফাংশনের মধ্যে, একটা গ্লোবাল, তাহলে পসিবল। তিন জায়গা মানে হচ্ছে তিনটে আলাদা আলাদা জায়গা। একটা রুমের মধ্যে লেখা তার স্কোপ আলাদা, ফাংশনের মধ্যে লেখা তার স্কোপ আলাদা, তুমি ফাংশনের বাইরে লিখছো তার স্কোপ আলাদা। তাহলে ওই তিনটে এলিমেন্টের অস্তিত্ব আলাদা হয়ে গেল। তখন তখন তুমি কনস্ট লেখো বা লেট লেখো, কোনো অসুবিধা নেই। কিন্তু একই জায়গায় একই রুমের মধ্যে তুমি দুখানা লেট দিয়ে ডিক্লেয়ার করতে পারো না, অ্যাসাইন করতে পারো। আর একই রুমের মধ্যে তুমি কনস্ট দিয়ে না ডিক্লেয়ার করতে পারো না অ্যাসাইন করতে পারো। তাহলে এই এক্সাম্পলটাকে দেখবো আমরা একটু, ঠিক আছে? এই এক্সাম্পলটা দেখার জন্য আমরা একটু আরো কনসোল লগ যেটা আমরা বলেছিলাম সেটা বুঝি। তাহলে আমরা এটা বুঝলাম যে জাভাস্ক্রিপ্টকে রান করার জন্য আমরা ব্রাউজারের মধ্যে রান করতে পারি, ঠিক? ব্রাউজারের মধ্যে আমরা দেখতে পারি যে কনসোল বলে যে সেকশনটা আছে তার মধ্যেও আমরা করতে পারি। দেখো এই যে এক্সাম্পলটা, দেখো এই এক্সাম্পল তোমার কাছে আছে, এর মধ্যে সুন্দর বুঝিয়ে দেওয়া হয়েছে যে লেট কনস আর ভারকে কিভাবে ডিল করা যায়। তো এর মধ্যে মেনলি আমরা লেট কনস আর ভারটাকে বুঝিয়েছি একটা এক্সাম্পলে। যেমন এটা যদি পুরো প্রোগ্রাম হয়, দেখো এটা ফাংশন একটা, আমরা ফাংশনে পড়িনি এখনো, ঠিক আছে? তাও আমরা এটা বুঝছি। তো এই ফাংশনের বাইরে এটা আছে, মিনস এই যে ভেরিয়েবলটা যে লেখা আছে গ্লোবাল ভার, এইটাকে আমরা যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারি। এই ফাংশনের মধ্যে যে কোনো জায়গা, মানে এটা কিন্তু প্রোগ্রামের পার্ট হয়ে গেল। এটা যদি আমি কোথাও বলি গ্লোবাল ভারকে প্রিন্ট করে দাও, মানে অ্যাক্সেস করো, অ্যাক্সেস করা মানে হচ্ছে প্রিন্ট করতে গেলে অ্যাক্সেস করতে হবে। তো অ্যাক্সেস করতে গেলে আমরা এটা পেয়ে যাবো যে এটা গ্লোবাল হয়ে গেল। এবার দেখো এই ফাংশনটা শুরু হয়েছে, এই ফাংশনটা শুরু, এই ফাংশনটা শেষ এইখানে, এই পেজে কোথায়? তোমার এই জায়গায়, ঠিক আছে? আমি এটাকে একটা কপি করে নিই, তাহলে বুঝতে পারবো। দাঁড়াও, কপি করে আমি আহ, একটা ব্রাউজারে ফেলি। তারপর কেন কনসোল ডট লিখেছি ওটা না বুঝলে অনেকের অসুবিধা হবে যে আমি ওটাই কেন বাই লিখলাম, ঠিক আছে? মজিলাতে নিয়ে যাই। অদ্ভুত একটা জিনিস দেখবে, মজিলাতেই করবে প্র্যাকটিক্যালটা, ঠিক আছে? না হলে এরর চলে আসবে। মানে এরর বলতে তুমি গুগল ক্রম, তুমি গুগল ক্রমে কি হয়, তোমাকে এররটা ফায়ারই করবে না, ঠিক আছে? গুগল ক্রম খুব একটা স্ট্রং না এদিকের দিক থেকে। তো অনেক জায়গায় তোমাকে এরর দেখাবেই না, ও বলবে এররই না এটা, কিন্তু এরর অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এবার দেখো এই এই প্রোগ্রামটাকে যে বোঝার আগে এর মধ্যে কনসোল ডট লগ কেন লিখেছি ওটা বুঝে নিয়ে আগে। তাহলে এই প্রোগ্রাম, এই এক্সাম্পলটা আর কিছু আরো এক্সাম্পল আমরা দেখতে পারবো যে আমরা কি কি আরো এক্সাম্পল হতে পারে। তাহলে একবারই আমরা প্র্যাকটিক্যালটা করে নেবো। তো কনসোলটা কিভাবে খুললাম, যে কোনো ব্রাউজারের মধ্যে তোমার যদি এনেবল থাকে হট কিজ, তাহলে খুব সম্ভবত F12 থাকে। F12 দিয়ে যদি হট কিজ এনেবল না থাকে তাহলে খুব সম্ভবত কন্ট্রোল শিফট অ্যান্ড আই থাকে, দেখে নেবে। আই মানে ইন্সপেক্টর, ওই ট্যাবটা খুলে যায়, হয় কন্ট্রোল শিফট আই বা কন্ট্রোল শিফট সি, উইন্ডোজে এটা থাকে। আর যেহেতু আমি ম্যাক ইউজ করি, ম্যাকের জন্য হচ্ছে কমান্ড অপশন সি। আর এইগুলো ছাড়া যদি খুলতে হয় তাহলে রাইট ক্লিক করে সিম্পল ক্লিক করবে ইন্সপেক্ট, এটা কমন, কমন সবার জন্য কমন, ঠিক আছে? রাইট ক্লিক করে তার মধ্যে দেখবে কনসোল বলে একটা ট্যাব থাকবে। এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ওই কার্নেলটা যেখানে আমাদেরকে ওই আইডিএল এর মতো, ওই ভিএস কোডের মতো বলতে পারো, যেখানে কোড এডিটরটা দিচ্ছে আমাকে। এটা কোড এডিটর না, এটা হচ্ছে আইডিএল এর মতো সেল অ্যাক্সেস, মিনস আমরা জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনটাকে ডাইরেক্টলি ইউজ করছি উইদাউট এনি থার্ড পার্টি সফটওয়্যার। এটা ইনবিল্ট ব্রাউজারের মধ্যে বিল্ট ইন, ঠিক আছে? সব ব্রাউজারে থাকে এটা। যখনই কাজ করবে রিফ্রেশ করবে পেজটাকে পুরো, কারণ সেশনটা এখানে স্টোর হয়। করে দেখবে বাঁদিকে একটা ছোট্ট মতো গোল সাইন থেকে ক্রস থাকবে, মিনস ক্লিয়ার করা, বা একটা ডিলিটেড সিম্বল। প্রত্যেকটা ব্রাউজার আলাদা আলাদা, গ্রমে আলাদা, এখানে আলাদা, মিনস পেজটাকে রিফ্রেশ করে নিলাম। এবার এখানে এসে 5 আর 5 লিখি, মনে করছে 5 আর 5 এন্টার করে দিলাম, তো 10 বলছে, মিনস আমরা কাজ করছে এখানে। কারণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করে, দুটো কাজ করে, একটা হচ্ছে কম্পিউটেশন করে আর একটা সিনট্যাক্স গুলোকে এক্সিকিউট করে। তো এটা একটা কম্পিউটেশন ছিল, 5++ এটা কম্পিউটেশন। আর সিনট্যাক্স বলতে জাভাস্ক্রিপ্টের যে সিনট্যাক্স গুলো আমরা পড়বো আস্তে আস্তে, ওই সিনট্যাক্স গুলোকে ও চেনে। এইবারে যেটা বললাম যে জাভাস্ক্রিপ্টে কি হয়,
জাভাস্ক্রিপ্ট কাজ করে হচ্ছে, আমরা যদি বলি যে একটা HTML এর সাথে, আর একটা হচ্ছে ডাইরেক্টলি কনসোলে, দুভাবে কাজ করে। দুভাবে যখন কাজ করে তখন জাভাস্ক্রিপ্টে প্রত্যেকটা আলাদা, যদি যারা কেউ অন্য ল্যাঙ্গুয়েজ পড়ে এসছো তোমরা জানো যে সমস্ত ল্যাঙ্গুয়েজ কি করে, একটা ইনপুট নেওয়ার জন্য কিছু ফাংশন থাকে, আউটপুট দেওয়ার ফাংশন থাকে। যদি আমরা বলি পাইথনে, তাহলে দেখবো আমরা ইনপুট বলে একটা ফাংশন থাকবে, ইনপুট নেওয়ার জন্য, প্রিন্ট বলে একটা ফাংশন থাকবে আউটপুট দেওয়ার জন্য, PHP তে হয় একো বা প্রিন্ট হয় ওখানে, ঠিক আছে। তো সিতে প্রিন্ট এফ হয়, স্ক্যান এফ হয়, তো ইনপুট নেওয়ার জন্য আউটপুট দেওয়ার জন্য এরকম কিছু ফাংশন ইউজ করি আমরা। ওইরকমই জাভাস্ক্রিপ্ট কি বলে, জাভাস্ক্রিপ্টে মাল্টিপল ফাংশন রয়েছে, কিন্তু তার কাজটা স্লাইটলি ডিফারেন্ট। বলছে যদি তুমি শুধু কনসোলে করতে চাও, মানে সিইউআই, গ্রাফিক্যাল না সিইউআই, মানে লিখে লিখে অ্যান্সার আসবে, লিখে লিখে, যেগুলোতে উইন্ডোর দরকার সেই কোডগুলো রান করতে পারবো না, যেগুলো কনসোলে মিনস লাইন বাই লাইন লিখে যদি এন্টার করতে হয়, সেই কোডগুলো আমি তোমাকে এখানে করে দিতে পারবো। সেই ফাংশনের নাম হচ্ছে কনসোল ডট লগ। তো কনসোল ডট লগের কাজ হচ্ছে আউটপুট করা। সবসময় মনে রাখবে, যে কোনো ফাংশনের কাজ, এর মানে হচ্ছে এই ফাংশনটা একটু ডিফাইন করে দিয়েছে যে এর মধ্যে কিছু দিলে সেটা আমাকে আউটপুট করে দেবে। আমরা ইনপুটটা কোথায় দেবো, অ্যাজ এ প্যারামিটার। প্যারামিটার মানে হচ্ছে যে কোনো ফাংশনের যে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ লিখি আমরা, যাকে বলে টেকনিক্যালি প্যারেন্থেসিস, ওই প্যারেন্থেসিসটা হচ্ছে ইনপুট নেওয়ার জায়গা। ঠিক আছে, ওই ইনপুটটা ওখান থেকে নেয়। তো যে কোনো একটা ফাংশন ইনপুট তিন ভাবে নিতে পারে। একটা নেয় ওই ফাংশনের নিজস্ব ব্লক। নিজস্ব ব্লক মানে হচ্ছে ওই ফাংশনটা তো ব্লক থাকবে একটা, এই ফাংশন যেখানে শুরু হচ্ছে, এই ফাংশন শুরু হচ্ছে কার্লি ওপেন কার্লি ক্লোজ, ওটা হচ্ছে ওর ব্লক। ও ফার্স্ট ওই ব্লকের মধ্যে ইনপুট খোঁজে যে আমার এখানে আগে দাও, মানে প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট ওর ব্লকে। দেন ও যায় যে প্যারামিটারে, মিনস এইখানে এই যে প্যারামিটারটা কিন্তু সেকেন্ড প্যারামিটার, কিন্তু সেকেন্ড প্রায়োরিটি। যদি এখানেও না পায়, সাপোজ তুমি এমন কিছু করতে বলেছো ওকে যে তুমি যোগ করে দাও এক্স আর ওয়াই কে, আর তুমি এক্স আর ওয়াই কে তুমি পাস ওকে দিলেই না ইনপুট এইখানে, তো ও বলবে ভাই দেখি ঠিক দাও নি, কোনো অসুবিধা নেই, আমি আগে দেখি আমার ব্লকের মধ্যে আছে কিনা, মানে আমার ফাংশনাল স্কোপের মধ্যে আছে কিনা। যদি পেয়ে যায় তাহলে ও ও কাজ করবে, কোনো অসুবিধা নেই। যদি না পায় তখন দেখবে ও প্যারামিটারে। যদি প্যারামিটারে না পায়, ওই ফাংশন থেকে বেরিয়ে দেখবে গ্লোবাল স্কোপে, মানে আলটিমেটলি ওর নিজস্ব যে ফাংশনাল স্কোপ ওটা প্রথমে দেখবে, দেন দেখবে তার প্যারামিটার, দেন দেখবে গ্লোবাল। এটা যে কোনো ফাংশনের একটা কনসেপ্ট। এইবারে তো কনসোল ডট লগ কাজ কি করবে, আমরা যদি প্যারেন্থেসিসের মধ্যে দিয়ে দিই তাহলে ওটা ওর একমাত্র উপায় হয়ে গেল। তাহলে যে কোনো ফাংশনকে তৈরি করা হয় দুভাবে, যে সে ইনপুটটা প্যারেন্থেসিসে নেবে, না সে প্রোগ্রামের মধ্য দিয়ে কোনো একটা ইনপুট ফর্ম হোক বা কোনো একটা অন্য মাধ্যমে নেবে। ইট ডিপেন্ডস যে একটা প্রোগ্রামার কিভাবে লিখেছে। কিন্তু রেডিমেড যে ফাংশনগুলো আমরা ইউজ করি বিল্ট ইন, সবগুলোকে বানানো হয়েছে তুমি প্যারামিটারের মধ্যে ইনপুট দেবে, ওগুলো বানানোই হয়েছে তুই প্যারামিটার ছাড়া ইনপুট দিতে পারো না। কারণ এই ফাংশনটার মধ্যে যে ইনপুট নেওয়ার জায়গাটা আমরা জানি না কিভাবে লিখতে হবে, কে কনসোল ডট লগটা বানিয়ে দিয়ে দিয়েছে, আর ও বলে দিয়েছে ভাই আমি প্যারামিটারের জন্য কোড লিখে দিয়েছি, তুমি প্যারামিটার দিলে পাবে। কেন ইনপুটে ও যে ব্লকের মধ্যে আমি ইনপুটটা দেবো, সেই কোডটা লেখার জায়গা স্কোপ তো আমার কাছে নেই। যদি স্কোপ থাকতো যে ওই কনসোল ডট লগের যদি কোডটা পেয়ে যেতাম, তাহলে আমি ওটা রান করানোর সময় ওর ব্লকের মধ্যে পাস পাস করতাম প্যারামিটারটা। ঠিক, যেটা বোঝার জন্য যে ওটা আমরা পারি না বলেই যে কোনো ফাংশন সবসময় তৈরি করা হয় যে তুমি ফার্স্ট প্যারামিটার থেকেই নেবে, প্যারামিটার না পেলে তুমি তার গ্লোবাল স্কোপে চলে যাবে। ঠিক, তাহলে এই যে প্যারেন্থেসিস ওপেন বলছো, এর মধ্যে আমরা কি পাস করব, যা পাস করব ওইটাকে নিয়ে এই ফাংশনটা যা কাজ। সাপোজ এই ফাংশনটা কাজ হতো হর্ন, আর আমি আমাকে বলতো ইনপুট করতে বলতো হর্ন টাইপ। সাপোজ আমি একটা হর্ন দিলাম এবিসি, তো এবিসি টাইপের একটা হর্ন প্লে করে দেবে। আমি বললাম এক্স ওয়াই জি, তো ওটা প্লে করে দেবে। মানে এই ফাংশনটা যা কাজ সেটা কি কাজ করবে, যে কাজটা করবে ওই কাজটা কিটা নিয়ে করবে সেটা পাস করবো এখানে। তো কনসোল ডট লগের কাজ হচ্ছে শুধুমাত্র কনসোল এরিয়াতে, অনলি কনসোল এরিয়াতে। মনে রাখবে একটা ব্রাউজারের মধ্যে দুটো এরিয়া আছে আউটপুট নেওয়ার জন্য, একটা হচ্ছে কনসোল নিজে, আর একটা হচ্ছে উইন্ডো। উইন্ডো বলতে যেখানে আমরা দেখি পেজটাতে, মানে ব্রাউজারের মধ্যে। তো ব্রাউজারটা হচ্ছে ইউনিভার্সাল গ্লোবাল, যাকে বলি আমরা উইন্ডো অবজেক্ট, মিনস ওটা সবাই দেখতে পাচ্ছে। কিন্তু কনসোল ডট লগটা শুধুমাত্র আমরা অ্যাজ এ ডেভেলপার যখন টেস্ট করতে হয়, কোড লিখতে হয়, তখন দেখার জন্য করি। ওটা ইউজারের জন্য কিন্তু কখনোই সম্ভব না, ইউজার করতেও হয় না ওটা। এমন তো কোনো সময় তুমি দেখো না যে কোনো লগ ইন ফর্ম ভরছো, তুমি কনসোলে গিয়ে ইনপুট দিচ্ছ, সেটা তো হয় কখনো হয় না। এটা অনলি ফর ডেভেলপমেন্ট। এইটা ছাড়া বাকি যা ফাংশন দেখি আমরা সব হচ্ছে উইন্ডো অবজেক্ট। তাহলে কনসোল ডট লগের কাজ হচ্ছে শুধুমাত্র আমাকে আউটপুট দেবে যেটা আমি এর মধ্যে পাস করব। ঠিক, যদি আমি এখানে লিখি এভাবে, কোথায় গেল, যদি আমি লিখি এখানে এখানে যদি লিখি যে কনসোল ডট লগ, কনসোল ডট লগ, আমি আমাকে আউটপুট করে দাও, এর মধ্যে আমি জাস্ট একটা প্যারামিটার পাস করছি সন্দীপ, তাহলে কি করবে, সন্দীপটা আমাকে আউটপুট দিয়ে দিল। এর কাজ ছিল কি, এর মধ্যে যা পাস করলাম সেইটা আমাকে দিয়ে দিল, বাস এইটুকুই। যে ক্যালকুলেট করতে বলতাম ক্যালকুলেট করে দিতাম। আমাদের এর কাজ হচ্ছে তুমি আমাকে যা দিয়েছো ভেতরে, আমি সেটাকে আউটপুট করে দেবো কোথায়, এই কনসোলে। দেখো এর বাইরে কিন্তু নেই, উইন্ডোজে কিছু আসেনি। মানে তুমি ব্রাউজারে যদি কি দেখতে পাচ্ছ, যদি আমি এটা লুকিয়ে দিই, কাট করে দিই, তুমি ভাবছো কিছু কোনো আউটপুটই নেই। কেন, এই আউটপুটটা শুধুমাত্র কনসোলের জন্য, মানে আমাদের জন্য ডেভেলপ করার পারপাসে ইউজ করি আমরা। তাহলে এটা এটা বুঝলাম কনসোল ডট লগটা। এটা ক্লোজ করে দিই, বারবার এই পেজটা আসছে। এবার দেখো এটা ছাড়া আর অনেকগুলো ফাংশন রয়েছে। প্রম্পট,
প্রম্পট হচ্ছে আমাদের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য, দ্যাট ইজ কল্ড উইন্ডো অবজেক্ট, মানে আমরা দেখতে পাবো, অ্যাজ এ ইউজার দেখতে পাবে। অ্যালার্ট হচ্ছে কোনো কিছুকে ডিসপ্লে করা ছোট্ট কোনো ইনফরমেশন, যেমন আমরা বলি যে এটা ডিলিট হয়ে গেছে, এটা ইউজ হয়ে গেছে, কিছু একটা বলার জন্য অ্যালার্ট। ওটা হচ্ছে ওয়ান টাইম কিছু আমাকে আউটপুট দেওয়ার জন্য। কনফার্ম হচ্ছে এমন একটা ফাংশন যে ইনপুট নেয় আর আউটপুট দেয়, মিনস ইনপুটটা নেয় দু ফরম্যাটে, যে কোনো একটা, হয় ট্রু বা ফলস। যদি আমি বলি যে তুমি ট্রু হলে এই কাজটা করবে, তো ও আমাকে যে কোনো জিনিসের দুটো কন্ডিশন দেয়। যে ও কনফার্ম বলে তুমি আমাকে ইনপুটের মধ্যে ট্রু দাও বা ফলস দাও, আর যদি ট্রু দাও তাহলে কি কাজ করাবে করিয়ে নাও, আর যদি ফলস দাও তাহলে কি কাজ করাবে করিয়ে নাও। তো কনফার্ম হচ্ছে এমন একটা ফাংশন যেখানে আমাকে ও দুটো ইনপুট নেওয়ার জায়গা দেয়, ইদার ট্রু আর ফলস। অ্যালার্ট হচ্ছে অনলি ডিসপ্লে, প্রম্পট হচ্ছে ডিসপ্লে প্লাস ইনপুট, আর কনসোল লগ হচ্ছে অনলি ডিসপ্লে ফর কনসোল। এগুলো পরপর দেখি একটা এক্সাম্পলে। তাহলে কনসোল ডট লগটা দেখলাম, আরেকবার দেখে নিই এটাকে, যে কনসোল লগ গেলাম, ডাবল কোড দাও সিঙ্গেল কোড দাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা পিএইচপি তে কনসেপ্টটা অন্য, পিএইচপি ডাবল কোড সিঙ্গেল কোডের ভ্যালু আলাদা, কিন্তু এখানে কি করলাম, কনসোল ডট লগ এটা একটা ফাংশনের নাম, তার মধ্যে যা পাস করলাম, এটা স্ট্রিং, আর পড়িনি এখনো স্ট্রিং টাইপ, এটা স্ট্রিং পাস করেছি। তো আমরা একটু পরে পড়বো 10 মিনিটের মধ্যে যে স্ট্রিং কতগুলো টাইপ রয়েছে আমাদের কাছে। জাস্ট এন্টার করলাম, তাহলে আমাকে বলে দিল হ্যালো ওয়ার্ল্ড, মানে এটা প্রিন্ট আউট করে দিল আমাকে, এটা একটা গেল। নাম্বার টু প্রম্পট, মানে ইনপুট নেওয়ার জন্য। এবার দেখো এইটাকে যদি আমি পড়ি, এর মধ্যে কি লিখেছি বলছে, আমি কি লিখেছি এর মধ্যে ভালো করে দেখো। প্রথম লাইনে লিখেছি এখানে ইউজার নেম, ইউজার নেম ইকুয়াল, এটা লেট দেখতে যাও না, এখন কিন্তু লেট কনস ভারের কোনো গুরুত্ব নেই, কেন আমরা না ব্লক বানিয়েছি না ফাংশন বানিয়েছি, ঠিক আছে। কিন্তু তাও লেখার অভ্যেসটা সবসময় রাখতে হয়, যে আমি এই ভেরিয়েবলটাকে এই জায়গাতে আরেকবার ডিক্লেয়ার করতে পারবো না, এই জায়গাটাতে, মানে এই জায়গাটা ওর ব্লকের মতো ট্রিট করছে এখানে। এর মধ্যে আরেকবার যদি লিখি আমি লেট ফার্স্ট নেম, তাহলে বলবে এরর, তুমি একবার ইউজ করে দিয়েছো, আরেকবার তুমি ইউজ করতে পারো না, যে লেট ইউজার নেম দিয়ে দিয়েছো, আরেকবার তুমি লেট ইউজার নেম কেন লিখতে পারো না, তুমি ফার্স্ট নেম লেখো, অন্য কিছু লেখো, হতেই পারে, কিন্তু সেম লিখতে পারো না। যেটা আমরা একটু আগে দেখলাম যে লেট লিখে তুমি দুবার লিখতে পারো না, ঠিক আছে। তো আচ্ছা ওই এক্সাম্পলটা প্রথমে দেখে নিই আমরা, তাহলে এতগুলো এতগুলো দেখতে হবে না, আগে ফার্স্ট দেখে নিই ওটা, যে লেট এক্স ইকুয়াল টু 10। আমরা আরেকবার লিখছি এখানে লেট এক্স ইকুয়াল টু 20। তাহলে কি হলো, এক্স কে দুবার ডিক্লেয়ার করলাম, তো কি বলবো আমাকে, আমরা দুবার ডিক্লেয়ার করতে পারি না, তাহলে কি বলবো এখানে, যে রিডিক্লারেশন অফ লেট এক্স প্রবলেম আছে, বলছে না করতে দেবো না। কিন্তু আমরা রিঅ্যাসাইন করতে পারি, আমি নিচে এসে যদি বলি এক্স ইকুয়াল টু 30, আমাকে করতে দেবে। দেখো এক্স 30 হয়ে গেল, আমি যদি বলি কনসোল করে দাও, কনসোল ডট লগ আমাকে এক্স এর ভ্যালুটা দাও, তো এক্স পাস করে দিলাম ভেতরে, এক্স যেহেতু ভেরিয়েবল, এক্স এর মধ্যে যা থাকবে ওটা আসবে, এন্টার করি, তো 30 আসছে। তাহলে এক্স এর ভ্যালুকে রিঅ্যাসাইন করতে পারি লেটে, কিন্তু রিডিক্লেয়ার করতে পারি না। এখন যদি কনস্ট লিখতাম আমরা, কনস্ট কনস্ট এ এ ইকুয়াল টু 20, এই নিচে যদি আমি আরেকবার এ এও লিখি তাও দেবে না, আর কনস্ট লিখতে দেবে না, দুটো দেখে নিই, আরেকবার লিখছি আমি কনস্ট কনস্ট, এবার দেখো আমাকে বলবে যে তুমি রিডিক্লেশন করতে পারো না, এটা কমন জিনিস। কিন্তু আমি যদি এখানে আরেকবার লিখি যে কনস্ট শুধু শুধু এ লিখি, এ এ ইকুয়াল টু 40, তাও কিন্তু আমাকে করতে দেবে না। কেন, আমাকে বলবে তুমি এটাকে অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছো, এটা তুমি আরেকবার করতে পারো না, কনস্টে পসিবল না একবারই। কিন্তু ভার যদি লিখতাম, এবার তুমি ভার যদি লেখো, তো ভারকে তুমি রিডিক্লেয়ারও করতে পারো অ্যান্ড রিঅ্যাসাইনও করতে পারো, যেটা যেটা প্র্যাকটিক্যালি আগে সম্ভব ছিল, ঠিক আছে। তো এটা লেট কনস্টে যেটা প্র্যাকটিক্যালটা দেখলাম, সেটা কি লিখেছে এইটা, এটা কি এখানে, এটা ভ্যারিয়েবল, এটা ভ্যারিয়েবল, আমরা একটা ভ্যারিয়েবল স্টোর করাচ্ছি, নাম দিয়েছি, সাপোজ লেট এ এ, যে ভ্যারিয়েবল আমরা একটা দেখলাম না, এক্স ইকুয়াল টু, লেট এক্স ইকুয়াল টু, তো এক্স কে এক্স নাম দিয়ে এ দিয়েছি, যা নাম দিতে পারি আমরা ভ্যারিয়েবলের, যেমন তুমি স্টোর করাচ্ছ, বাঁ দিকেরটা হচ্ছে স্টোর করা, মানে আমরা ভ্যারিয়েবলের নাম দিয়েছি, তার মধ্যে তুমি স্টোর করাচ্ছ, তো এ লেখো, বি লেখো, সিসি লেখো, আমি জাস্ট নামগুলো যে বদলে যায় সে ট্রাইটা করছিলাম, ঠিক আছে। এবার দেখো আমরা কি করলাম, তাহলে এটা আচ্ছা এটাকে এটাকে দেখি। এবার দেখো আমরা কি করছি এখানে, তাহলে আমরা বললাম যে তুমি প্রথমে এক কাজ করো, যে একটা ইউজার নেম বলে ভ্যারিয়েবল নাম, এটা ভ্যারিয়েবল, তুমি এক্স ওয়াই জি নাম তো জানো, মনে রাখবে নাম এমন ভাবে দিতে হয় যাতে আমরাও বুঝতে পারি, অন্য কোনো ডেভেলপাররা বুঝতে পারে, তুমি নিজেই পরে না ভুলে যাও। তাহলে ইউজার নেমটা যে ভ্যারিয়েবল, আলটিমেটলি ফাংশনটা হচ্ছে এইটা প্রম্পট, প্রম্পট একটা ফাংশন, তার মধ্যে পাস করেছে একটা স্ট্রিং। তাহলে আমি কি বলেছিলাম, প্রম্পট ইনপুট নেয় আর একটা ডিসপ্লে দেখায়, ডিসপ্লে কি, যেটা পাস করলাম সেটা আমাকে দেখাবে, যে তার সাথে একটা ইনপুট নেওয়ার জন্য আমাকে বলবে, প্রম্পটের তাই কাজ। তো যে ইনপুটটা আমরা দেবো এই লাইনে, এই প্রম্পটের মধ্যে যা ইনপুট দেবো সেই ইনপুটটাকে সে স্টোর করবে এখানে, যেমন এক্স ইকুয়াল টু 5 মানে কি, যে 5 কে স্টোর করে এক্স এর মধ্যে, ওইরকম প্রম্পট ফাংশন যা কাজ করবে, প্রম্পট ফাংশন যা রিটার্ন করবে, যেটা রিটার্ন করবে আউটপুট, সেটাকে তুমি ইউজার নেমে রেখে নাও। আর পর লাইনে বলছি যে হ্যালো একটা ওয়ার্ড প্রিন্ট করে দাও, তার পাশে তুমি ইউজার নেমটাকে আমাকে লিখে দাও। এখানে অনেকগুলো জিনিস ইউজ করেছে, প্লাস ইউজ করেছে, কেন বলছি।
তাহলে আমি এর মধ্যে অনেকগুলো জিনিস বুঝতে পারবো। এটাকে রান করায় প্রথমে রান করলাম, দেখো উপরে কি আসছে, একটা ট্যাব খুলে গেছে, দেখতে পাচ্ছ উপরে, যেহেতু উইন্ডো অবজেক্ট, এটা কিন্তু কনসোলে এলো না, কিন্তু এখানে এখানে আসবে, সবই উইন্ডো, কনসোল ডট লগ বাদে দিয়ে সবই উইন্ডো অবজেক্ট। এখানে আমি নাম লিখছি, সাপোজ সন্দীপ লিখলাম, এর অ্যান্সারটা কিন্তু পাবো আমি কনসোল ডট লগ, কারণ আমি নিচের লাইনে কনসোল ডট লগ লিখেছি। আমি যদি অ্যান্সারটাও লিখতাম যে অ্যালার্টের থ্রুতে, প্রম্পটের থ্রুতে, তাও কিন্তু আমাকে ওখানে ও দিত আউটপুটটা, ঠিক আছে। তো আমি কনসোল ডট লিখলাম, দেখো হ্যালো সন্দীপ নিচে চলে এলো, কেন, এই নিচের লাইনটা পরে রান করলো। এবার দেখো আমরা পরে পড়বো এটা কনকেট করা, মানে একটা ভেরিয়েবল, ভেরিয়েবল মানে হচ্ছে যার ভ্যালু অন্য কোথাও ডিফাইন্ড রয়েছে, আর একটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং এর সাথে ভ্যারিয়েবলকে স্টোর করা যায় না, একসাথে রাখা যায় না। তখন সমস্ত ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে পিএইচপি বলে তুমি ডট ইউজ করো, পিএইচপি তে ডট দিয়ে স্ট্রিং আর ভ্যারিয়েবলকে রাখতে হয়। পিএইচপি বাদে সমস্ত ল্যাঙ্গুয়েজ বলে তুমি প্লাস দিয়ে রাখতে পারো, প্রায় মোরলে সমস্ত ল্যাঙ্গুয়েজ প্লাস দিয়ে রাখতে পারো। প্লাস মানে এই পর্যন্ত একটা জিনিস, এটা স্ট্রিং, এর পাশে বলছি ইউজার নেম একটা ভ্যারিয়েবল, এটা কিন্তু হার্ড কোডেড না, মানে এর ভ্যালু এখানে নেই, এর ভ্যালু উইল বি ডিরাইভড ফ্রম আদার প্লেসেস, এর ভ্যালু ডিরাইভ হবে অন্য জায়গা থেকে, ঠিক আছে। তো এর যখন ডিরাইভ করবে অন্য জায়গা থেকে, ড্রাইভ মানে ড্রাইভ না কিন্তু, হ্যাঁ, ডেরিভেশন পর তোমরা পড়েছো ডেরিভেশন, তো ডেরিভেশন মিনস ডিরাইভ করা। তো ডিরাইভ যখন হবে এর ভ্যালুটা অন্য কোনো মেমোরি লোকেশন থেকে, তখন তুমি এটা এখানে রাখবে, ঠিক আছে। তো এটা কিন্তু হার্ড কোডেড না, এটা যদি স্ট্রিং করে দিই আমি ডাবল কোড, তাহলে ইউজার নেমটা ইটসেলফ এ হার্ড কোডেড ভ্যালু, তখন এই ইউজার নেমটা রিপ্লেস হয়ে যাবে এর মধ্যে যা ভ্যালু রাখা রয়েছে। তো ওইটাকে দেখার জন্য, মানে জাভাস্ক্রিপ্টকে বলার জন্য যে এই ইউজার নেমটা একটা ভ্যারিয়েবল, তাহলে বলতে গেলে কি হলো, প্লাস সিম্বল বাঁদিকে, যেহেতু প্লাসের এর ডান দিকেও কিছু রেখেছি, সেই জন্য প্লাসটা পরে দিতে হয়েছে। যদি পরে না রাখতে হতো এই এক্সক্লামেশন মার্কটা, কোনো আসলে ছিল না, আমি এইরকম রাখতাম সিম্পল। কোথায়, এটা কপি করে নিয়ে দেখো, মানে একটা প্লাস মানে হচ্ছে তুমি একটার জন্য, তারপরে আবার রাখতে হয়, আবার রাখো। আমি যদি এইটা না রাখতাম তাহলে আমার দরকার ছিল না এটা। মানে এই প্লাস মানে হচ্ছে তুমি, এইটা হচ্ছে একটা হার্ড কোডেড, তার সাথে একটা ডাইনামিক ডেটা, ডাইনামিকটা যে রয়েছে প্লাস দিয়ে বোঝালাম এখানে। তো প্লাস মানে হচ্ছে ও এটার ভ্যালু প্রথমে প্রিন্ট করে দেবে হার্ড কোডেড, দেন এটা খুঁজবে উপরে গিয়ে, কিন্তু এটা কোথাও আছে, ও যেই পেয়ে যাবে যে ইউজার নেমের মধ্যে তো যেটা ইউজার দিয়েছিল ইনপুট, সেই ভ্যালুটা রাখা আছে, ওই ভ্যালুটাকে নিয়ে এসে সে এখানে আমাকে দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, একবার আরেকবার সেম কপি করেছে, কেন হলো না, যেহেতু লেট দিয়ে উপরে কপি করেছিলাম, লেট দিয়ে আরেকবার আমি লিখতে পারি না, লেট দিয়ে ইউজার নেম লিখেছিলাম, লেট দিয়ে ইউজার নেম আরেকবার, ঠিক আছে। এই এই এখানে কোড করতে গেলে না খুব একটা অসুবিধা হয়, আমরা পরের দিন থেকে এটা HTML ফাইলের মধ্যে লিখবো। তাতে সুবিধা কি, ফাইল যেহেতু ফাইলের মধ্যে কাজ করে, তো মনে হবে যে পর পর কোডটা রয়েছে, মানে কিরকম, যখন তুমি একবার কোড লিখবে, তো এটার পরে আরেকবার মনে করো এটাই আমি লিখছি, তাহলে একসঙ্গে রিড হচ্ছে না এটা, তখন কিন্তু এটা মনে হবে যে আচ্ছা আমাকে এখানে থামিয়ে দিচ্ছে। এখানে মনে হচ্ছে স্যার একবার তো রান করে গেছে, আমি তো আর পরে লিখছি, কিন্তু পরে লিখে তো তোর মেমোরিতে স্টোর করে রেখেছে এইটাকে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, দুবার কাজ করতে হবে, একটা এখান থেকে ডিলিট করা ফার্স্ট, দেন উপর থেকে রিফ্রেশ করতে হবে পেজটাকে, পেজটা রিফ্রেশ করলে এখান থেকে ডিলিট করে দিলে কি হলো দাঁড়াও, এটাকে প্রথমে এক্সিকিউট করি, এটা ইরেজ করে দিলে, উপরটা রিফ্রেশ করে দিলে, যেহেতু ব্রাউজারে কার্নেল রিফ্রেশ হয়ে গেল, এবার তুমি লেখো আবার তোমার কাজ করবে, ওটা রিফ্রেশ হয়ে বেরিয়ে গেল ওখান থেকে, ঠিক আছে। তো প্রম্পট হচ্ছে তোমার কাছে ইনপুট নিলো, আমি প্রম্পটের মধ্যে একটা স্ট্রিং পাস করেছিলাম বলে দেখতে পাচ্ছিলে, প্রম্পটের কাজ শুধু ইনপুট, দেখো শুধু প্রম্পট ফাংশনটাকে কল করলাম, শুধু প্রম্পট, প্রম্পট মানে হচ্ছে একটা ইনপুট নাও, ওই ইনপুটটাকে এই ভ্যারিয়েবলে স্টোর করো, আর ওই ভ্যারিয়েবলটাকে তুমি আমাকে দিয়ে দাও। আমি সাপোজ কিছু লিখলাম না, শুধু ভ্যারিয়েবলটা লিখছি, দেখো হ্যালো ফ্যালো সব সরিয়ে দিলাম, শুধু ভ্যারিয়েবলটা আমাকে প্রিন্ট করে দাও কনসোল ডট লগ, ঠিক এইটুকু লিখলাম, এইটুকুই। তাহলে দেখো এবার কি হবে, রান করাই, তো কি বলছে উপরে দিচ্ছে, এবং নাম দাও, দিলাম আমি 1 2 3, যাই দেবো ইনপুট, দেখো নিচে চলে এলো 1 2 3, মানে আমি প্রম্পট দিয়ে ইনপুট নিলাম, ইনপুটটাকে রাখলাম এর মধ্যে, আর ওটাকে আমি প্রিন্ট করে দিলাম। এবার দেখি এরপরে আছে তোমার অ্যালার্ট, অ্যালার্ট মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে আউটপুট দেওয়া, সিম্পল, আর কিছুই না। সাপোজ এখন যদি চাই আমি অ্যালার্ট দিয়ে এই লাইনটাকে রাখলাম, অ্যালার্ট ফাংশন হচ্ছে ওর মধ্যে যা পাস করবে ও ওটাকে দেখিয়ে দেবে, এন্টার করো, দেখে দিল দিস ইজ অ্যালার্ট মেসেজ, যা লেখা ছিল। এবার যদি চাই না আমি না অ্যালার্টের মধ্যে যে ইউজার নেম যে লেখাটা আছে সাপোজ ওটা পাস করবো, কোনো অসুবিধা নেই, এখানে আসো, ইউজার নেমটাকে কপি করে নেই, ইউজার নেম ভ্যালুটা পাস করে দিচ্ছে এখানে, আমি এখন সরিয়ে দিলাম। তাহলে অ্যালার্ট হচ্ছে একটা ফাংশন শুধু আউটপুট দেখানোর জন্য, ওখানে আমি ভ্যারিয়েবলটা পাস করলাম, কারণ এই ভ্যারিয়েবলের মধ্যে ও ভ্যারিয়েবলটা স্টোর আছে ইউজার নেমটা, যেটা 1 2 3 লিখেছিলাম, এটাকে রান করাও, দেখো 1 2 3 আসবে। তো অ্যালার্টের কাজ হচ্ছে শুধুমাত্র আউটপুটটাকে ডিসপ্লে করা, এইটুকুই, এগুলো সবই উইন্ডো অবজেক্ট। আর কনফার্ম, কনফার্ম সবসময় দুটো ভ্যালু আমাদের কাছ থেকে ইনপুট নেয়, ঠিক আছে। এই কোডটাকে বোঝো তাহলে একটু বোঝাও হয়ে যাবে এই ফেলস এর কাজটা। আমরা কি বললাম, যে কনফার্ম বলে যে ফাংশন রয়েছে, এটা আমার কাছ থেকে সে একটা ইনপুট এক্সপেক্ট করে, ইনপুটটা হচ্ছে ইয়েস আর নোতে, এই ডু ইউ ওয়ান্ট টু প্রসিডটা লিখেছি আমরা হার্ড কোডেড, ওটা ডিসপ্লে হবে, যদি কিছু না লিখি তো কিছু আসবে না, ব্ল্যাঙ্ক একটা বক্স আছে, বলবে ইয়েস আর নো, মিনস ইয়েস আর ক্যান্সেল বা ওকে ক্যান্সেল কিছু একটা আসবে, তো ডিপেন্ড করে ব্রাউজারের উপরে, মানে তোমাকে ইয়েস আর নো বলতে বলবে। তাহলে কনফার্ম যখনই এটা রান করবে আমাকে বলবে তুমি আমাকে ট্রু বা ফলস দাও,
তাহলে ওই যে ট্রু বা ফলস যেটা দেবো সেটা স্টোর করে করবে এর মধ্যে, রেজাল্টের মধ্যে। আমরা একটা নাম দিয়েছি রেজাল্ট। তারপর বলা হচ্ছে ইফ এর কাজ হচ্ছে যখন ইফ ট্রু হয়, মানে যদি যদি ট্রু হয় তাহলে এই কাজটা করো, আর যদি ট্রু ফলস হয় তাহলে এলস কাজ করো। আমরা ইফ এলস পড়িনি এখনো, জাস্ট আমরা কনফার্মটা বুঝছি। রান করে এটাকে, এটা রান করিয়ে দেখি যে ট্রু ফলসটা আমরা বুঝছি কিনা। তাহলে রান করলাম, উপরে কি এলো দেখো, উপরে আসছে আমাদের, কোথায় দাঁড়া, ওহো কোথায় চলে গেলাম পেজটার মধ্যে, দাঁড়াও এটাকে আরেকবার রান করাই। উপরে উইন্ডোটা ছোট হয়ে গেছিল তো দেখতে পাচ্ছিলাম না। এবার দেখো রান করলাম, তাহলে কি হলো, রেডিকেশন রেজাল্ট। আচ্ছা, ওহো এগুলো সব লেটের জন্য হচ্ছে, ভার লিখে তোমার প্রবলেম গুলো হবে না, ঠিক আছে। এবার দেখো এবার দেখো কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, যে মেসেজটা পাস করেছে আমরা এখানে, এই মেসেজটা দেখো এইটা, তুই যা পাস করেছো, কিছু না পাস করতে ব্ল্যাঙ্ক আসতো, এটা শুধু ক্যান্সেল করে কিন্তু আসবে, ঠিক আছে। এইবারে জাভাস্ক্রিপ্ট বলছে ক্যান্সেল মানে হচ্ছে আমি ফলস পাস করব, ওকে মানে ট্রু পাস করব, সিম্পল। যদি ওকে করি তো ট্রু হবে, আর ট্রু মানে হচ্ছে ইফ যদি ট্রু হয়, রেজাল্টের মধ্যে যদি ট্রু স্টোর হয়ে যায় এখানে এই রেজাল্টের মধ্যে, তাহলে এইটা রান করবে। আর যদি ফলস যদি স্টোর হয় তাহলে ইফ চলে না, ইফ সবসময় ট্রুতে চলে। মানে যদি বলছে আমি, যদি তোমার নাম এই হয় তুমি এই কাজ করো, আর যদি না হয় তো করতে যেও না। এরকম যদি তোমার রোল নাম্বার 2 হয় তাহলে করো, তাহলে যদি যদি রোল নাম্বারটা সত্যি ট্রু হয়ে যায় তাহলে তুমি কাজটা করবে, আদারওয়াইজ করবে না। তাহলে আমি যদি ওকে করি তাহলে দেখো প্রথম লাইন চলবে যে ইউজার ক্লিক ওকে, যে লাইনটা লিখেছি আমরা, এটা হার্ড কোডেড, ঠিক আছে। তাহলে ওকে করি একবার, তাহলে দেখো কি হলো, ইউজার ক্লিক ওকে, ঠিক। এবার যদি আরেকবার আমরা এটাকে রান করাই, এবার রান করে রান হলো, ডু ওয়ান্ট টু প্রসিড, এবার তো ক্যান্সেল ক্লিক করছি, যে ক্লিক করবো তো লিখবে কি যে ইউজার ক্লিক ক্যান্সেল, কেন বললো আমাকে, যে পরের লাইনে এটা এলসটার মধ্যে এটা ছিল। তাহলে এই যে কনফার্ম থেকে যে নিচ্ছে ইয়েস আমরা কি করে বুঝবো, এটা বুঝি একবার, তাহলে দেখো। এবার দেখো কোডটাকে চেঞ্জ করে দিলাম এখানে, দাঁড়াও এটাকে আগে কার্লি দিয়ে দিই, কার্লি করে কপিটা করে রাখি একবার, দাঁড়াও। এবার দেখো মনে করি এই লাইনটা আমি সরিয়ে দিলাম, এখানে নেই, এই লাইনটা আমার নেই। হ্যাঁ, এইবার আমি করছি যে ইফ ইফ 5 গ্রেটার দেন 2, তো 5 গ্রেটার দেন 2 কি, সত্যি না মিথ্যে? 5 2 থেকে বড়, দেখো সত্য না মিথ্যা? 5 2 থেকে বড় হলেও ট্রু, আর কোনো কন্ডিশনের মধ্যে কিছু এসে ওটাও ট্রু। তো আমি যা এখন রান করি তাও আমার এটাই আউটপুট আসবে, যে আমাকে দেখো ও আউটপুট করে দেবে ইউজার ক্লিক ওকে, কেন কনসোল ডট লগে আছে। এইবারে যদি আমি এটাকে এইভাবে করতাম, যে আমি যদি ট্রু লিখেও দিই এখানে, আমি যদি ট্রু লিখেও দিই এখানে, যে ইফ ট্রু, ট্রু নিজে একটা কিওয়ার্ড, ট্রু নিজে একটা কিওয়ার্ড ডেটা টাইপ, ঠিক আছে। তো ট্রু মানে কোনো কন্ডিশনকে বলা হচ্ছে না যে 5 2 থেকে বড় চেক করো, ট্রু ট্রুই হয়, ওটা একটা ডেটা টাইপ। তো বলা হচ্ছে তুমি ট্রু হও তো এটা করো, কোনো অসুবিধা নেই। আমি এটাকে এটাকে রান করাই একবার, দেখো যে ট্রু হয় তাহলে আমাকে রান করে দাও। তো কি বলছে, ইউজার ক্লিক ওকে। এবার যদি বলি যে না তুমি ফলস হয়ে যাও, তাহলে আমি এটাকে ফলস করে দিলাম। ফলস হলো কি হবে, ট্রু ইফ কাজ করে না, বা যদি বলা, যদি যদি তুমি হও, মানে যদি তুমি সত্যি হও এই কাজ করবে, নাহলে এই কাজ করবে। এখন দেখো ইউজার ক্লিক ক্যান্সেলটা আসবে, এখন রান করে এটা কাজ আসবে। তাহলে ওর মধ্যে যে ট্রুটা বা ফলসটা আসছিল আমরা এখান থেকে প্রুভ করতে পারলাম যে ওর মধ্যে ট্রু ফলসই আসছিল। মানে ইফ কন্ডিশনটা ট্রু হলে ওটা রান করাচ্ছিল। তো ট্রু ফলসকে সবসময় মনে রাখবে 3 ভাবে আমরা বলতে পারি, একটা কন্ডিশনাল, একটা ট্রু ফলস নিজে, আর একটা 0 আর 1। মানে 1 মানে ট্রু, 0 মানে ফলস। ট্রু মানে ট্রু, ফলস মানে ফলস। কন্ডিশনাল ট্রু মানে ট্রু, কন্ডিশনাল ফলস মানে ফলস। মানে 10 2 থেকে বড় এটাও ট্রু, শুধু ট্রু লিখে দেওয়া ওটাও ট্রু, 1 লিখে দেওয়া ওটাও ট্রু। এই 3টে হচ্ছে অ্যাকসেপ্ট হয় সমস্ত ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমরা বুঝলাম কনফার্ম, কনফার্মের কাজ কি, এগুলো কাজ কি। এবার দেখো একটু আমরা ডেটা টাইপটা বুঝে নিই, তারপর একটা এক্সাম্পল আমরা দেখছি আমরা। এই যে এক্সাম্পলটা ট্রাই করেছিলাম এখন, কোথায় এই এক্সাম্পলটা, এইটা এটা তখন বুঝতে পারবো আমরা যে কি লিখেছি এর মধ্যে। তাহলে আমরা তো একটু বুঝলাম যে স্যার আপনি তো বললেন যে ডেটা টাইপ তো অনেকগুলো টাইপের হয়, যে একটা বললাম ডেটা মানে যেটা রাখছি, একটা হচ্ছে কন্টেনার মিন ভ্যারিয়েবল, সেটা হতে পারে একটা অ্যারে, হতে পারে একটা অবজেক্ট। কি করে বুঝবো, আর কি করে আমরা বুঝবো যে এর মধ্যে কি আছে, কোন একটা প্রোগ্রামিং এর মধ্যে কি করে বুঝবো যে এখন এক্স এর মধ্যে কি আছে, ওটা অবজেক্ট না কোনো স্ট্রিং না কোনো নাম্বার, আর কি কি টাইপের হয় ডেটা টাইপ, এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে। সমস্ত ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু একটা ভ্যারি করে যায়, তো জাভাস্ক্রিপ্টের মধ্যে কি কি আছে ওটা বুঝি, কারণ আমরা অন্য ল্যাঙ্গুয়েজ পড়ছি না এখন। তাহলে এটা দেখো আমরা কি বুঝি, আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে কি হয়, নাম্বারসকে 3 ভাগে ভাঙা যায়, ঠিক আছে। একটাকে বলা হয় নাম্বার, মিনস হচ্ছে ডেসিমাল নাম্বার, একটা ফ্র্যাকশন নাম্বার, একটা হয় তোমার কমপ্লেক্স নাম্বার। যেমন একটা 42 একটা নিজের নাম্বার, 42.5 এটাও নাম্বার একটা। আর একটা কমপ্লেক্স 1+i_j 2+3j, তোমরা পড়েছো। জাভাস্ক্রিপ্ট বলে আমার কাছে ভাই ওসব বুঝি না, আমার কাছে সব নাম্বার, আমি
হোল নাম্বার বলো, ডেসিমাল নাম্বার বলো, বা তুমি ইমাজিনারি নাম্বার বলো, ইভেন ইনফিনিটি বলো, ইভেন তুমি বিগ ইন্ট বলো, আমি সব নাম্বার বুঝি এগুলো। নাম্বার আমার কাছে সবই নাম্বার। তো নাম্বার মানে হচ্ছে যখনই আমরা এরকম কিছু লিখবো 42 লেখো বা 42.5 লেখো বা যাই লেখো, ও বলবে এটা টাইপটা কি, টাইপটা হচ্ছে নাম্বার। আর একটা ডাবল কোড বা সিঙ্গেল কোডের মধ্যে যখন তুমি লিখবে কিছু, ডাবল কোড আর সিঙ্গেল কোডের মধ্যে যা কিছু লিখছো, দ্যাট ইজ কল্ড কালেকশন অফ ক্যারেক্টার্স, ওটাকে বলা হচ্ছে স্ট্রিং। ও টাইপটা হচ্ছে স্ট্রিং। আমরা এখানে এসটিআর লিখি বলে তারা কিন্তু না, মনে রাখবে এসটিআর মানে হচ্ছে আমরা নাম দিয়েছি, গুলিয়ে দিও না, হ্যাঁ। এই এনইউএম নাম লিখেছি বলে নাম্বার তা কিন্তু না, এটা নাম দিয়েছি আমরা, তুমি নাম এক্স ওয়াই জি এবিসি যাই দাও না কেন, আর আমরা কনস্ট ইউজ করেছি এখানে, বাস এক্সাম্পল দেওয়ার জন্য। তুমি লেট ইউজ করো, ভা ইউজ করো, কোনো ম্যাটার করছে না। তাহলে আমরা কনস্ট বা লেটটাকে ইউজ করা উচিত, তো যে কোনো একটা ইউজ করো, কোনো অসুবিধা নেই। তো এই নামটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এক্স ইকুয়াল টু, ভাবো এটা এক্স, তো এক্স ইকুয়াল টু 42, তারপরে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এইটা। ওইরকমই একটা হলো নাম্বারস, ডেটা স্ট্রাকচার, ডেটা টাইপ, সরি ডেটা টাইপ। নাম্বার 2 হচ্ছে স্ট্রিং, যেখানে যেখানে কালেকশন অফ ক্যারেক্টার্স থাকে। নাম্বার 3 হচ্ছে ট্রু আর ফলস, মিনস ইয়েস অর নো, ওটা হচ্ছে ওটাকে বলে বুলিয়ান্স। তো ওটাকে বুলিয়ান্স বলা হয়, লিখেছি আমরা বুল, এগুলো আমাদের ভ্যারিয়েবলের নাম, গুলিয়ে দিও না বাবা, বাবা বলছি, এটা হচ্ছে আমরা নাম দিয়েছি, কি করে বুঝবো ওটা কি বলে সেটা পরে দেখছি। আর একটা হচ্ছে অ্যারে। অ্যারেটা হচ্ছে, অ্যারে সবসময় হচ্ছে একটা অবজেক্ট, মানে ও কি করে অবজেক্ট আর অ্যারে কে অবজেক্ট হিসেবেই ভাবে সবসময়, ঠিক আছে। তো এই অ্যারে মানে হচ্ছে আমার পরে পরের দিনে পড়বো অ্যারের কনসেপ্টটা। তো অ্যারে কনসেপ্টটা হচ্ছে মাল্টিপল এলিমেন্টকে স্টোর করছিলাম, যেমন একটা নামতে আমরা শুধু 42 কে স্টোর করছিলাম, এবার তোমার অনেকগুলো এলিমেন্ট আছে, সেটা স্টোর করবো, সেটা হতে পারে সিমেট্রিক, মিনস একই টাইপের, হতে পারে মিক্সড ডেটা টাইপ। মিক্সড মানে হচ্ছে তুমি ওর মধ্যে কিছু ফাংশন রাখছো, ওর মধ্যে স্ট্রিং রাখছো, বুলিয়ান রাখছো, হোয়াট এভার ইট, তুমি একটা ফলের ঝুড়ির মধ্যে যা রাখছো। আইএনটি ইকুয়াল টু কনস্ট ভার, না 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 না, গুলিয়ে দিও না, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আইএনটি, আইএনটি ইকুয়াল টু কনস্ট, কোনটা বলছো? কনস্ট বলতে কোনটা? কনস্ট অন্য জিনিস, কনস্ট হচ্ছে স্কোপ, আইএনটি না। আবার গুলিয়ে দিও না এতক্ষণ ধরে সানি। কনস্ট লেটার ভার ডেটা ভ্যারিয়েবল স্কোপ কে বোঝায়, টাইপ কে বোঝায় না। তুমি এখানে কনস্ট লেখো না লেখো, লেট লেখো না লেখো, ভার লেখো না লেখো, স্কোপ মানে তুমি ভ্যারিয়েবলটাকে কতদূর ইউজ করতে চাইছো, ওটা কি টাইপের সেটা অন্য জিনিস। ওটা আমরা ডিক্লেয়ার করতে হয় না, সি তে ডিক্লেয়ার করতে হয়, কেন? সি স্ট্যাটিক্যালি টাইপ, এটা হচ্ছে ডাইনামিক্যালি টাইপ, লিখতে হয় না। এইখানে কিন্তু এই কনস্ট মানে অন্য জিনিস, কনস্ট হচ্ছে তুমি স্কোপটা বোঝাচ্ছ, এটা গুলিয়ে দিও না, ঠিক আছে। অবজেক্ট আমরা বললাম যে জাভাস্ক্রিপ্টে ক্লাসটিকে বলি আমরা, ওটা অন্য জিনিস, আর অবজেক্ট হচ্ছে ওটা অন্য জিনিস। ইভেন দুটোই একই জিনিস, কিন্তু অবজেক্ট দুভাবে তৈরি করা যায়, এটা ক্লাসের মধ্য দিয়ে করা যায় অবজেক্ট, আর অবজেক্টকে ইটসেলফ করা যায়। তো যেটা ইটসেলফ করা যায় আমরা নর্মালি ওটা অবজেক্টই বলি, আর না হলে আমরা বলি ক্লাসের অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট, শুধু অবজেক্ট বললে অবজেক্ট, আদারওয়াইজ ক্লাসের অবজেক্ট। অবজেক্টে কি করি, যদি কেউ অন্যান্য অন্যান্য ল্যাঙ্গুয়েজ পড়েছো যে লিঙ্ক করে দিই, যদি পাইথন পড়েছো কেউ, পাইথনে হচ্ছে তোমার অ্যারেটাই হচ্ছে লিস্ট, আর পাইথনের তোমার ডিকশনারি হচ্ছে এখানকার অবজেক্ট, ঠিক আছে। যেখানে কি আর ভ্যালু, মিনস আমি একটা কি বানাবো, ট্যাগ বানাবো, ওর মধ্যে কিছু স্টোর করব, আবার কমা দিয়ে আবার ভ্যালু লিখবো, সবগুলোকে আমি এনক্লোজ করবো কার্লি ব্র্যাকেট দিয়ে, এই কার্লি ওপেন কার্লি ক্লোজ। তো অনেকগুলো ভ্যালুকে স্টোর করতে পারছি, তো সবই হচ্ছে এগুলো নন প্রিমিটিভ। তো অ্যারে অবজেক্ট সবই নন প্রিমিটিভ। এবারে আমরা কি করে বুঝবো এর মধ্যে কি টাইপের আছে, কি বুঝলাম, একটা হচ্ছে তোমার নাম্বার, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে বুলিয়ান্স, একটা হচ্ছে অ্যারে, একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে ফাংশন। তারপর আরো কিছু আছে, তারপর একটা হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি নিজের মধ্যে একটা টাইপ, তার নাম হচ্ছে, ওটা সব নাম্বার বললাম, সব নাম্বারই বোঝো। তো ইনফিনিটি বলে একটা আছে, রেয়ার ইউজ হয়, রেয়ারেস্ট টু রেয়ারেস্ট ইউজ হয় ইনফিনিটি। তারপর একটা হচ্ছে নাল, নাল মানে হচ্ছে এর মধ্যে কিছু নেই, যেটা ভ্যাকান্ট, মানে একটা ভ্যাকান্ট মানে হচ্ছে এটা কিছু আছে ওটাও কিন্তু নেই। যেমন নাল মানে হচ্ছে তুমি পাসওয়ার্ড আমাকে দাওনি, মানে কিছুই দাওনি, ব্ল্যাঙ্ক স্পেস দিয়েছো মানে কিছু দিয়েছো কিন্তু কিছুই দাওনি, দ্যাট ইজ কল নাল। তো নাল হচ্ছে নিজে একটা এটা টাইপ, যার টাইপ হচ্ছে অবজেক্ট, মানে জাভাস্ক্রিপ্ট বোঝে ডালকো অ্যাজ এ অবজেক্ট বোঝে। এটা অনেক জায়গায় ইউজ কেসে হয়, যে আমরা কোথাও তুমি উল্টো করে জিজ্ঞেস করতে হয়, যে তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছো তবে উল্টো করে জিজ্ঞেস করবো যে পাসওয়ার্ড নট ইকুয়াল টু নাল, যদি হয় তাহলে কন্টিনিউ করো, মিনস পাসওয়ার্ডটা খালি নেই মানে আছে। তো উল্টো করে যখন আমরা দেখতে হয় তখন নালটাকে আমরা নট গেট দিয়ে ইউজ করি, নট, যে তুমি এর মধ্যে খালি নও মানে কিছু আছো, দেন আমার চেক করে। তো নালটা হচ্ছে একটা অবজেক্ট রিটার্ন করে। আচ্ছা, তারপর আমরা একটা আসি এটার পরে, আর কিছু নেই। তারপর ট্রিপল ইকুয়াল টু ডাবল ইকুয়াল টুটা বলছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু কপি করে পেস্ট করি, দেখি কি লিখলাম। কপি পেস্ট করে তখনই করবে যখন তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে। কপি পেস্ট করতে কোনো খারাপ না, কিন্তু যখন তুমি লাইন বাই লাইন প্রোগ্রাম বুঝতে পেরে গেছো, কিন্তু না বুঝে কপি পেস্ট করাটা বোকামি। এখন তো তুমি বুঝতে পারছো কি লিখেছি, ঠিক আছে, আগে বুঝে নিলাম, এবার তুই কপি পেস্ট করো, সময় নষ্ট না করে টাইপ করার। তাহলে দেখো আমি কি করলাম, আমি সমস্তগুলোকে এখানে রাখলাম, এটা রান করাই আগে, রান হয়ে গেল।
রান করানোর পরে আমি কি করলাম, এখানে আসি। এবার একটা ফাংশনের নাম হচ্ছে টাইপ অফ। টাইপ অফ হচ্ছে একটা কিওয়ার্ড বা অ্যাজ এ ফাংশন, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যেও লিখতে পারি। টাইপ অফ অ্যাজ এ স্টেটমেন্ট, অ্যাজ এ ফাংশন, দুভাবে কাজ করে। তো টাইপ অফ ফাংশন আমাকে রিটার্ন করে যে তুমি আমার মধ্যে যদি পাস করে দাও কোন একটা ভ্যারিয়েবলকে, ওই ভ্যারিয়েবলের মধ্যে যাই থাকুক না কেন, সে ফাংশন হোক, অবজেক্ট হোক, যাই হোক না কেন, ওটা কি টাইপের ডেটাকে স্টোর করে রেখেছে ওটা তোমাকে আমি জানিয়ে দেবো। তাহলে বোঝা যাক, দেখা যাক কি হয়। আমি জাস্ট মাত্র এটুকু রান করাই একটা, তাহলে বুঝতে পারবো কি লিখেছে। আমি করতে চাইছি এখানে কি করলাম, যে কনসোল ডট লগ টাইপ অফ নাম, নাম মানে কোনটা, যে 42 যেটা রয়েছে এটা কি টাইপের বলতে চাইছি ওকে, তাহলে দিই। তাহলে কি এলো অ্যান্সার, নাম্বার। আমাকে নাম্বার রিটার্ন করলো। এবার যে বলি এসটিআরটা আমাকে দাও, ঠিক আছে। তো এটা বললাম টাইপ অফ এসটিআর, এসটিআর এর মধ্যে কি আছে আমাকে দিয়ে দাও। এসটিআর এর মধ্যে এন্টার করি, কি দিলো, স্ট্রিং। এবার যদি বলি ওকে তুমি আমাকে দিয়ে দাও, আচ্ছা এক কাজ করে এগুলো সব কপি পেস্ট করে দিই, বারবার এত সময় নষ্ট করে লাভ নেই। আমি সবগুলোকে দিয়ে দিই, পরপর যা লিখেছি সেটাকে দিয়ে দিই। এবার দেখো বুঝতে পারবে যে কি কি টাইপের আছে এখানে। সমস্ত ডেটাগুলো যে টাইপে লিখেছিলাম সবগুলো একটু টাইপ করে দিলাম। এখানে কি আছে, একটা কি কি কপি পেস্ট হলো না, আচ্ছা এখানে তো কপি পেস্ট হলো না, এটাকে নামিয়ে দিই একটু। এবার দেখো রান করাই। তাহলে প্রথমে কি হলো, নাম্বার, নাম্বার কোনটা, 42টা হচ্ছে নাম্বার টাইপ। তারপর একটা যে লিখেছে ডাবল কোট আর সিঙ্গেল কোট, সেটা হচ্ছে স্ট্রিং টাইপ। তারপরে কি লিখেছে ট্রু আর ফলস, সে ট্রু হলেও বুলিয়ান, ফলস হলেও বুলিয়ান। তারপরে হচ্ছে তোমার দেখো অ্যারে, অ্যারে কি বললাম, অ্যারেটাও নিজে অবজেক্ট হয় আর অবজেক্ট নিজেই একটা অবজেক্ট। তাহলে দেখো দুবার অবজেক্ট কেন আসছে, একটা অ্যারের জন্য একটা অবজেক্টের জন্য। আর তারপর কি আছে, ফাংশন, ফাংশনটা গেল না কেন, আচ্ছা নিচে আছে, হ্যাঁ ফাংশন। এটা একটা ফাংশন ছিল একটা, এই ফাংশনটা হচ্ছে একটা ফাংশন টাইপের। তো এই টাইপ অফটা আমাদেরকে ও বুঝিয়ে দেয় যে এটা কি টাইপের আমরা ইউজ করছি। ঠিক আছে, যেমন পাইথন যেটা পড়বো তখন দেখবো টাইপ ফাংশন ইউজ করে, এখানে টাইপ অফ বলে, ওখানে টাইপ, এইটুকুই। আর পিএইচপি করলে ভার ডাম্প ইউজ করবে। তো সমস্ত ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা ফাংশন বানিয়ে রেখে নামগুলো আলাদা আলাদা। যে কি টাইপের ডেটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, কেন, ডাইনামিক্যাল টাইপ না। যদি এটা স্ট্যাটিক্যালি হতো জানা দরকার ছিল না আমার, কেন, আমরা জানি যে এই কন্টেনারের মধ্যে এটাই আছে, এই টাইপেরই আছে। যে কাঁচের বোতলের মধ্যে আমার বাড়িতে তেলই থাকে, ওটা আজীবন তেলই থাকবে, তাহলে আমাকে কেন জানতে হবে যে এর মধ্যে কি আছে। কিন্তু তেলের বোতলটা মাঝে মাঝে চালের ড্রাম হয়ে যায়, মাঝে মাঝে আবার ভাতের হাঁড়ি হয়ে যায়, মাঝে মাঝে আবার কোনো একটা খাবার হয়ে যায়। তখন তোমাকে জানতে হবে রান টাইমে যে ভাই তোমার কাছে এখন কি আছে আমাকে বলো, কোন টাইপ ডেটা আছে, যে জানতে হয়। সেভাবে ট্রিটমেন্ট করবো, তোমার মধ্যে অ্যারে এসছে কিনা, তোমার মধ্যে অবজেক্ট আছে কিনা, তোমার মধ্যে বুলিয়ান আছে কিনা, কি করে বুঝবো ওগুলো। যেহেতু এটা রান টাইমে হচ্ছে, তখন আমাদের টাইপ অফ ফাংশনটা খুব হেল্প করে। যে কোনো জায়গায় টাইপ অফ দিয়ে চেক করে নিলে যে আচ্ছা এই প্রোগ্রামের 70 নম্বর লাইনে আমার এক্স এখন একটা অবজেক্ট হয়ে আছে, বা এখন এক্স একটা বুলিয়ান হয়ে আছে, তখন জানতে হয় এটা। দ্যাট ইজ কল্ড টাইপ অফ এজ এ ফাংশন অর এজ এ স্টেটমেন্ট। আমি ফাংশন কেন বললাম, যে টাইপ অফ নিজে একটা ফাংশন, যে টাইপ অফকে তুমি, ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে যখনই তুমি ফাংশনকে কল করো তখন কি হয়, এফ ইউ, কোথায় লিখছি আমি, এফ FUNCTION, এটা হচ্ছে ফাংশন কল করা নিয়ম। মানে ফাংশনের নাম লিখবে, ফাংশন যা নাম, আমি ফাংশনের নামটা ফাংশনই বললাম, আর প্যারেন্থেসিস ওপেন প্যারেন্থেসিস ক্লোজ, বাস। যদি ও ফাংশনটা কোনো প্যারামিটার অ্যাকসেপ্ট করছিল তোকে দিলে, আদারওয়াইজ তুই ফাংশনটা কল করলে, মানে একটা বাইকের মধ্যে একটা হর্নকে তুমি বাজাচ্ছো বা সেলফ স্টার্টকে প্লে করছো। তো এটা টাইপ অফ যে ফাংশন, টাইপ অফ নিজে একটা ফাংশন, যে টাইপ অফ লিখে, টাইপ অফ ফার্স্ট ব্র্যাকেট তার মধ্যে তুমি নাম পাস করতে, তাও কাজ করতো। কিন্তু এটাকে আবার দেখতে গেলে আমাকে বলতে হবে যে, তো কি হয়, এটাকে বলা হয় সেল অ্যাক্সেস। সেল অ্যাক্সেস মানে হচ্ছে যে ভিএস কোড হচ্ছে একটা এজেন্ট, ঠিক আছে। ভিএস কোডকে আমি কোড দিলাম, সাপোজ মনে এইভাবে ভাবো যে তুমি বাড়িতে, তোমার একটা লোক আছে, কাজের লোক মনে করো। তুমি কাজের লোককে বললে ভাই এই টাকা নাও, বাজার করে আসো। তো ও যে বাজার করে আসবে, তখন ওই লোকটা টাকা পয়সা, তোমার সমস্ত জিনিসপত্র কি কিনবে লিস্ট নিয়ে বাজারে যাবে, ওই অন্য কনসেপ্ট। এইবারে ভাবো যে তোমার বাড়ির মধ্যে বাজারটা আছে, বাড়ির মধ্যে বাজারটা আছে, তুমি লোকটাকে বলছো, কিন্তু ওই লোকটা বাজার যাচ্ছে না, ওখান থেকে শুধু এনে দিচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ যে কি এনে দিচ্ছে, মিনস সেল অ্যাক্সেস মানে হচ্ছে লাস্ট এক্সিকিউটেড সেল, লাস্ট কিন্তু মনে রাখবে, লাস্ট এক্সিকিউটেড সেলটা পয়েন্ট করা থাকে মেমোরিতে যখন আমরা সেল অ্যাক্সেস করি। এটা জুপিটারও সম্ভব, আইডিয়ালিতে সম্ভব, যাকে আমরা সেল অ্যাক্সেস বলি, মানে লাস্ট মেমোরিটাকে ও পয়েন্ট করে রাখে। তো ওই ওই ভ্যালুটা আমরা দেখতে পাই, বাকি দেখতে পাই না, কিন্তু অনলি লাস্ট সেল অ্যাক্সেস। তো যখন তুমি পাইথন প্রোগ্রামিং করবে জুপিটার দিয়ে, তখন দেখবে তুমি প্রিন্ট না লিখেও প্রিন্ট না লিখেও তুমি লাস্ট স্টেটমেন্টের আউটপুটটা তুমি দেখতে পারবে, কেন, ওই সেল, ওই মেমোরিটাকে, রেফারেন্সটাকে পয়েন্ট আউট করে থাকে। যেমন সিতে যারা পয়েন্টার পড়েছো, পয়েন্টার, ঠিক আছে। তো যারা সি পড়েনি বুঝতে পারবে না একটু মেমোরি পয়েন্টিং। তো যেহেতু এগুলো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, সি তো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ না, তো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে আমাদের পয়েন্টার পয়েন্টার পড়তে হয় না, আমরা ডিরেক্টলি মেমোরি অ্যাক্সেস করতে পারি তোমার মেমোরি ইন্ডেক্সিং দিয়ে। ইন্ডেক্স যেটা বলি আমরা ইন্ডেক্সিং, সেটা। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম কনসোল ডট লগের কাজ কি, প্রম্পটের কাজ কি, কনফার্মের কাজ কি, কনস্ট, লেট, ভারিড কনসেপ্ট কি, জাভাস্ক্রিপ্টের মধ্যে কি কি করতে পারি আমরা, ডেটা কি, ডেটা টাইপ কি, এই কোডে যে লেখা আছে লজিক বিহাইন্ড দ্য কোড কেন হচ্ছে। দুটো এক্সাম্পল রয়েছে, পড়বে, খুব সুন্দর।
মানে এটা পড়ে অবশ্য আপাতত তোমার লেট কনস্ট আর ভারের তোমার কাছে যত কোশ্চেন আসুক না কেন ইন্টারভিউতে তুমি দিতে পারবে, যদি এইটুকুটা তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যায়। বা তুমি এর মধ্যে যা কোশ্চেন করবে যদি ইন্টারভিউ করে লেট কনস্ট ভার, তুমি দুটো জিনিস মাথা রাখবে, একটা স্কোপ আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই দুটো যদি ভালো করে বুঝে যাও তাহলে তোমার কাছে কোনো কোশ্চেন্সই এখান থেকে আননোন থাকবে না, কারণ এটার মধ্যে অত কিছু নেই। এবার দেখো এই যে লেট লেখা আছে এইখানে, তাহলে এই এক্সটাকে, এই গ্লোবাল ভারটাকে আমরা যে কোনো জায়গায় এই ফাংশনের মধ্যে হোক বা ফাংশনের বাইরে হোক আমরা ইউজ করতে পারি। দেখো এই ফাংশনের বাইরে, একদম বাইরে, এই লাস্ট লাইনে দেখো ভালো করে, এইখানে এইখানে প্রিন্ট করেছি আমরা লাস্ট লাইনে। এই ফাংশন শেষ হয়ে গেছে এইখানে, ফাংশন শেষ, ফাংশন কল করাতে হয় এইভাবে, একটা আগে বললাম যে ফাংশনের নাম লিখতে হয়, কি ফাংশনের নাম ছিল এইটা স্কোপ এক্সাম্পল বলে একটা ফাংশন বানিয়েছিলাম, এর মধ্যে অনেকগুলো ডেটা আছে আর ওটা কল করাচ্ছে, মানে ফাংশনে যা যা আছে আমাকে আউটপুট দিয়ে দাও। আর তারপরে ফাংশনের বাইরে একদম ইন্ডিপেন্ডেন্টলি বলছি যে তুমি আমাকে গ্লোবাল ভারের ডেটা দাও তো একটু, এইটা দিলে আমাকে দেবে কেন, এটা যেহেতু এইখানে আছে। তার নিচে দেখো লিখেছি আমরা কনসোল ডট লগ ওয়াই, ওয়াই কে দাও। তো ওয়াই এর ডেটা কোথায় আছে, ওয়াই এর ডেটা কিন্তু রয়েছে আমার কার মধ্যে, এর মধ্যে আছে, ইফ এর মধ্যে আছে, ভালো করে দেখো এই ইফ এর মধ্যে, মানে এই ব্লকের মধ্যে। তাহলে এই ইফ এর মধ্যে বাইরে আমি যদি ওকে খুঁজছি পাবো না, তখন বলবে দেখো ওয়াই কি বলবে যে নট অ্যাক্সেসেবল, তোমার কাছে একটা অ্যান্সার আসবে, ঠিক আছে। যেহেতু আমি যদি এখন সবগুলোকে আনকমেন্ট করে দিই তাহলে প্রোগ্রামটা চলবে না, কেন বলো তো, কারণ প্রথমে একটা এরর আসার পরে বাকিটা রান করো না, আমরা তো বুঝলাম একটু আগে, যখনই একটা এরর পেয়ে যায় ও স্টপ করে যাবে। যখন তোমরা এটা প্র্যাকটিস করবে কিভাবে করবে, এক একটা এররকে বন্ধ করবে, একটা এরর খুলবে। যেমন এখন আমি যদি রান করাই, দেখো এটাকে রান করাচ্ছি, তাহলে কি অ্যান্সার আসবে, প্রথমে অ্যান্সার আসবে দেখো, আগে বুঝি, আচ্ছা রান করে তারপর বুঝি, ঠিক আছে। এবার দেখো কি কি অ্যান্সার এলো, অ্যান্সারটা বুঝি। প্রথমে কনসোল লগ, কনসোল ডট লগ কোথায় আছে, এইটা প্রথমে কনসোল ডট লগ হচ্ছে তোমার এই জায়গাটা, এক্স, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে এই ইফের মধ্যে কি এক্স কোথাও আছে, এই ইফের মধ্যে কি এক্স কোথাও আছে, নেই। তাহলে ও কোথায় খুঁজবে, ওর উপরে খুঁজবে, ওর উপরে চলে গেল এখানে, ও যে হ্যাঁ এখানে এখানেই পেয়ে গেছে আমি, কোনো অসুবিধা নেই, তো এক্সটাকে টেনে নিল। যদি এর উপরে এক্স থাকে একটা গ্লোবালে, ও ও টানবে না ওটাকে, মনে রাখবে, ঠিক আছে, ওইটা টানবে সবসময় হচ্ছে সান বাবাকে বলবে, মানে ছেলে বাবাকে বলবে, বাবা দাদুকে বলবে, বা ছেলে দাদুকে বলতে পারে, এই অর্ডারে যায়। ইনার লুপ টু আউটার লুপ, দ্যাট ইজ কল্ড স্কোপ চেনিং। হ্যাঁ, ওটা পরে আমরা দেখবো এক সময় স্কোপ চেনিং। তো এই এক্স থাকলে এখানে এই এক্স থাকবে, আরেকটা এক্স যদি দিয়ে দাও ও কিন্তু উপরে যাবে না, যদি এই এক্স না পেতো, এই এক্স না পেতো ও চলে যেত উপরে, ঠিক আছে। তাহলে এক্সটা হচ্ছে কত, 10 পেলাম। তারপর কি আছে লগ ওয়াই, ওয়াই কত, ওয়াই এই ব্লকের মধ্যে আছে 20, পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। তারপর জেড বলেছি কত 30, ওটাও পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। তারপর বলা আছে কত গ্লোবাল ভার, এই গ্লোবাল ভারটাকে আমাকে বলো, মানে যেটা এই ফাংশনের মধ্যেই নেই, মিনস এই ইফের মধ্যে তো নেই নাম্বার ওয়ান, প্লাস এই ফাংশনের মধ্যেও নেই, দেখো ব্লকের মধ্যেও নেই, ফাংশনের মধ্যে কিন্তু বাইরে আছে, মিনস গ্লোবালি অ্যাক্সেসেবল। তাহলে 100টাও প্রিন্ট করতে পারলাম, কারণ যেহেতু গ্লোবালি বাইরে আছে বলে পারলাম, ঠিক। এবার দেখো তার নিচে, তার নিচে বলা হচ্ছে কনসোল ডট লগ, আবার এক্স কে দাও আমাকে, আবার এক্স কে দাও, এক্সটা কোথায় ছিল, এক্সটা ফাংশনের মধ্যে ছিল, এই ফাংশনের মধ্যে আমি আরেকবার এক্সটাকে এখানে প্রিন্ট করতে পারলাম, মানে ইফের মধ্যে করতে পারলাম, ইফের বাইরেও করতে পারলাম, মানে যে কোনো জায়গায় করতে পারি যেগুলো ফাংশনের মধ্যে আছে, ঠিক। এবার দেখো পরেরটাতে বলা হচ্ছে ফর লুপ চালা রাখতে, লুপ তোমরা পড়ো নি এখনো, শুধুমাত্র লুপ এটাকে ভাবো, মানে আইটাকে ভাবো, ঠিক আছে, আইটা অনলি আইটাকে। এবার দেখো আচ্ছা আইটা প্রিন্ট কেন হয়নি, আচ্ছা এটা কমেন্ট হয়ে গেছে, ওকে 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 কমেন্ট হয়ে গেছে, মানে 0 1 2টা প্রিন্ট হয়নি এই জন্য কমেন্ট হয়ে আছে। দাঁড়াও, এটা আরেকবার রান করি, এখানে কমেন্ট হয়ে আছে, পুরো লক্ষ্য করে নি, দাঁড়াও এই লাইনটাকে আবার কপি করে এইখানে কনসোলটাকে নিচের লাইনে নামাতে হবে, হ্যাঁ এবার ঠিক আছে। এই লগ ওয়াইটাকে করলাম, এবার দেখো 0 1 2 তার পরের লাইনে প্রিন্ট হবে। তো আইটা কি রয়েছে, আইটা কমেন্ট হয়ে আছে, কনসোল ডট লগটা কমেন্ট হয়ে আছে, এটা নিচে নামিয়ে দিলাম, হ্যাঁ ভেঙে গেলো এটা, এবার ঠিক আছে, এবার রান করে, হ্যাঁ তাহলে 0 1 2 প্রিন্ট হলো, ঠিক আছে 10-এর পরে। এবার দেখো তাহলে প্রথমে বলেছি এক্স প্রিন্ট হয়ে গেল, আমার 10, এই লাইনটা প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। তারপর বলা হচ্ছে 10-এর পরে চলে আসো ভেরিয়েবল আই ইকুয়াল টু 0, আই লেস দেন ইকুয়াল টু আই লেস দেন 3, আই প্লাস একটা ফাংশন, পরে বুঝবো ফর লুপ কি কাজ করে। কিন্তু ভার আই ইকুয়াল টু 10 মিনস আই এর ভ্যালু যে 0, এটা কে বলছে, ভার। ভার মানে হচ্ছে এই ফাংশনের উপর চলে গেল সে, তাহলে আমি সব জায়গায় ইউজ করতে পারবো, ফাংশনের বাইরেও হোক আর ফাংশনের ওই ওই মানে ব্লকের ভেতরেও হোক আর ব্লকের বাইরে হোক, মিনস উইদিন দ্য ফাংশন। তাহলে এই যে কনসোল ডট আইটা দেখছো এইখানে, এইটা তাহলে কি পেলাম, 0 1 2 পেলাম, আমরা পাবো 0 1 2, দেখো 0 1 2 পেয়েছে এখানে, ঠিক আছে, 0 1 2 পেলাম। এবারে হচ্ছে ঠিক আছে, গ্লোবাল এটা করেছি আমরা, ঠিক আছে এটা করলাম। আচ্ছা এগুলো সব এগুলো সব ব্লক করা আছে, এবার যদি আমি এটাকে আনব্লক করি, দাঁড়াও, এবার যদি এগুলোকে আনব্লক করি, এগুলো একটা করে দেখবে মানে কি করা হয়েছে, নিচের এগুলো আমি কমেন্ট করে রেখেছি, আমি নোটের মধ্যে যাই তা বুঝতে পারবে। এইখানে দেখো ভালো করে, কোথায় গেল নোটটা, এইটা, এখানে সব কমেন্ট করা আছে, এই কমেন্ট গুলো করা আছে এই জন্য
তুমি এগুলো আউটপুট পাবে না, মানে এইটাই এখানে আটকে যাবে এই কনসোলটা, তুমি এক্স কে পেতে পারো না, কারণ এক্স তো উপরে রয়েছে ব্লকের মধ্যে, সরি ফাংশনের মধ্যে, তুমি ফাংশনের বাইরে কল করছো পাবে না। ওয়াই হচ্ছে ব্লকের মধ্যে আছে, তুমি বাইরে করছো তাও পাবে না। জেডও ব্লকের মধ্যে আছে তাও পাবে না। ঠিক আছে, আই তোমার ফাংশন আছে তাও পাবে না। তাতে আলটিমেটলি সব পাবে না। তুমি যখন এটা রান করাবে, তো এটা যদি না পাও তোমাদের এগুলো রান করবে না। ঠিক, তখন একটাকে কমেন্ট করবে, আবার একটা খুলবে, তখন দেখবে তুমি এই অ্যান্সারগুলো পাবে। শুধুমাত্র এখান থেকে তুমি শুধু গ্লোবাল ভেরিয়েবলকে পেতে পারো, যেহেতু ফাংশনের বাইরে একমাত্র অ্যাক্সেসেবল গ্লোবাল ভেরিয়েবল। আর ফাংশনের মধ্যে পসিবল হচ্ছে ফাংশনাল ভেরিয়েবল, আর ব্লকের মধ্যে পসিবল হচ্ছে অনলি ব্লক ভেরিয়েবল। তো ব্লক স্কোপ, ফাংশনাল স্কোপ অ্যান্ড গ্লোবাল স্কোপ।